আসসালামু আলাইকুম। বৈষম্যহীন উন্নয়নে প্রযুক্তির ব্যবহার, আজকের আমাদের যে রাউন্ড টেবিল আলোচনা, সবাইকে স্বাগত জানাই, সালাম জানাই। আমাদের দুজন বিশেষ অতিথি আমাদের মধ্যে এরই মধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছেন জনাব আশিক চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান বিডা, এবং মাহমুদ হোসেন, যিনি কমিশনারের দায়িত্ব পালন করছেন বিটিআরসিতে। তো আমাদের অতিথিদেরকে স্বাগত জানাই, আমাদের আরও যারা আছেন সবাইকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আমরা আমাদের কাজ শুরু করছি, আজকের রাউন্ড টেবিলের কার্যক্রম। তো প্রথমে একটুখানি আমি এর ভূমিকাটা একটুখানি বলি যে কেন আমরা আজকে আসলে এখানে বসলাম এবং কিভাবে সেই বসাটা হলো। আমরা এই বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা সবাই মিলে অনেক কষ্ট করে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্ত দিয়ে আমরা সবাই মিলে অর্জন করেছি। এবং অর্জন করার পরের দিন থেকে আমাদের কনসার্ন হচ্ছে এই নতুন বাংলাদেশটাকে সঠিক পথে গড়ে তোলা। আগের মতো এটা যাতে আবার আমাদের হাতছাড়া না হয়ে যায় সেটাকে নিশ্চিত করা, এটা সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া। এবং এই ফাইটটাও, এটা একটা বিশাল ফাইট, এবং এই ফাইটটাও আমরা সবাই মিলেই আসলে করতে হবে। আমরা যেমন বাংলাদেশের স্বাধীনতা যেমন সবাই মিলেই করেছি, এই ফাইটটাও আমাদের সবাই মিলেই করতে হবে। এবং সবাই মিলে যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের আসলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা আগে দেখতাম যে সবসময় উন্নয়ন হতো একটা গ্রুপের, অল্প কিছু লোকের। আমরা বলছি যে আমাদের লাগবে হচ্ছে বৈষম্যহীন উন্নয়ন। উন্নয়নটা লাগবে আসলে সবার জন্য, সবার কাছে যাতে আসলে আমরা এর বেনিফিটটা পৌঁছাতে পারি। এবং এই বৈষম্যহীন উন্নয়নের ক্ষেত্রে যে জিনিসগুলো আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার একটি অবশ্যই প্রযুক্তি। এবং আমরা এখানে আজকে যারা আছি বেশিরভাগই আমরা একেবারে সরাসরি প্রযুক্তির সঙ্গে যুক্ত। আমরা সবার নাম পরিচয় জানবো। একটুখানি বলি যে এই আজকের মিটিংটার পেছনে মানে পরিক্রমাটা কি। আমরা যেটা বলছিলাম যে স্বাধীনতার পরপরই, নতুন বাংলাদেশ আমরা পাওয়ার পরপরই আমরা মানে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বা বিভিন্ন মহলের সঙ্গে আমাদের যে আলাপ হচ্ছিল, এবং তারাও চাচ্ছিলেন যে আসলে রিফর্ম পলিসিটা আসা উচিত হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড, যে রিফর্ম পলিসি এগুলো আসলে ইন্ডাস্ট্রি থেকেই আসা উচিত। এবং ওনাদেরই এক ধরনের আগ্রহে, এবং আমরা তখন 5 জন খুব শতপ্রণোদিত হয়ে, ফাহিম ভাই আছেন এখানে, ফিদা ভাই, ফিদা হক, তারপরে আমাদের হাসিন হায়দার এবং ফায়েজ আহমেদ তৈয়ব এবং আমরা এই 5 জন মিলে একটা প্রাথমিক ড্রাফট চেষ্টা করলাম যে মোটামুটি ওভারনাইট করতে। মানে ওভারনাইট করতে গিয়েও সেটা প্রায় 3 সপ্তাহ লাগলো। তো এইটা ছিল আমাদের সর্বনিম্ন ওভারনাইট আর কি। তো আমরা এই কাজটা করার পরে আমরা যেহেতু প্রথম কাজটা খুব দ্রুত আমরা আসলে দিতে চাচ্ছিলাম, এবং অনেকগুলো বিষয় আসলে কমন, অনেকগুলো বিষয় আমরা সবাই আসলে জিনিসগুলো বলবো। কিছু কিছু জিনিস বা অনেক জিনিস আছে যেগুলো আসলে আমরা একেবারে ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা, তাদের কাছ থেকে শুনতে হবে। মানে এটা তো একটা বিশাল সেক্টর। সো এই সেক্টরের সব সম্ভাবনা যদি আমরা আসলে ইভ্যালুয়েট করতে চাই, এক্সপ্লোর করতে চাই, তাহলে যেই পরিমাণ আলাপ আলোচনা করা দরকার সেটা প্রথমে যে ওভারনাইট অ্যাপ্রোচ ছিল আমাদের, সেখানে আসলে সম্ভব ছিল না। এবং এই জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছি, আগেও এখনও বলছি যে আপনাদের সবাইকে নিয়ে আমরা আসলে প্রথম কাজটা করতে পারি না, এবং সেটা বাস্তবিকভাবে আসলে সম্ভব ছিল না। কিন্তু সেটা করার পরে, এবং আমাদের আরেকটা ইন্টেনশন ছিল যে সরকার যেন আসলে কুইক উইন, যেগুলো যে জিনিসগুলো ওভারনাইট খুব দ্রুত করা যায় এবং সেটার বেনিফিট খুব দ্রুত আসলে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব, সেই জিনিসটা যাতে সরকারকে আমরা খুব দ্রুত আসলে দিতে পারি, সরকার সেগুলোতে কাজ শুরু করে দিতে পারে। এবং তারা আমাদেরকে অলরেডি কনফার্ম করছেন। আমরা এই প্রথম একটা 20 দফা যে রিফর্ম পলিসি, সেটা আমরা সরকারের হাতে, উপদেষ্টার হাতে অলরেডি দিয়েছি। তাদের সঙ্গে আমাদের বিস্তর আলাপ হয়েছে সেই ডকুমেন্টটা ধরে ধরে, এবং আমরা বিশ্বাস করি যে তারা আসলে সেখানটায় কাজ শুরু করে দিয়েছেন। হয়তো আর কিছুদিনের মধ্যে আমরা তার কিছু রেজাল্ট দেখতে পারবো। আর এখন হচ্ছে সময় যে আমরা ইন্ডাস্ট্রির সব স্টেক হোল্ডাররা মিলে এখানে আসলে কোন কোন জিনিসগুলো কাভার হয় নাই, বা কোন কোন জিনিসগুলো মানে যথোপযুক্ত মর্যাদার সঙ্গে বা গুরুত্বের সঙ্গে কাভার হয় নাই, সেগুলো নিয়ে আমরা এখন আলাপ করব। এবং এই ডকুমেন্টটাকে, এই রিফর্ম পলিসিটাকে আমরা একটা কমপ্লিট এবং সবচেয়ে উপযুক্ত
একটা ডকুমেন্ট হিসেবে তৈরি করতে চাই, এবং সেটা নিয়ে পরবর্তীতে আমরা আবারও সরকারের সঙ্গে বসবো। এখানে অলরেডি আমাদের সঙ্গে সরকারের দুজন প্রতিনিধি আছেন। তো এবং আমরা একসঙ্গে এই নতুন বাংলাদেশকে বৈষম্যহীন যে উন্নয়নের কথা আমরা বলছি, এবং সেখানে প্রযুক্তির একটা সর্বোচ্চ ব্যবহার কিভাবে করে এটাকে সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়েতে, সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে সাস্টেইনেবলভাবে আমরা আসলে সেই জিনিসটা এনশিওর করতে পারি, সবাই মিলে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকের প্রোগ্রাম সঞ্চালনা করছেন আমাদের ফাহিম মাসরুর ভাই। ওনার পরিচয় দেওয়ার কিছু নাই। ফাহিম ভাইকে অনুরোধ করছি প্রোগ্রাম শুরু করার এবং পরবর্তীতে। ধন্যবাদ। প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। আমার মনে হয় আমরা জাস্ট একটু সবার পরিচয়টা খুব অল্পতে, হয়তো পরবর্তীতে আপনারা আর ডিটেল পরিচয় দিতে পারবেন, বাট আজকে কারা কারা উপস্থিত আছেন তাদের সম্পর্কে একটু সবার আমাদের আইডিয়া থাকার জন্য আমি অলরেডি আমাদের আজকে যেই দুজন বিশেষ অতিথি আছেন আপনারা অনেকেই হয়তো চিনেন বা অনেকে আজকে প্রথম তাদের সাথে দেখা হচ্ছে। আমাদের বিডার নতুন চেয়ারম্যান, ইয়াংগেস্ট চেয়ারম্যান মিস্টার মিস্টার আশিক চৌধুরী, হি ইজ উইথ আস, অ্যান্ড অলসো মাহমুদ হাসান ভাই, উনিও নতুন বিটিআরসির কমিশনার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন গত মাসে। তো আমরা দুজনকেই প্রথমত অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানে আসার ব্যাপারে এবং এসে আসলে ইন্ডাস্ট্রি বা অন্যান্য যারা স্টেক হোল্ডার ওনাদের কথা শোনার যে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন সেটার ব্যাপারে আসলে ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তো আমরা একটু জাস্ট সবার পরিচয়টা জানি, যদি আমরা এখান থেকে আমরা একটা রাউন্ড নেই, জাস্ট অল্পতে ফার্স্টে ইন্ট্রোডাকশনটা হয়। জি, আসসালামু আলাইকুম। আমার নাম শাহাদাত খান, আমি সিইও এবং ফাউন্ডার টালি খাতা। আমার নাম মাহতাব, আমি একটা কনসালটেন্সি বিজনেস চালাচ্ছি, বিলকন কনসালটেন্সিজ লিমিটেড। ধন্যবাদ। জি, আমার নাম মুস্তাফা, আমরা বেসিক্যালি সিস্টেম ইন্টিগ্রেটর, টেলিকম আইটি টেকনোলজি প্রজেক্টে সিস্টেম ইন্টিগ্রেশনে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি রাকিব, প্রোগ্রামিং হিরোতে চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিক মোহাম্মদ আলম, আমি ম্যানেজিং ডিরেক্টর মেটামরফোসিস লিমিটেড। আমরা বাংলাদেশে ওডু ইআরপি নিয়ে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার মুশতাক আহমেদ, আমি কমপ্লায়েন্স রেগুলেটরি সাইডে কাজ করি, এক্স হেড অফ স্ট্র্যাটেজি গ্রামীণ ফোন। আসসালামু আলাইকুম, আমার নাম নাবিলা খুরশেদ, আমি ইউএন সিস্টেমে ডিজিটাল পেমেন্টস কনসালটেন্ট হিসেবে কাজ করছি এবং এর পাশাপাশি একটা টেক পলিসি একাডেমিক প্রোগ্রামও পারসিউ করছি। আসসালামু আলাইকুম, আমি জাফরিন আক্তার আলো, আমি মার্কেটিং ডেটা অ্যানালিস্ট, আমি গ্রোথ অ্যান্ড অ্যানালিটিক্স আসি, রিমোট ওয়ার্কার। আমি ফাইজুর রহমান, আমি অনেকদিন ধরে স্টার্টআপে কাজ করছি, গত 6-7 বছর ধরে। এখন হচ্ছে যে hosting.com, ওয়ার্ল্ড হোস্ট গ্রুপ, যেই ইউরোপিয়ান সব থেকে বড় হোস্টিং গ্রুপ, সেটার গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করছি রিমোটলি। জি, আসসালামু আলাইকুম, আমি তানভীর ইব্রাহিম, আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্যর প্রেসিডেন্ট। হ্যালো, শুভ সকাল, আমার নাম অনন্য রায়হান, আমি পলিসি অ্যানালিস্ট হিসেবে কাজ করি ডিজিটাল ইকোনমি, এছাড়াও স্কিলস এবং স্টার্ট আপ নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আহমেদ জাফর সাদিক, একটি কনসাল্টিং স্টার্টআপ আছে আমার, এমডব্লিউটি ইনফরমেটিক্স। এর পাশাপাশি আমি ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। জি, আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফ দাউদ, আমি সিমেড হেলথ, একটা হেলথ টেক স্টার্টআপ, তার কো ফাউন্ডার। আসসালামু আলাইকুম, আমি শাহাবুদ্দিন রিয়াদ, ফাউন্ডার অ্যান্ড সিইও স্মার্ট বিল্ড। আমরা হচ্ছে এআই এবং আইওটি নিয়ে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম ভুইয়া, আমি সিইও অ্যান্ড চেয়ারম্যান কিচাই বিজনেস সলিউশনস লিমিটেড। আমি ইআরপি সলিউশন নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুজ্জামান নিটন, সিইও ট্যাপার সলিউশনস লিমিটেড। আমরা বেসিক্যালি গত 1 যুগেরও বেশি ধরে সরকারের বিভিন্ন সিস্টেম ডেভেলপমেন্ট, আর্কিটেকচার ডিফাইন এগুলো নিয়ে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম কাজল, আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ব্র্যান্ড ভেজার, তার ফাউন্ডার সিইও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াইজ, আমি টেলিগ্রাম নামে একটা স্টার্টআপের সিইও ছিলাম। তো তখন আই ওয়াজ ওয়ার্কিং অন দ্য অপারেটিং সাইড, রেজিং ইনভেস্টমেন্ট ফ্রম ফরেন ইনভেস্টার্স। এখন আমি স্টার্জন ক্যাপিটাল নামে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের সাথে আছি, তো এখন অন দ্য ইনভেস্টমেন্ট সাইড। নাইস টু বি হিয়ার।
আসসালামু আলাইকুম, আমি আহমেদ আহমদুল্লাহ আনোয়ার, আমি সিইও মিডিস্ট। থ্যাংক ইউ। গুড মর্নিং, মিনহাজ ফাহমি, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও ব্যাটারি লো ইন্টারঅ্যাক্টিভ। আমরা গেম, এআর ভিআর সফটওয়্যার নিয়ে কাজ করি। আর একটা ছোট গেম স্টুডিও আছে, স্লিপ পেঙ্গুইন স্টুডিওস। আসসালামু আলাইকুম, আমার নাম ইনামুল হক, ফ্রিল্যান্সার এবং কো-ফাউন্ডার অফ ব্রান্ডস প্রো। আমরা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মুনতাসির মাহমুদ অমিয়, আমি ওয়েব ডেভেলপার, ফ্রিল্যান্সিং করছি। আসসালামু আলাইকুম, মহিউদ্দিন আহমেদ, আমি একজন কনজিউমার অ্যাক্টিভিস্ট। জি, আসসালামু আলাইকুম, আমি মাসরুর হান্নান, আই এম দ্য ফাউন্ডার অফ জাদু পিসি, আই এম অলসো কো-ফাউন্ডার অফ জেনো ইভি। থ্যাংক ইউ। শুভ সকাল, আমি তৌসিফ আনোয়ার, আমি ক্যাসেটেক্স কোম্পানিতে চিফ বিজনেস অফিসার হিসেবে আছি। আমরা ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড ব্যাটারি নিয়ে কাজ করছি। Good morning, I'm Musaddiq Hassan, MD Beyond Innovations and Technologies Limited. We're ICT consulting and advisory firm. আমরা US মার্কেটে ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি কাশিফ আলী খান, আই এম সিএমও টিকন সিস্টেমস লিমিটেড। আসসালামু আলাইকুম, আমার নাম হাসিবুর রশিদ, আমি আছি ইন্টারক্লাউড লিমিটেড। আমরা ইন্টারনেট, ডেটা অ্যান্ড ক্লাউড সার্ভিস নিয়ে কাজ করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন, চিফ অপারেটিং অফিসার ব্র্যাক ব্যাংক। আসসালামু আলাইকুম, আমার নাম মীর মাসুদ কবির, আমি ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ম্যাঙ্গো টেলি সার্ভিসেস লিমিটেড। টেলিকম ডোমেইনে আমরা মাল্টিপল রোল প্লে করি, আইটিসি, আইআইজি। উই আর অলসো দি ডিজিটাল সিগনেচার সার্টিফাইং অথরিটি, আর আমরা বাংলাদেশে ওয়ান অফ দি লার্জেস্ট ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার হোস্ট করি। সাথে সাথে আমরা এখন ইলেকট্রিক ভেহিকল এবং লিথিয়াম ব্যাটারি প্রোডাকশনে যাচ্ছি থ্রু টু আদার কোম্পানিজ, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ লিথিয়াম ব্যাটারিজ লিমিটেড। থ্যাংকস। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ জাকির হোসেন, ডেভেলপমেন্ট কনসালটেন্ট, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। নাইস টু মিট ইউ অল। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরুখ ইসলাম, আমি বনস্টিন টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে বেসিসের পরিচালক হিসেবে কাজ করছি। আমার ডোমেইন হচ্ছে ফ্রন্টিয়ার টেকনোলজি, আইওটি, এআই এবং মেশিন লার্নিং। ফর দ্য লাস্ট 10 years we have been working in this industry in Bangladesh. Thank you. আসসালামু আলাইকুম, আমি মহসিন, আমি রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনে আছি। আমার নাম জিশান কিংসুক হক, আমি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা। ইন্ট্রোডাকশনটা হয়তো অনেকের সাথে অনেকের পরিচয় আছে, তারপর আমরা জেনে নিলাম, বাট অ্যাটলিস্ট একটা জিনিসে আমরা কনভিন্স দ্যাট আমরা এখানে যেই ছোট প্রেজেন্টেশনটা দিব, যেই এক্সপার্টিসের উপর ভিত্তি করে, এর থেকে অনেক বেশি এক্সপার্টিস আসলে আপনাদের মধ্যে আছে। অতএব আমাদের একটা যে রুলস আমরা প্রথমেই সেট করেছিলাম যে আজকে মানে ফর্মাল আলোচনা কম হবে, মানে অডিয়েন্স থেকে বা ওপেন হাউস থেকেই বেশি হবে। তো একটু জাস্ট লজিস্টিক পার্সপেক্টিভ, এখন বাজে হচ্ছে 10:50। আমাদের অনুষ্ঠানটা অফিসিয়ালি হচ্ছে 1টা পর্যন্ত, মানে আমাদের স্পেশাল গেস্টটা মানে 1টা পর্যন্ত তো টাইম অ্যাটলিস্ট মিনিমাম। ওকে, গ্রেট। তাহলে আমাদের আসলে সামনে 2 ঘন্টা টাইম আছে। তো 2 ঘন্টার মধ্যে আমাদের হয়তো চেষ্টা থাকবে অ্যাটলিস্ট আগামী 20 মিনিটের মধ্যে আমরা এখান থেকে যে যতটুক ফর্মাল একটা প্রেজেন্টেশন টু জাস্ট সেট দ্য কনটেক্সট, সেটাকে শেষ করব আমরা, যাতে অ্যাটলিস্ট মিনিমাম 1.5 ঘন্টা টাইম পাই। এবং আমাদের স্পেশাল গেস্টরাও সেটার উপর ভিত্তি করে তারা ওনাদের কমেন্ট করবে। তো জাস্ট সো দ্যাট আসলে খুব একটা ভালো ধরনের আলোচনা হোক, এটা আসলে একটা আমরা চাচ্ছি ক্রিয়েট করতে জিনিসটা। তো প্রথমেই যেটা একটু আগেই দিদার তার প্রারম্ভিক বক্তব্যে বলেছিলেন যে আমরা আসলে কয়েকজন মিলে, ফার্স্ট অফ অল যেহেতু আজকে অর্গানাইজেশন দেখছেন যেটা টিপআপ নামে একটা প্ল্যাটফর্ম, এটা যে খুব ফর্মাল প্ল্যাটফর্ম তা না, এটা আসলে শুরু হয়েছিল আসলে খুব ইনফর্মাল একটা থিঙ্ক ট্যাঙ্ক পার্সপেক্টিভে, যেটা আসলে আমাদের যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছেন, আইটি বলতে শুধুমাত্র সফটওয়্যার বোঝাচ্ছি না, এখানে আইওটি থেকে শুরু করে হার্ডওয়্যার, টেলিকমিউনিকেশন অ্যান্ড এভরি ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ ইন্ডাস্ট্রি, তাদেরই একটা প্ল্যাটফর্ম, একটা মাচ মোর ইন্টেলেকচুয়াল আইডিয়া শেয়ারিং অ্যান্ড সলিউশন সেন্ট্রিক একটা প্ল্যাটফর্ম। তো সেখান থেকে আমরা বিভিন্ন সময় কিছু প্রোগ্রাম করি, তারই এই ধারাবাহিকতায় এই জিনিসটা আজকে করা হচ্ছে। তো
তো এটার সাথে আমরা আসলে যেভাবে এই যে একটু আগে যেটা দিদার বললেন, আমরা নিজেরাই কয়েকজন মিলে একটা ডকুমেন্ট তৈরি করলাম, কারণ আমাদের নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে ওনারাও চাচ্ছিল কিছু আইডিয়া নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা যেই ডকুমেন্টটা, যেই 20 পয়েন্ট বা যেটা দিদার বললেন, সেটাকেই আসলে আজকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট। দিস ইজ নাথিং ফাইনাল, দিস ইজ এ কাইন্ড অফ রেফারেন্স পয়েন্ট, এটাকে আরও সমৃদ্ধ করার জন্য, যাতে এটাকে নিয়ে আমরা আসলে সরকারের কাছে বা মন্ত্রণালয় যখন অফিসিয়ালি ডাকবে বিভিন্ন ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডারদেরকে, এখানে অলরেডি বেচিসের প্রতিনিধি আছেন, বাকোর প্রতিনিধি আছেন, আইএসপি থেকেও তো আছেন, টেলিকম সেক্টর থেকেও আছেন, তো যাতে আমরা সবাই মিলে অ্যাটলিস্ট কিছুটা হলেও এক ধরনের একটা প্রপোজাল দিতে পারি। কারণ একটা অভিজ্ঞতা আমাদের হচ্ছে, আমি নিজে যেহেতু অনেক বছর ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে আছি, বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের প্রপোজাল দেয় সরকারকে, তো কোনো ধরনের মানে কোঅর্ডিনেশন বা কোহেশন নাই। তো সেটা আসলে আমার মনে হয় যেহেতু আমাদের সময় কম, সেই সময়ে যাতে খুব কুইকলি আমরা অ্যাকশানে যেতে পারি, সেই ব্যাপারে আসলে আমরা সবাই চাই এই সরকারকে সহায়তা করতে। তো আমি আসলে আর প্রারম্ভিকতায় আর বেশি সময় দিচ্ছি না। আমি যেই আলোচনাটা আমরা করেছি আপনাদের সামনে, সবার সামনে মোটামুটি বোধহয় একটা ডকুমেন্ট আছে যেখানে আমরা এই 20টা পয়েন্ট আমরা তুলে ধরেছি। তো আমি শুধু একটু জাস্ট আপনাদের রেফারেন্সের জন্য খুব অল্প সময়ে এর প্রথম অংশটুকু আমি বলবো, 10টা পয়েন্ট, তারপরে আমি রিকোয়েস্ট করবো ফিদা ভাইকে বাকিগুলোকে নেওয়ার জন্য। তো এখানে কাজ যদি করে, আপনাদের সামনে পিছনে স্ক্রিনও আছে, যারা এই দিক থেকে দেখবেন তারা হয়তো হ্যাঁ 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 তো একই জিনিস আসলে বেসিক্যালি। তো মানে যেই উদ্দেশ্যে আসলে আমরা এই সুপারিশগুলো করেছি, আমি যদি 5টা উদ্দেশ্য যদি বলি, যেই মেইন ভিশন পার্সপেক্টিভে, প্রথমত হচ্ছে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিতকরণ। এটা নিয়ে আমার ধারণা আজকে অনেক আলোচনা হবে, বাট সেটা হচ্ছে আমাদের একেবারে হাই লেভেল একটা অবজেক্টিভ বা ভিশন। সেকেন্ড, আমরা জানি আমাদের ইকোনমি এবং সোসাইটিতে আনএমপ্লয়মেন্ট ইজ এ হিউজ প্রবলেম। এখানে আমরা মেধাবী যুব সমাজকে আইসিটি প্রযুক্তির মাধ্যমে যে পেশাগুলোর সাথে উদ্যোক্তা বা কর্মী হিসেবে ব্যাপকভাবে যুক্ত করা যায়, পয়েন্ট হচ্ছে ব্যাপকভাবে, মানে উই নিড মিলিয়ন্স অফ নিউ জবস, ব্যাপকভাবে যুক্ত করা যায়, তার জন্য অনুযোগী পরিবেশ তৈরি করা। আজকে এখানে আমাদের এখানে বিটিআরসি থেকে যেরকম আছেন, বিডা থেকেও আছেন, যারা আসলে ইনভেস্টমেন্ট ড্রাইভ করছেন। তো সেই ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, টার্গেটিং দ্য জব ক্রিয়েশন। কারণ আমরা একটা জিনিস সবসময় বলেছি, গত যে 1 দশকের যে উন্নয়নটা হয়েছে, এটা অনেক ক্ষেত্রেই জবলেস উন্নয়ন বা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয়েছে। আমরা চাই মানে জব ড্রিভেন একটা উন্নয়ন। থার্ড হচ্ছে আমাদের নাগরিক সেবার ক্ষেত্রে মান বাড়ানোর জন্য, আমরা সবাই এই ব্যাপারটা জানি এবং এটার ক্ষেত্রে সবারই আমরা কম বেশি ভুক্তভোগী, সকল ধরনের নাগরিক সেবার ক্ষেত্রে সেবার মান বাড়ানো এবং দুর্নীতি নির্মূলে আধুনিক প্রযুক্তি যেমন এআই, ব্লকচেইন ইত্যাদির ব্যবহার বাড়ানো। আমরা এই দুটা জিনিসই আসলে আমাদের ব্যক্তিগত মানে প্রাত্যহিক একটা ব্যাপার, যে আমরা গভর্নমেন্ট সিটিজেন সার্ভিসগুলোর অবস্থা খুবই পুয়ার সেই জায়গাটা, এবং আমাদের যে করাপশান, এই দুটাই কিন্তু আসলে টেকনোলজি ক্যান অ্যাকচুয়ালি প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল, সেগুলি নিয়ে আসলে আলোচনা করার সময় এসেছে। ফোর্থ হচ্ছে ক্যাশলেস লেনদেনের ব্যাপক প্রসারের মাধ্যমে সকল ধরনের ব্যবসা বাণিজ্যে উৎপাদনশীলতা ও স্বচ্ছতা বাড়ানো। ফিফথ হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সক্ষমতা বাড়ানো। আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আমরা আদৌ কতটুকু সক্ষম বা আমাদের প্রিপেয়ারনেস কতটুকু আছে, সেটা কিন্তু এখন আমাদের অ্যাসেস করার সময় এসেছে এবং এটার ব্যাপারে আমরা কাজ করব। একটু যদি যারা আছেন, একটু রুমটা ছোট বলে ইকো হচ্ছে, আপনারা একটু কাইন্ডলি আস্তে করে কথা বলবেন, ধন্যবাদ। তো আমরা এখানে যে এই 20টা পয়েন্ট এনেছি, আমি জাস্ট হাই লেভেলে বলে যাচ্ছি, খুব ডিটেলে হয়তো যাব না, কারণ আমাদের চাচ্ছি আপনারা এগুলি নিয়ে কথা বলেন। তো প্রথমেই যদি আমরা বলি যে এই জিনিসটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, এখানে অনেক এক্সপার্ট আছেন। মাহমুদ ভাই নিজে টেলিকমে অনেক 25-30 বছর ছিলেন, আমাদের এখানে মাহতাব ভাইও আছেন, যিনি ওনার একটা বক্তব্য দিবেন। তো ডেটার দাম ও কল রেট যৌক্তিকরণ বা হ্রাস এবং ইন্টারনেট কাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার পর্যালোচনা, এটা আমার মনে হয় এখন সময়ের দাবি। আমরা সবাই জানি যে হাউ ইম্পর্টেন্ট দিস ইজ দ্য লাইফ লাইন। দেশে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ও ব্রডব্যান্ড ডাটা মূল্য হ্রাস, মানে এটা আসলে আমার ব্যক্তিগত ধারণা এটা খুব লো হ্যাঙ্গিং এবং কুইক উইন একটা জিনিস,
যেটা 1 থেকে 3 মাসের মধ্যেই সম্ভব শুধুমাত্র পলিসি লেভেলে কিছু টুইকিং করে, নট নেসেসারিলি উই নিড হিউজ ইনভেস্টমেন্ট। অফকোর্স উই হ্যাভ টু হ্যাভ ইনভেস্টমেন্ট, হয়তো লাইক ফাইবার অপটিক, লাইক টাওয়ার অফ ফাইবারাইজেশন অ্যান্ড লট অফ আদার দোজ থিংস, বাট কিছু পলিসি করে আমরা তো এখনই করতে পারবো। এই ব্যাপারে মাহতাব ভাই নিজেরও কিছু প্রপোজাল আছে, উনি আমাদের সাথে শেয়ার করবেন। এবং টেলিকম প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন, এটা যদি মনে হয় যে মাহমুদ ভাই যেহেতু আছেন, ওনাদেরও অনেক এক্সপার্টিজ আছেন বিটিআরসিতে, বাট এখানে যদি প্রাইভেট সেক্টরকেও এনগেজ করা যায় সেই ব্যাপারটা আমরা চিন্তা করে দেখতে পারি। বাংলাদেশের ইন্টারনেট সরবরাহের বিভিন্ন উপাদান লেয়ার আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে এগুলি থেকে মনোপলি নির্মূল করা যেতে পারে, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিভাবে খরচ কমানো যেতে পারে সেগুলি নির্ধারণে একটা এক্সপার্ট কমিটি গঠন করে তার সুপারিশ বাস্তবায়ন। সেকেন্ড হচ্ছে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি। আমরা অনেক কথা বলি ডিজিটাল মানে লাইফস্টাইল, আমাদের অনেক কিছু আছে, কিন্তু আমরা সবাই জানি আফটার অল দিস থিংস দেশে মাত্র এখনও ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যখানকার ডাটা বলছে মাত্র 35% লোক স্মার্টফোন ব্যবহার করে। কেননা স্মার্টফোন অনেক খরচ। স্মার্টফোনের বাংলাদেশে বিদেশের মতো যেরকম ডাউন পেমেন্টে বা জিরো ডাউন পেমেন্টে স্মার্টফোন কিনা যায় না, এবং পার্টিকুলারলি ডলার এবং অন্যান্য দাম বৃদ্ধির ফলে কিন্তু ইট হ্যাজ বিকাম মোর এক্সপেন্সিভ ফর লট অফ লো ইনকাম পিপল। তো সেই জায়গাটাতে আসলে এখনও জাস্ট উদাহরণ দেই, মানে বিকাশের অ্যাপ আমরা জানি সবাই আমরা ইউজ করি, কিন্তু বিকাশ থেকে কামাল ভাই সেদিন বললেন যে ওনাদের এখনও কিন্তু 70% ট্রানজ্যাকশন হয় ইউএসএসডি দিয়ে, মানে বাটন ফোনের *24/7 দিয়ে, বিকজ দে ডোন্ট ইউজ স্মার্টফোন। আইদার স্মার্টফোনের অ্যাভেলেবিলিটি নাই অথবা স্মার্টফোনের ডাটা পার্সপেক্টিভটা অনেক দুর্বল। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যাতে খুব সহজে কম বা শূন্য ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন কেনা ও ব্যবহার করার সুযোগ পেতে পারে সেটা নিশ্চিত করতে টেলিকম কোম্পানিগুলো ও অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন। আমাদের এখানে অনেক ব্যাংক কিন্তু বসে আছে এই টাইপের কনজিউমার ফাইন্যান্সিং বা টেলিকম মানে স্মার্টফোন ফাইন্যান্সিং করতে, বাট এই জায়গাটাতে আসলে বিটিআরসি, টেলিকম কোম্পানি এবং টু সাম এক্সটেন্ট বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকগুলোর একটা কমন একটা ইনিশিয়েটিভ দেওয়ার, কারণ এখানে তার টাকা যেহেতু লেন্ডিং হিসাবে যাবে, এটার একটা রিপেমেন্টের একটা ইন্স্যুরেন্সও দরকার আছে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমার মনে হয় একটা কাজ করার সময় এসেছে। থার্ড হচ্ছে এই জিনিসটা আসলে আমাদের এখানে সাব্বির ভাই আছেন, উনি হয়তো বলবেন, বাট ওনার আইডিয়া থেকে এটা আমরা এখানে ইনক্লুড করেছি যে সরকারি ও অতি জরুরি সেবায় টোল ফ্রি অ্যাক্সেস। আমরা জানি যে যারা এখানে অনেকে হয়তো দেশের বাইরে ছিলেন, তারা যখনই গভর্নমেন্টের কোনো সার্ভিস নিতেন, টেলিফোন যখন করতেন, এটা কিন্তু টোল ফ্রি। আমাদের দেশেও কিছু কিছু টোল ফ্রি সার্ভিস চালু হয়েছিল, হয়তো নামে চালু হয়েছিল, কিন্তু ওভাবে ব্যাপকভাবে ব্যবহার হয় না। এবং যেটা শর্ট কোড আছে, এটা হয়তো আরও আমাদের এখানে তানভীর আছেন বলতে পারবেন, শর্ট কোড ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি যতদূর জানি এটার বোধহয় 2.5 টাকা বা 2 টাকা না, এবং এই টাকাটা বোধহয় কনজিউমার দেয়। হ্যাঁ, তো কনজিউমার শর্ট কোডও দিচ্ছে, আবার কনজিউমার তো শর্ট কোডে ফোনই করে না, সে দেখা যাবে যে আইপি ফোনেই ফোন করে, কারণ ওটার দাম কম। তো এই জায়গাটাতে শর্ট কোডে যাতে তার মানে টোল ফ্রি অ্যাক্সেসটা দেওয়া যায় সেই ব্যাপারে আসলে কাজ করতে হবে। এবং এটা শুধুমাত্র কল না, এই আইডিয়াটা ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। আমি সাব্বির ভাইকে তখন বলবো যখন উনি বলবেন যে কিভাবে আমাদের যে পপুলার পেমেন্ট অ্যাপগুলি আছে, লাইক বিকাশ অ্যাপ, আপনারা অনেকেই জানেন, অনেক লোকের হয়তো স্মার্টফোন আছে, অ্যাপও আছে, কিন্তু সেই দোকানে যখন কিউআর কোডে পেমেন্ট করতে যাচ্ছে তখন তার ডাটা ব্যালেন্স নাই। এই ডাটা ব্যালেন্সটা যে নাই, তখন কিন্তু সে ইচ্ছা করলেই যদি টেলিকম অপারেটররা ব্যবস্থা করতে পারতো এই ফাইন্যান্সিয়াল অপারেটরদের সাথে, এটা কিন্তু খুব ইজিলি করা যেত। অলরেডি আমি যতদূর জানি আমি আস্থা অ্যাপ যেটা ব্র্যাক ব্যাংকের, তারা কিন্তু এই কাজটা অলরেডি করেছে টেলিকম কোম্পানিগুলোর সাথে। পেমেন্টটা কিন্তু আবার ব্যাংক দিয়ে দিচ্ছে, এক্ষেত্রেও তো বিকাশও দিয়ে দিবে, কিন্তু ওইটার জন্য যে টেকনোলজিক্যাল চেঞ্জিং বা টুইকিং, এইটা কিন্তু টেলিকম অপারেটর, রবি, গ্রামীণ ফোন, বাংলালিংক সবার করতে হবে। তো এই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় মাহমুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এইখানে হয়তো বিটিআরসির এক ধরনের কোঅর্ডিনেশনের একটা ব্যাপার আছে। তো এইটা আমাদের আরেকটা ব্যাপার, মানে ইট ক্যান বি লাইক ইভেন উবার, আমরা প্রচুর সিটিজেন, উবারও তো একটা বা পাঠাও একটা ওয়ান কাইন্ড অফ ইট হ্যাজ বিকাম এ সিটিজেন সার্ভিস। তো এই জায়গাগুলিতেও এই জিনিসটা করা যায়, তার ব্যালেন্স না থাকলেও যাতে তারা এর ব্যবহারটা করতে পারে অ্যাপগুলোর। সারা দেশে ইন্টারনেটের লভ্যতা ও মান নিশ্চিতকরণ, এটা নিয়ে আসলে আমরা অনেক কথা বলেছি। বাংলাদেশের অনেক জায়গাতেই আসলে এখনও পর্যন্ত ভালো করে 4G নাই, যদি আমরা 5G নিয়ে কথা বলছি, বাট অ্যাটলিস্ট মিনিমাম 4G ব্যাপারটা কিন্তু খুব
দ্রুতভিত্তিক এনশিওর করতে হবে। আমাদের অনেক রিমোট জায়গা আছে, ইভেন অনেক নদী মানে নদী বা সমুদ্রের আশেপাশেও কিন্তু এইখানে এই জিনিসটা নাই, এবং হিল ট্র্যাক্সেও এই ব্যাপারটা অনেক জায়গাতেই সমস্যা আছে, কোনো নেটওয়ার্কই নাই। তো এই জায়গাগুলি আসলে, এবং যেখানে নেটওয়ার্ক আছে সেখানেও আসলে তার কোয়ালিটিও একটা বড় ফ্যাক্টর। তো এখানে আমার অলরেডি অনেক টেলিকম এক্সপার্ট আছে, আমি এই ব্যাপারে আর ডিটেল বলছি না, আলোচনার মধ্যে আসবে। সাইবার সিকিউরিটি সক্ষমতা পর্যালোচনা ও নিশ্চিতকরণ, সো এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমাদের গত 3-4 দিন ধরে নিউজ পেপারে ওয়ান অফ দ্য হটেস্ট টপিকস হচ্ছে আমাদের ডাটা চুরি। হ্যাঁ, তো এটা আসলে নিয়ে হয়তো অনেকভাবে কথা বলছে, আসলে কতটুকু কী হয়েছিল কী না হয়েছিল এটা আমরা অনেকেই জানি না। তো এই জায়গাটাতে আসলে কিছুটা পলিসির ব্যাপার আছে, আবার কিছুটা কিন্তু আসলে আমাদের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিরও ইস্যু আছে। আমাদের যেই জায়গাগুলিতে সরকারের যে কেপিআইগুলোতে এনআইডির অ্যাক্সেস আছে, সেই ক্ষেত্রে কতটুকু আসলে ওই ডিপার্টমেন্টগুলো কতটুকু আসলে মানে সিকিউর বা কতটুক তাদের ক্যাপাবিলিটি আছে এই ডাটাগুলোকে, সেন্সিটিভ ডাটাগুলোকে রাখতে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি অলরেডি বাংলাদেশের ব্যাংকের হেইজ যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের এই টেকনোলজিক্যাল সক্ষমতারই একটা ওয়ান অফ দ্য মেজর কারণ। তো এরকম কিন্তু একটা জিনিস ভালো যে আমাদের ব্যাংকগুলোকে ইন জেনারেল কিন্তু আমরা জানি এখানে ব্যাংকের অলরেডি যেহেতু ব্যাংকেরও সাব্বির ভাইও আছেন এবং আরও 2-1 ব্যাংকের টেকনিক্যাল লোক আছেন, ওনারা যদি অ্যাটলিস্ট অটটুকু আমরা বলতে পারি বাংলাদেশের এই ক্যাপাবিলিটি কিন্তু প্রাইভেট সেক্টরে আছে, কিন্তু গভর্নমেন্ট সেক্টরের জায়গাগুলিতে কিন্তু আসলে একটা যথেষ্ট পরিমাণ সীমাবদ্ধতা আছে। সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে, বিকজ উই আর ইন এ সেন্স জিওপলিটিক্যাল কারণে আমাদের এক্সপোজার বা আমাদের রিস্ক কিন্তু আরও একটু বেড়েও গেছে। তো সেই রেসপেক্টও কিন্তু আমাদের এই সাইবার সিকিউরিটি আউটসাইড অ্যাটাকগুলো কিন্তু আরও বেশি হবে, এবং এই জন্য আমাদের প্রস্তুতি তৈরি এখনই করতে হবে। ফ্রিল্যান্সার, আমাদের এখানে বেশ কয়েকজন ফ্রিল্যান্সার কমিউনিটি আছে, আমি খুব ডিটেল ওনাদের বলবো না, ওনাদেরকে কথা বলার সুযোগ দিব। বাট যেই পয়েন্টগুলো ওনাদের মেইনলি আমরা দেখেছি যে পেমেন্ট একটা বড় প্রবলেম, সেক্ষেত্রে আমাদের দেশে পেপাল বা স্ট্রাইপ জাতীয় সার্ভিসগুলোকে কীভাবে আনা যায় সেই ব্যাপারে আসলে উদ্যোগ নিতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো তারা বলে যে বাংলাদেশ ইজ নট বিগ এনাফ মার্কেট, উইচ ইজ অলসো ট্রু, বাট সেই জায়গাটাতে G2Gর একটা রোল আছে। আমি যতদূর জানি ইউএস এমবিসিও, যেহেতু এখানে এই দুটাই ইউএস বেস কোম্পানি, দে উড অলসো বি ইন্টারেস্টেড, এবং এই ক্ষেত্রে হয়তো বিডাও একটা রোল নিতে পারে যে এই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে, সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট অপারেশন ইন বাংলাদেশ। তো সেই জায়গাটাই ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি ওই কোম্পানিগুলোর অ্যাটলিস্ট ফর্মাল একটা প্রেজেন্স আনা যায়, ইট ক্যান হেল্প হিউজ অ্যামাউন্ট, মানে হিউজ ফর দ্য ফ্রিল্যান্সিং কমিউনিটি। ফ্রিল্যান্সারদের জন্য আমাদের যে কম্পিউটার ডিভাইস লাইক বিগ হাই এন্ড কম্পিউটার, বড় মনিটর, এগুলোর একটা ডিউটি স্ট্রাকচারটা খুবই আনফেয়ার, সেটাকেও দিস ইজ কাইন্ড অফ ক্যাপিটাল গুডস, সো অন্য ক্যাপিটাল গুড যদি জিরো ডিউটিতে আনতে পারে, ওয়াই নট দিস ওয়ান। এবং আমাদের বেশ কিছু জিনিস আছে যাতে তারা ফ্রিল্যান্সারদের প্রচুর পেমেন্ট কিন্তু বাইরেও করতে হয়, যে কোনো লাইসেন্স বলি বা ক্লাউড সার্ভিসের অনেক কিছু তাদেরকে বাইরে পেমেন্ট করতে হয়। সমস্যা হচ্ছে বাংলাদেশের টাকা যখন ভিতরে ঢুকে এই টাকাটা বাইরে পাঠানো যায় না। তো এই জায়গাটাতে আসলে মাচ মোর ইজ অফ বিজনেসটা কিন্তু আলাদা করে এই ফ্রিল্যান্সিং বা টেক কমিউনিটির জন্য আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। আর যদিও কথায় মানে একটা ট্যাক্স ক্যাশ ইনসেন্টিভের ব্যাপার আছে, এক্সপোর্ট ক্যাশ ইনসেন্টিভ। আমরা জানি ফর্মাল কোম্পানি যারা বড় কোম্পানিরা পায়, আগে 10% পেতো, এখন 8% পায়, কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য বলা হয়েছে 4%, কিন্তু আমার জানা মতে খুব কম ফ্রিল্যান্সারই বা 2-1 ফ্রিল্যান্সার ছাড়া কেউই বোধহয় এটা পায়নি। আমার ধারণা এখানে যারা ফ্রিল্যান্সার আছে তারা এই কথাটা বলতে পারবে যে প্রবলেমগুলো কী কী। আমার আর একটা দুটো আছে, তারপর আমি ফিদা ভাইকে রিকোয়েস্ট করবো অনলাইন জুয়ার প্রসার এবং সাইবার ক্রাইম ঠেকাতে সমন্বয়। দিস ইজ আমার ব্যক্তিগতভাবে এটা নিয়ে আমি বেশ কয়েক বছর ধরে কাজ করছি। বাংলাদেশে আসলে আমরা যেভাবে ইয়াবার মানে কালো থাবা জানি, আমার দৃষ্টিতে এর থেকে আরও অনেক ভয়ঙ্কর হচ্ছে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় অনলাইন গ্যাম্বলিং। আনফর্চুনেটলি আমরা দেখেছি যে আমাদের মানে অনেক বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই এটার সাথে ইনভলভ ছিল, বড় বড় মিডিয়াও ছিল, বড় বড় গ্রুপ অফ মিডিয়া। আমরা দেখতাম যে টিভিতে যখন খেলা হতো ওপেনলি হতো, পেপার টেপারও আসছে, তারপরেও কোনো কিছুই বন্ধ হয় নাই। তো এইটা আসলে একটা বিরাট বড় এক ধরনের চক্র, বিকজ ইট ইজ নট অনলি এ কাইন্ড অফ এন্টারটেনমেন্ট থিং যে লোকে এন্টারটেনমেন্ট করতেছে, কিছু লোকজন টাকা বানাচ্ছে। ইট ইজ অলসো এ পার্ট অফ, এখানে বাংলাদেশ ব্যাংকের কেউ নেই, যখন আমরা কথা বলেছি, ইট ইজ পার্ট অফ ওভারঅল হুন্ডি ইকোসিস্টেম। অতএব এই জায়গাটাতে আসলে দিস ইজ এ কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম
দিস ইজ নট এ কাইন্ড অফ সোশ্যাল ক্রাইম। যেটা সমস্যা হচ্ছে এই অনলাইন গ্যামলিংকে আমরা সোশ্যাল ক্রাইম হিসাবে ট্রিট করি এবং পুলিশ টুলিশ দিয়ে এটা করি, এটা পুলিশ টুলিশ দিয়ে হবে না। দিস ইজ এ ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম পার্সপেক্টিভেই এখানে ইনভলভ হতে, মানে এখানে এটাকে অ্যাড্রেস করতে হবে। বিএফআইউর একটা সবচেয়ে বড় রোল আছে। ইন্টারেস্টিংলি হচ্ছে যত ধরনের অনলাইন জুয়া হয় সবগুলি ট্রানজ্যাকশন কিন্তু আর এই ক্যাশে হয় না, সবগুলি হয় বেসিক্যালি 90% হয় এমএফএস ব্যবহার করে, এবং এই এমএফএস এই মানি ট্রেইল করে কিন্তু খুব ইজিলি এগুলি আইডেন্টিফাই করা যায়। এখন কিন্তু এমএল এআই টেকনোলজি আছে, এগুলি করা মানে কোনো ব্যাপার না। তো সেই জায়গাটাতে কিন্তু মানে এক ধরনের কমিটমেন্ট নিয়ে এই জায়গাটাতে কাজ করতে হবে। ইফ রিকোয়ার যেই ব্যাংকিং সিস্টেম বা এমএফএসরা এটাকে প্যাট্রোনাইজ করছে নিজেদের কমার্শিয়াল স্বার্থে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এই জিনিসটা শুধুমাত্র পুলিশ দিয়ে সলভ হবে না, এটাকে আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইম হিসাবেই ট্রিট করতে হবে এবং এইভাবেই এটাকে সলভ করতে হবে। তো প্রাতিষ্ঠানিক আইটি সার্ভিস রপ্তানি বৃদ্ধি, এটা একটা পয়েন্ট। নর্মালি আমরা যখন আইসিটি মন্ত্রণালয়কে দেখি, যদি আইসিটি মন্ত্রণালয় এখানে কেউ নাই, কিন্তু আইসিটি মন্ত্রণালয়কে দেখি তারা যখন এক্সপোর্ট নিয়ে কথা বলে, তারা আসলে ফ্রিল্যান্সিং এবং কর্পোরেট এক্সপোর্টটাকে আলাদাভাবে করে না, একভাবেই করে। এই জন্য আসলে দেখা যায় তাদের ইন্টারভেনশনগুলো বা স্কিল ডেভেলপমেন্টগুলো চারদিকে ছড়ানো, সারা দেশে মানে ছড়াই দিচ্ছে কোনো জিরো আরওআই দিয়ে আর কি। তো এই জায়গাটাতে মানে যেভাবে আমাদের আবার বলা হচ্ছে যে আমাদের আসলে বড় এক্সপোর্টও দরকার ফর আওয়ার রিজার্ভ, তো সেই জায়গাটাতে যেইভাবে গার্মেন্টস আসলে ডেভেলপ করেছে তার কিন্তু অলরেডি স্ট্যাবলিশ মডেল আছে। গার্মেন্টসে কিন্তু যে টোটাল যে আমাদের এই $30-40 বিলিয়ন হয়, এটা কিন্তু এর প্রথম 100 কোম্পানি কিন্তু এর 70-80% করে। তো সেইখানে আসলে আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে উই হ্যাভ গট 5000 হয়তো আইটি কোম্পানি আছে যারা এক্সপোর্ট করে। তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ফ্রিল্যান্সিং বা সেই রিলেটেড এসএমই টাইপের। তাদের প্রবলেমগুলো ইজ মাচ মোর ডিফারেন্ট, লাইক পেমেন্ট প্রবলেম অ্যান্ড আদার থিংস। বাট যারা একটু লার্জ কোম্পানি, লাইক যার 1000 লোক আছে বা 800-900 লোক আছে, লাইক বিজিআইটি বা ব্রেন স্টেশন, এই টাইপের কোম্পানি, তাদের প্রবলেমটা কিন্তু আসলে পেমেন্ট রিলেটেড প্রবলেম না। দেয়ার প্রবলেম ইজ মাচ মোর গ্লোবাল মার্কেটিং বা B2B টাইপের। এখানে বাকর অনেক মেম্বারই এটার সাথে ইনভলভ আছে, তাদের সমস্যাটা কিন্তু ডিফাইন্ড ওয়েতে সলভ করতে হবে। তো দুইটাই ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্সার্স আর ইম্পর্টেন্ট বিকজ ইট ক্যান ক্রিয়েট লট অফ জবস, বাট কর্পোরেট আউটসোর্সিং ইজ অলসো ইম্পর্টেন্ট বিকজ ইট ক্রিয়েটস লট অফ এক্সপোর্ট ভ্যালু। তো সেই জায়গাটাতে আমাদের একটু টার্গেটেড অ্যাপ্রোচ নিতে হবে। তো সেটাই আসলে মেন ব্যাপার, যাতে আসলে এখন যেই $600 মিলিয়ন এক্সপোর্ট হয়, $1 মিলিয়ন, এটাকে আসলেই যদি স্ট্র্যাটেজিক একটা রোডম্যাপ নেওয়া যায়, এটাকে আসলে আগামী 2 থেকে 3 বছরে কিন্তু উইট ক্যান বি 2 to 3 বিলিয়ন ভেরি ইজিলি। এবং ওই কোম্পানিগুলো যাতে বিদেশের টাকাটা যাতে ওইখানে না রেখে বাংলাদেশে আনতে পারে, এনে যাতে আবার প্রয়োজনে তার এটা রিইউজ করতে পারে, সেই ফ্যাসিলিটেশনও আসলে এখানে করতে হবে। এবং এই আই এম প্রিটি শিওর যে বিডা হয়তো এই ব্যাপারে ইন্ডাস্ট্রির সাথে অলরেডি কথা বলবে। তো এই জায়গাটাতে বিডার ক্যান অ্যাকচুয়ালি প্লে অ্যান লিডিং রোল। স্টার্টআপ অ্যান্ড ডিজিটাল কমার্স বৃদ্ধি ও বিনিয়োগ, দিস ইজ অলসো ইস্যু রিলেটেড উইথ বিডা। এই ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে কিন্তু আমরা জানি যে প্রচুর, আপনারা অনেকেই জানেন না, বাংলাদেশের 2021 সালে একটা সার্কুলার হয়েছিল, প্রতিটা ব্যাংক তাদের অপারেটিং প্রফিটের 1% হ্যাজ টু বি অ্যালোকেটেড ফর স্টার্টআপ ফান্ডিং, ইনোভেটিভ স্টার্টআপ ফান্ডিং। এবং এই টাকাটা অন্য কোথাও, এটা তো ডিভিডেন্ড হিসেবে নেওয়াই যাবে না, এটা অন্য সেক্টরেও নেওয়া যাবে না। আই এম প্রিটি শিওর উনি জানেন, আপনার ব্র্যাক ব্যাংকের আমাদের সাব্বির ভাই জানেন। তো সেই জায়গাটা আমরা জানি যে আনফর্চুনেটলি বলবো না, ইনসিডেন্টালি গত বছর বাংলাদেশের ব্যাংক রেকর্ড পরিমাণ প্রফিট করেছে। 2-1টা ব্যাংক 5-6 হাজার কোটি টাকা প্রফিট করেছে। ওই টাকার কিন্তু একটা টাকা কিন্তু, সে ফর এক্সাম্পল এসসিবি, স্ট্যান্ডার্ড ব্যাংক হ্যাজ অ্যাকচুয়ালি মেড 6000 crore টাকা প্রফিট ইন লাস্ট ইয়ার, বিভিন্ন কারণে। ওই জায়গায় আমি যাচ্ছি না। ওর 1% 60 কোটি টাকা কিন্তু তার দে হ্যাভ টু অ্যালোকেট ফর স্টার্টআপ ফান্ডিং। বাট আমরা জানি যে, এবং টোটাল যদি সব ব্যাংক মিলান দেখা যাবে যে প্রায় 400 থেকে 500 কোটি টাকা কিন্তু অলরেডি অ্যালোটেড আছে। বাট less than 10% has been disbursed because banks don't know how to fund any startup. Fund বলতে কিন্তু এটা ইকুইটি ফান্ডিং না, they have to give loan, concessional loan 4% এ লং টার্ম লোন, টার্ম লোন হিসাবে। বাট দেয়ার ইজ নো ওয়ে আর নো মেথড যে এটার মাধ্যমে ব্যাংকগুলো এটা করতে পারে। আমি রিকোয়েস্ট করব আমাদের সম্মানিত বিডা চেয়ারম্যানকে, এই ব্যাপারটা অ্যাটলিস্ট ব্যাংকগুলোর সাথে যদি একটা লিড করা যায়, তাহলে এর টাকার যদি অ্যাটলিস্ট 70-80% আসলে ডিসবার্স হয় to the startup, it can actually change a lot.
সো আরেকটা হচ্ছে যে আমরা সবাই জানি যে যেটা নিয়ে হয়তো অনেক ডিফিকাল্ট এটাকে মুভ করানো, স্টার্ট আপ খাতে আমাদের পুঁজিবাজারের মাধ্যমে আইপিওর মাধ্যমে টাকা রেইজ করা। অলরেডি এসএমই বোর্ড আছে, একটা আইডিয়া এসছে যে স্টার্ট আপদের জন্য আলাদা একটা মানে বোর্ড করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এসএমই বোর্ডটাকেই যদি আমরা আরেকটু ফ্রেন্ডলি করতে পারি পলিসিগুলো, দেয়ার আর সাম ভ্যালুয়েশন ইস্যুজ, আই এম প্রিটি শিওর বিডা চেয়ারম্যান নোজ ইট মাচ বেটার দেন মি, অ্যান্ড অলসো প্রফিটেবিলিটি রিকোয়ারমেন্ট, এটা নিয়ে লাস্ট এসিসি চেয়ারম্যান অলসো অর কমিশনার অ্যাকচুয়ালি মেড সাম মুভ, তো সেই ব্যাপারগুলিকে আবার নিয়ে আসা সামনে, তো যাতে আমার বিভিন্ন লস মেকিং স্টার্ট আপগুলো এইখান থেকে মার্কেট থেকে মানি রেইজ করতে পারে, যাদের আসলে পেইড আপ ক্যাপিটাল হয়তো বেশি না। আরেকটা ব্যাপার আছে, অনেক ক্ষেত্রেই তারা বিদেশে রেজিস্টার্ড, তো সেই জায়গাটা কীভাবে সলভ হবে, যারা যেসব কোম্পানি বিদেশে রেজিস্টার্ড হোল্ডিং কোম্পানি, তারা কীভাবে লোকাল মার্কেট থেকে ফান্ড রেইজ করবে। সো আমি একটু পরে আমি শেষ করছি, আমার মনে হয় আমি এখন রিকোয়েস্ট করবো আরও যেই বাকি 10টা আইটেম আছে, আমার ফিদা ভাই সেই ব্যাপারগুলো তুলে ধরে। শোনা যাচ্ছে? জি, আজকের এই রাউন্ড টেবিলের এই জনপ্রিয়তা দেখে আমাদের খুবই খুশি লাগছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু কিছু অংশগ্রহণকারী দাঁড়িয়ে আছেন। আমি জানি না এটার কোনো সমাধান হতে পারে কি না, অথবা আমরা যারা খুব বয়সে জুনিয়র আছি, হাঁটুর শক্তি এখনো অক্ষুণ্ণ, তারা আরেকটু বয়োজ্যেষ্ঠ, তাদেরকে বসার ব্যবস্থা করে দিতে পারি। চেয়ার আসছে না? ঠিক আছে, তাহলে পরে আমি কন্টিনিউটি আর নষ্ট না করে পরবর্তী পয়েন্টগুলিতে চলে যাই। একটা হচ্ছে বিদেশি সফটওয়্যারের ব্যবহার ও নির্ভরশীলতা হ্রাস। কারণ আমরা জানি রিজার্ভের উপরে এমনিতেই প্রচণ্ড চাপ, এবং $1 বিলিয়ন বেশি মূল্যমানের সফটওয়্যার বাংলাদেশে বৈধ এবং অবৈধ পথে আসে, এবং এটা নিয়ে অনেক আলোচনা হবে পরে। বাট আমরা সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে 2 বছরের মধ্যে সরকারকে বাইরে থেকে যাবতীয় সফটওয়্যার কেনা বন্ধ করতে হবে। আমরা মনে করি বাংলাদেশে যথেষ্ট পরিমাণে কোয়ালিফাইড সফটওয়্যার কোম্পানি এবং সফটওয়্যার ডেভেলপার্স আছে। সো আনলেস অ্যান্ড আনটিল ইটস আ ভেরি সফিস্টিকেটেড অর নিশ সফটওয়্যার, যেটা বাংলাদেশ থেকে কিছুতেই সোর্স করা যাচ্ছে না, সেটা বাইরে থেকে হয়তো আনা যেতে পারে। এবং এই ব্যাপারে আইসিটি বিভাগ যে উদ্যোগটা নিবে, তাতে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা মন্ত্রণালয় এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সবাইকে সমন্বয় করে এই কর্মপন্থাটা নির্ধারণ করতে হবে। এবং একই সাথে বাংলাদেশে যেহেতু আমরা এখনও পুরাপুরি এলডিসি ছেড়ে যাইনি, ডেভেলপমেন্ট সেক্টরেও যথেষ্ট কাজ হয়। এখানে জাতিসংঘের শাখাসমূহ, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য উন্নয়নমূলক ব্যাংক, আইএনজিও, এনজিও, পিকেএসএফ, ইটকল, এরা কিন্তু ব্যাপক আকারে একটা বাজেট খরচ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, এবং ক্রমেই এই বাজেটগুলির একটা অংশে বেশ বড়সড়ভাবে আইসিটির ভূমিকা থাকে। কিন্তু দেশি সফটওয়্যার কোম্পানিগুলিকে এই পুরা প্রজেক্টগুলির যে পরিকল্পনা, সেই সময় রাখা হয় না, এবং অনেক সময় দেখা যায় যে বিদেশি কোনো বড় কোম্পানির, বিশেষ করে ডোনার দেশগুলিরও একটা গোপন এজেন্ডা থাকে তাদের সফটওয়্যার কোম্পানিগুলিকে এই দেশে ঢুকায় দেওয়ার। তো এইখানেও এই জিনিসটা আসলে পুরাপুরি বন্ধ করা দরকার। এবং আমরা যেটাকে এখন বলি ব্লেন্ডেড মোড, যে শুধু এনজিওগুলো না, তার সাথে সাথে প্রাইভেট সেক্টরকেও যদি প্রজেক্টগুলিতে শুরু থেকেই, ইনসেপশন ফেজ থেকেই ঢোকানো হয়, তাহলে আসলে প্রজেক্টগুলি ওই প্রকল্প শেষ হয়ে গেল, বাজেট শেষ হয়ে গেল, কন্টিনিউ করতে পারে। কারণ একটা জিনিস কমার্শিয়ালি ভায়াবল হিসাবে তৈরি করে তারপরে আগায় নেওয়ার দায়িত্ব বা তাগাদা আসলে প্রাইভেট সেক্টর কোম্পানিগুলির যেভাবে আছে, সেটা উন্নয়ন সেক্টরের অন্য অংশগ্রহণকারীদের আসলে সেইভাবে নাই। পরবর্তী স্লাইড, জাতীয় এআই এবং ব্লকচেইন কৌশল এবং রোডম্যাপ। বাংলাদেশে এআই এবং ব্লকচেইন বা ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি কোনো ক্ষেত্রে অতি সত্বর ব্যবহার করা যেতে পারে। বর্তমানে প্রতিবন্ধকতাগুলো কি এবং এআই অপব্যবহার রোধ করার কৌশল নির্ধারণে একটা কর্মপরিকল্পনা বা রোডম্যাপ এবং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য বিশেষজ্ঞদের দিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা খুবই জরুরি। পরবর্তী স্লাইড,
সরকারি প্রযুক্তি সংক্রান্ত টেন্ডারিং সিস্টেমে সংস্কার। এইখানে আমি বা আমরা একটা পদ্ধতি সুপারিশ করব, আপনারা শুনেন এবং আপনাদেরও মন্তব্য চাইবো। সেটা হচ্ছে, আমরা দেখেছি যখনই প্রজেক্টের পরিমাণ বেশি হয়ে যায়, টাকার পরিমাণ বাজেটের, তখন যেই পরিমাণ করাপশন এবং যেই পরিমাণ লবিং এবং যেই পরিমাণ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চলে, এটাকে ভাঙা দরকার। এই উইনার টেকস অল পদ্ধতির বাইরে সফটওয়্যার সেক্টরে কিন্তু আমরা জানি যে যে কোনো প্রকল্পেরই বিভিন্ন ধরনের মডিউল থাকে, ধাপ থাকে। তো সরকার যদি যে কোনো একটা বড় প্রকল্পকে মডিউলে ভেঙে ফেলে, লেটসে কথার কথা 5 কোটি টাকার বেশি হলে, তারপরে বিভিন্ন মডিউল বিভিন্ন সফটওয়্যার কোম্পানিকে করতে দেয়, অবশ্যই প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে পারে আপনার দুর্নীতি, প্রজেক্ট অসফল হওয়ার সম্ভাবনা এবং বাস্তবায়নের সময়কাল, তিনটাই কিন্তু ভালোভাবে কমে আসবে। কিন্তু এবং এটা আসলেই প্র্যাকটিস করা দরকার। এই উইনার টেকস অল মেন্টালিটির কারণেই আসলে দেখা যায় যে কয়েকটা সফটওয়্যার কোম্পানি যারা কোনো না কোনোভাবে সরকারের আশীর্বাদ পুষ্ট, তারা এই প্রজেক্টগুলি পায় এবং অন্য সফটওয়্যার কোম্পানিগুলি কিছুতেই ঢুকতে পারে না। তো এখানে যেই জিনিসটা খুবই জরুরি এবং এটা এমনিতেও জরুরি, সেটা হচ্ছে যে যারা পিডি বা ডিপিডি হন, আমরা দেখেছি যে ওই প্রকিউরমেন্ট ফেজের পরের যে ফেজটা, সত্যিকারের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ফেজ, সেইখানটায় তাদের আসলে তেমন কোনো উৎসাহ থাকে না। এবং তার আরেকটা বড় কারণ, অন্যান্য কারণ ছাড়া, যে তাদের আসলে ওইভাবে কোনো অভিজ্ঞতাও নাই। অথচ প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু এখন ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাকসেপ্টেড বিভিন্ন ধরনের কোর্সেস এবং সার্টিফিকেশনের ব্যাপার আছে, ব্যবস্থা আছে। তো আমরা চাইবো যে বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে, আবারও সেটা 5 কোটি টাকার উপরে হতে পারে, যে কোনো পিডি নিয়োগ করার সময় যাতে তার ওই পিএমপি সার্টিফিকেশন না থাকলে তাকে পিডি নিয়োগই করা হবে না। এই ধরনের কিছু সুনির্দিষ্ট নীতিমালা আনা দরকার, যাতে প্রজেক্ট এক্সিকিউশন, তারপরে প্রজেক্টের ওভারঅল ম্যানেজমেন্ট, ইউএটি, এর পরবর্তী মেনটেনেন্স, ব্যবহার, এই সব কিছু যাতে সুনিশ্চিতভাবে গ্যারান্টিড হয়। কারণ এখানে একটা বড় গ্যাপ বা সমস্যা আছে। পরবর্তী স্লাইড প্লিজ। আইসিটি বিভাগের স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির ব্যাপক পরিবর্তন দরকার। আমরা দেখেছি যে বিসিসি এবং বিসিসি হোক আর অন্যান্য সংগঠনগুলাই হোক, আইসিটি ট্রেনিংয়ের নামে যেভাবে সরকারি অর্থের অপচয় করেছে এবং করছে এবং অত্যন্ত নিম্নমানের ট্রেনিং দিচ্ছে, এগুলো বন্ধ করা হোক। শুধুমাত্র যে সকল বিশেষায়িত ট্রেনিং বাজারে পাওয়া যায় না, সেগুলার সরকারিভাবে ব্যবস্থা করা যেতে পারে। আর প্রাইভেট সেক্টরকে, বিশেষ করে এখানে যারা ই লার্নিং পদ্ধতিতে স্বল্প খরচে কোডিং সহ বিভিন্ন তথ্য প্রযুক্তি ভিত্তিক কোর্সগুলো ট্রেনিং করাচ্ছে, তাদেরকে নীতিগত সহায়তা প্রদান করে তাদেরকে দিয়েই ট্রেনিংয়ের কাজ কার্যকরীভাবে চালানো যায়। এক্ষেত্রে অ্যাক্রেডিশনের ব্যবস্থা করা যেতেই পারে। আর অসচ্ছল ট্রেনিদের স্কলারশিপ প্রদান করা উচিত, যাতে তারা বাজারে অ্যাক্রেডিটেড ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিনা খরচে অথবা কম খরচে ট্রেনিং নিতে পারে। আর এছাড়া যেসব ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন থাকে, প্রফেশনাল সার্টিফিকেশন, সেগুলি নেওয়ার ব্যাপারেও সরকারের আসলে উৎসাহ এবং প্রণোদনা থাকা উচিত। এছাড়া মাধ্যমিক শিক্ষা পর্যায়ে ই লার্নিং এবং ব্লেন্ডেড লার্নিংয়ের মাধ্যমে শিক্ষক স্বল্পতার সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা যায় এবং এটা করা উচিত। আর পাঠ্য বইয়ে এবং ব্যবহারিক শিক্ষায় চতুর্থ শিল্প বিপ্লব সংক্রান্ত প্রযুক্তিগুলো, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, আইওটি, ব্লক চেইন, বিগ ডেটা, এগুলি যেন সহজবোধ্য এবং হৃদয়গ্রাহীভাবে উপস্থাপনা করা হয়, সেটা নিশ্চিত করতে হবে। পরের স্লাইড প্লিজ। সর্বক্ষেত্রে, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা ও দোকান সহ সব জায়গায় ডিজিটাল এবং ক্যাশলেস পেমেন্ট ও ট্রান্সফারের প্রচলন। এক্ষেত্রে সবচেয়ে ভালো এবং সবচেয়ে কম মূল্যে যে টেকনোলজিটা আসলে এখন আছে, সেটা হচ্ছে কিউআর বেসড মার্চেন্টস অ্যান্ড পেমেন্টস অ্যান্ড বায়ার্স এবং সব কিছু। কিন্তু এই জায়গাটায় আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট নীতিমালায় কিছু কিছু সমস্যা থাকার কারণে এই ক্ষেত্রটা আপনার উন্মুক্ত হয়ে যাচ্ছে না। ব্যাপক আকারে যে সুবিধাটা আসলে এখন প্রযুক্তির মাধ্যমে দেশবাসী পেত, এটা মার্চেন্ট লেভেলেই হোক আর বায়ার লেভেলেই হোক, সেটা পাওয়া যাচ্ছে না। সো কাজে এই জায়গাটায় আসলে নীতিমালায় সংশোধন আনা দরকার এবং অন্যান্য পেমেন্ট ইকোসিস্টেম অপারেটরদের, যেমন পিএসপি এবং পিএসও,
তাদের জন্য যে বৈষম্যমূলক কিছু নীতিমালা আমরা দেখতে পাই সেগুলিকেও আসলে ঠিকমতো আলোচনা করে সেই বৈষম্যগুলো দূর করা দরকার। আর এছাড়া ডেটা ব্যালেন্স ছাড়াও যাতে ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারীরা কিউআর কোড ভিত্তিক পেমেন্ট অ্যাপ দিয়েই করতে পারে সেটার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এরপরে জাতীয় আইওটি বা ইন্টারনেট অফ থিংস কৌশল এবং রোডম্যাপ। আমরা মনে করি যে সফটওয়্যারের সাথে সাথে এখন বিশেষ করে 4IR টেকনোলজির দিন চলে আসার কারণে হার্ডওয়্যারের, বিশেষ করে পেরিফেরাল হার্ডওয়্যারের একটা ব্যাপক সময় ব্যবহারের এবং তৈরি করার একটা সময় চলে এসেছে, এবং এই জায়গাটাতেও আমাদেরকে খুব ভালোভাবেই মনোযোগ দিতে হবে। তো এক্ষেত্রে যারা এখানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আছেন তারা জানবেন, অন্যদের জ্ঞাতার্থেও বলছি, যে বাংলাদেশে প্রফেশনাল গ্রেডে পিসিবি বোর্ড প্রিন্ট করা অথবা পিক অ্যান্ড প্লেস মেশিনের মাধ্যমে কোনো প্রোটোটাইপ ডিভাইস তৈরি করা বা করানোর কাজটা করানো প্রায় অসম্ভব। এই সব কাজই কিন্তু আসলে চায়না থেকে করায় আনতে হয়, এবং যে কারণে যে কোনো নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, R&D হোক, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট হোক, একেবারে মানে সাধ্যের বাইরের খরচের কাতারে চলে যায়। তো এই জায়গাটায় সরকারের আসলে ব্যাপকভাবে নজর দেওয়ার একটা সুযোগ আছে, এবং এটা খুব সহজও। এই যে এত শত হাইটেক পার্ক হয়েছে, সেখানে যদি আসলে পিসিবি বোর্ড প্রিন্টিং এবং পিক অ্যান্ড প্লেস মেশিন থাকে এবং সেগুলিকে যদি তরুণরাই পরিচালনা করে, তাহলে পারে কিন্তু হার্ডওয়্যার ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে একটা বড় ব্যারিয়ার, সেটা কিন্তু আমরা ভাঙতে পারবো, এবং এটা খুবই জরুরি এখনকার সময়ে। আর বড় আকারের সিস্টেম বাস্তবায়নের জন্য আইওটিতে, যেমন স্মার্ট মিটারিং, কৃষিতে আইওটি ইত্যাদি, এখানে এনবি আইওটি, লোরা, এসব প্রযুক্তির খুবই প্রয়োজন, এবং এই নেটওয়ার্ক পরিকাঠামোর জন্য টেলিকম কোম্পানিগুলির পক্ষ থেকে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। আজকে এখানে আমাদের সাথে বিটিআরসির কমিশনার মাহমুদ সাহেব আছেন, তো এটা ওনার জ্ঞাতার্থে অবশ্যই আনা যায়, ওনার নলেজে। এবং বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমবেডেড সিস্টেম ডিজাইনে দক্ষ জনসম্পদ তৈরিতে উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে তারা পিসিবি এবং এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করে প্রোটোটাইপ ডিজাইনে সক্ষমতা অর্জন করে। আর এছাড়া প্রজেক্ট ডেলিভারির পরে যে মালিকানার অভাব, বিশেষ করে আইওটি প্রজেক্টগুলোতে, সেটাও আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যাতে সরকারি সেক্টরগুলিতে যে আইওটি প্রকল্পগুলো হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে, সব সেক্টরেই হবে, সেখানে আপনার প্রকল্পগুলিকে ঠিকমতো বুঝে নিয়ে তারপরে যে কাজগুলি করা, সেগুলি যেন ঠিকমতো করা হয়, সেটাকে নিশ্চিত করতে হবে। পরের স্লাইড প্লিজ। অ্যাপ মনিটাইজেশন সহজীকরণ, এটা আমার মনে হয় যে আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটাতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে এইভাবে যে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে। সেটা হচ্ছে যে আমাদের দেশে কোনো মোবাইল অ্যাপ তৈরি করে সেটার কোনো প্রপার মনিটাইজেশন করা যায় না। এটার সাবস্ক্রিপশন ভিত্তিতেই বলেন অথবা ইন অ্যাপ পারচেজের ভিত্তিতেই বলেন, এই দেশে খুব সহজে অ্যাপ থেকে কোনো জিনিসপত্র কেনা যায় না, অথচ বাইরে কিন্তু এটা একটা খুব সহজ ব্যাপার। এবং এটার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে গুগল পে না থাকা, কারণ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম, যেটা এখন ওভারওয়েলমিংলি একটা ডমিনেন্ট প্ল্যাটফর্ম, সেখানে গুগল পেটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় পেমেন্ট নেওয়ার জন্য। তো আমি এখানে যারা এখানে নীতি নির্ধারক এবং সরকারের লোকজন আছেন তাদেরকে অনুরোধ করব, গুগল পেকে বাংলাদেশে পেপ্যাল এবং স্ট্রাইপের সাথে সাথে যথাশীঘ্র নিয়ে আসা, কারণ এটাতে লাখ লাখ নতুন কর্মসংস্থান বা উপার্জনের পথ তৈরি হবে। আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেশীয় হার্ডওয়্যার শিল্প স্থাপনে সহায়তা নিশ্চিতকরণ। আমি আগেও বলেছি, আবারও বলি, যে হার্ডওয়্যার পরবর্তী ফ্রন্টিয়ার হওয়া উচিত আমাদের, যদি না অলরেডি হয়ে থাকে, এবং সেখানে একইভাবে সব হার্ডওয়্যার বাইরে থেকে কেনারও যে একটা ব্যাপক মানসিকতা সরকারি সেক্টরে এবং বড় বড় প্রাইভেট সেক্টরেও, সেখানেও আসলে ব্যাপক একটা পরিবর্তন দরকার। এবং এই জন্য আমরা চাচ্ছি আগামী 3 বছরের মধ্যে অন্তত 40% হার্ডওয়্যার যেন শুধু দেশীয় কোম্পানিগুলির কাছ থেকে নেওয়া হয়, যেগুলি বাংলাদেশেই তৈরি হবে, সেই বিষয়েও যেন নীতিমালা প্রণয়ন করা হয় এবং সেটা বাস্তবায়ন করা হয়। দেশীয় হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর আইওটি ডিভাইস সহ
বিভিন্ন ক্ষেত্রে যন্ত্রাংশ এবং পার্টস আমদানিতে শূন্য শুল্ক ও শূন্য ভ্যাট সহায়তা প্রদান করতে হবে। পরবর্তী স্লাইড প্লিজ। ব্যক্তির নিজস্ব তথ্য মালিকানা নিশ্চিত করতে জাতীয় ডেটা প্ল্যাটফর্ম এবং ডেটা বিনিময় আর্কিটেকচার তৈরি, একটা ন্যাশনাল আর্কিটেকচার এবং ফ্রেমওয়ার্ক শুরু করা যাতে দেশের যে কোনো নাগরিক তাৎক্ষণিকভাবে তার নিজস্ব সমস্ত ডেটা, যেমন সম্পত্তি, লেনদেন এবং তার নিজের মালিকানাধীন অন্যান্য ডিজিটাল ডেটা অ্যাক্সেস করতে পারে এবং তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী শেয়ার করতে পারে। এটা অবশ্যই তার নিজের সম্মতিতে হবে, অন্য কেউ তার ডেটা তাকে না বলে নিয়ে যাবে না। এটাকে আমরা ডেটা ওনারশিপ বলতে পারি বা ডেটা অ্যাজ কোলাটারাল হিসাবে নিতে পারি। এমনকি এর সাথে এখানে সাব্বির সাহেব আছেন, ব্যাংক থেকে লোন পাওয়ার ক্ষেত্রেও ডেটা অ্যাজ কোলাটারাল ব্যবহার হতে পারে। সমস্ত নাগরিক পরিষেবার জন্য ইন্টারঅপারেবিলিটি গাইডলাইন তৈরি করতে হবে। আমার মনে হয় পরবর্তীতে শাহাদাত ভাই এ বিষয়ে আরও বলবেন। ডেটা সুরক্ষা, মালিকানা এবং শেয়ারিং নীতিমালা যেটা ইউ এর জিডিপিআর এর আদলে হতে পারে, সেটা আমাদেরকে যথাশীঘ্র প্রণয়ন করতে হবে, অনেক দেরি হয়ে গেছে এখানে। আর এছাড়া PSD2 এটাও ইউ এর আরেকটা গাইডলাইন, সেটা বাস্তবায়নের জন্য বা সেই ধরনের গাইডলাইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে দ্রুত সমন্বয় সাধন করতে হবে। আমি এখানেই শেষ করি। আমার মনে হয় তারপরে আমরা সবার সাথে আলোচনায় চলে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। যেহেতু লাস্ট স্লাইডটার একটু ডিটেইল পার্সপেক্টিভে আমাদের এখানে আমরা রিকোয়েস্ট করেছি শাহাদাত ভাই, সিইও টালি খাতা অ্যান্ড টালি পে, উনি এটাকে আরেকটু ডিটেইল আউট করবে ইউজ কেস পার্সপেক্টিভে, কীভাবে এই ডেটার ওনারশিপ অ্যান্ড ডেটা এম্পাওয়ারমেন্টটা আমাদের সাধারণ মানুষ, পার্টিকুলারলি ছোট ছোট উদ্যোক্তাদেরকে হেল্প করতে পারে তাদের ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক পার্সপেক্টিভে। শাহাদাত ভাই ছোট একটা প্রেজেন্টেশন আছে, আমি রিকোয়েস্ট করবো শাহাদাত ভাইকে সংক্ষেপে দেওয়ার জন্য। এটা দিয়ে করতে পারো। হ্যান্ড মাইক ছিল না একটু? এইটা বোধহয় সুবিধা হবে না? দাঁড়িয়ে কর্ডলেসটা কোথায়? কর্ডলেসটা ভাই এখানে? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ আবু সাইদ স্যারের বিশ্ব সাহিত্য কেন্দ্রে এসে স্যার সবসময় বলছেন যে দাঁড়ায় কথা বলতে হবে, তাই এই জন্যে আর আজকে বসে বলা যাবে না। প্রেজেন্টেশনটা আচ্ছা, তো প্রেজেন্টেশনটা লোর হোক। তো আমার এখানে অনেকগুলো বিষয় এখানে চলে এসেছে, তা আমি যে বিষয়টা নিয়ে কাজ করতে মানে এখানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওকে লোড হয়ে গেছে, থ্যাংক ইউ। তা আমরা একটু আমি দুঃখিত যে এই প্রেজেন্টেশনটা ইংরেজিতে বানানো। তো আমরা ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস ফর বাংলাদেশ 2.0, তা আমরা একটু যদি গল্পটা দেখি যে বাংলাদেশ 1.0, একজন কামাল মিয়া আছেন। কামাল মিয়া একটা বেকারি চালান মফস্বলের কোথাও, সিরাজগঞ্জের ওখানে একটা বেকারি চালান। উনি এই বেকারিটাকে এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, সম্প্রসারণ করতে চাচ্ছেন। উনি ব্যাংক থেকে লোন চাচ্ছেন। তো সেই ব্যাংকে গিয়ে উনি এখন তার দোকান থেকে লোকজন প্রোডাক্ট নিয়ে যায়, উনি চাচ্ছেন যে কেউ আরও একটা ভ্যান কিনে অন্যান্য জায়গায় সাপ্লাই দেবেন, কিন্তু একটি ব্যাংক তাকে এই লোনটা দিতে পারছে না। ব্যাংকার, ধরলাম যে ব্যাংকার এই বশির আহমেদ, উনি তাকে লোনটা কেন দিতে পারছেন না? প্রথম কথা হচ্ছে উনি একটা মাইক্রো বিজনেস, ব্যাংকের এসএমইর ডেফিনেশনেই উনি পড়েন না, অনেক কমপ্লেক্স এবং ম্যানুয়াল এটা সিস্টেম। একটা লোন দিতে যে খরচ হয় ওই লোন থেকে কখনো সেই লাভটা উঠে আসে না। আর ব্যাংকারদের মাথায় সবসময় খুব একটা আসে রিস্ক রিস্ক রিস্ক। আগে রিস্ক নিয়ে ভাববেন উনি, তার রিস্কটা কমাতে হবে, ব্যাংকারের রিস্ক, তার কস্ট কমাতে হবে, তারপরে তার প্রফিট হতে হবে, সেইগুলো হচ্ছে না। তাহলে মোটের উপরে তার যেই মানে থিন ফাইল তার হিস্ট্রিতে কাভার করে না, এই ব্যাংকার লোন দিতে পারছেন না। ওয়েলকাম টু বাংলাদেশ 2.0। আমরা এই যে অনেকগুলো দাবি শুনলাম তার মধ্যে অনেক কিছু বলা আছে যে 2.0তে কিন্তু আমাদের এরকম হওয়ার দরকার নেই।
উনি তার ব্যাংকের অ্যাপ থেকে অ্যাপ্লিকেশনটা করবেন, উনি বাসায় বা ওই দোকানে বসেই ডিজিটাল একটা অ্যাকাউন্ট খুলবেন, উনি কিউআর খুব সহজ পদ্ধতিতে পেমেন্টটা নেবেন, তার পেমেন্টের রেকর্ড তৈরি হতে থাকবে, এবং উনি তারপরে অনলাইনে একটা লোনের অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনেই সেটা প্রসেসিং হবে, অ্যাসেসমেন্ট হবে, ক্রেডিট স্কোরিং হবে, এবং বশির আহমেদ নিশ্চিন্তে তাকে লোন দিবেন এবং উনি চমৎকারভাবে এরকম একটা ভ্যান দিয়ে করে যাবেন। বাই দ্য ওয়ে, এই ছবিগুলো অবশ্যই প্রফেসর জিপিটির আঁকা। তাহলে এখানে কি দরকার, কি প্রযুক্তি দরকার? তা আমরা যেটা বলছি যে উনি যাতে করে এই যে ব্যাংকার তার এই মানুষটা সম্পর্কে জানতে হবে, ইনফরমেশন এসিমেট্রিটাকে সরায় দিতে হবে, নিডস দি কমপ্লিট ডেটা। তার এইটা যদি আমরা জানতে পারি তাহলে একেবারে মানে আমরা লোন অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট থেকে সবটাই অনলাইনে করে ফেলতে পারবো। এবং ভেবে দেখি বিষয়টা হচ্ছে যে রিস্কটা কমবে। একজন ব্যাংকার আগে ভাবে নিজের রিস্ক, আমি লোনটা দিয়ে কোনো বিপদে পড়বো না তো, তারপরে ভাবেন ব্যাংকের রিস্ক। এই দুটোই এমনভাবে ডিজিটাল করা হবে যে উনি চাইলেও এই লোন তার সামনেই আসবে না যদি লোনটা ঠিক না হয়, কারণ স্কোর ঠিক মতো হয়নি। তাহলে এই দুজনকেই এটা প্রোটেক্ট করবে। তাহলে এরকম একটা জিনিস যদি আমরা করতে চাই আমাদের কি লাগবে, একটু আগে তার একটা বড় অংশে বলা হয়েছে। এখানে তালিকা যদি করি, আমাদের প্রত্যেকটা সিটিজেনের একটা আইডি লাগবে, আমরা এটাকে বলতে পারি যে এটা ন্যাশনাল আইডির চেয়েও একটু বেশি, কারণ সবাইকে ইনক্লুড করতে হবে। আমাদের ব্যবসায়ীদের একটা আইডি বা ডেটা লাগবে, আমাদের ডিজিটাল অ্যাকাউন্ট লাগবে, আমাদের ইন্টারঅপারেবল ডিজিটাল পেমেন্ট লাগবে। বাংলা কিউআর খুব ভালো একটা মাধ্যম, যেটা অলরেডি আমাদের এখানে স্ট্যান্ডার্ড করা আছে, কিছুটা চালুও হয়েছে, বাকিটা চালু করতে হবে। আমাদের ক্রেডিট ব্যুরো লাগবে, অলরেডি আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছে। আমাদের ওই মানে সফটওয়্যার দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ডেটা একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে শেয়ার করবে। আমাদের বন্ধু সাব্বির বলছিলেন যে কিভাবে একটা তার ব্যাংক একটা অন্য ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট পেলে 2 সপ্তাহ ঘুরতে হয় ওই ব্যাংকের পেছনে টু ভ্যালিডেট দিস ইজ দ্য রাইট ব্যাংক স্টেটমেন্ট। ওগুলো আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। তো আমাদের ডেটা লোন প্রসেসিংটা এইটা ডিজিটাল করতে হবে। আমরা এই যে জিনিসগুলো একসাথে, এটাকেই আমরা বলি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, সবগুলো জোড়া লাগালে। তো এইটাই আমাদের 20 দফার মধ্যে অনেক জায়গায় দেখলাম যে এই জিনিসটা আছে, যে আমাদের যেমন রাস্তাঘাট লাগে, আমাদের ওই টেলিকম লাইন্স লাগে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এই ডিজিটালগুলো লাগবে। আমরা কিন্তু ডিজিটাল নিয়ে কাজ করছি, এবং আমরা খুব যে দূরে তাও কিন্তু না। আমাদের কিছু আমাদের একটা আইডি সিস্টেম আছে, আমাদের বিজনেস আইডির এখানে আমাদের কাজ আছে, আমাদের রেজিস্ট্রেশনটা ওই লাইসেন্সের রেজিস্ট্রেশনটাকে একটু স্ট্রিমলাইন করতে হবে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজটা কিন্তু অনলাইন এখন করা যায়। আমাদের ইনস্ট্যান্ট ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইজ ইন প্লেস। ওটা বরঞ্চ আমরা দেখেছি যে বাংলাদেশ 1.0-তে ঠেকিয়ে রাখা হয়েছিল, এটা জোর করে ঠেকানো, কিন্তু এটা আসলে মানে চাইলে 3 সপ্তাহে চালু করা যায়, এর মধ্যে চালু হয়ে যেত যদি ঠেকানো না হতো। আমাদের প্রাইভেট ক্রেডিট ব্যুরো অলরেডি বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে একটা বিজ্ঞাপন দিয়েছে, সুতরাং চাইলেই করে ফেলা যায়। এটা করতে বড় জোরে 1 বছর লাগবে। ডেটা শেয়ারিং সিস্টেম লাগবে, এন্ড টু এন্ড ডিজিটাল পেমেন্ট লাগবে। আর যদি এইগুলো করা যায় তাহলে আমাদের এই যে কামাল মিয়ার মতো 1 কোটি উদ্যোক্তা আছে বাংলাদেশে, এইবার এই সবগুলা বেনিফিটকে 1 কোটি দিয়ে গুণ দিই, তাহলে 1 কোটি থেকে যদি 50 লক্ষ মানুষ ডিজিটাল লোন পায়, তাহলে আবার নতুন করে সে 1 কোটি মানুষকে চাকরি দিতে পারবে। তাহলে এখান থেকে আসলে আমি একটা হিসাব করে দিচ্ছিলাম যে রাফ আমরা চাইলে $150 বিলিয়ন 4th ইয়ারে গেইন করতে পারবো এখান থেকে। তাহলে আমরা এখানে কোটি কোটি পরিবারকে ইমপ্যাক্ট করতে পারবো উইথ আ সিস্টেম লাইক দ্যাট। এবং এটা যে আমরা বানিয়ে বানিয়ে বলছি তা না, এটা অন্যান্য দেশে আমরা দেখেছি যে চায়নাতে আলিবাবার অ্যান্ড ফিনান্সিয়াল কি করেছে, তারা এই ছোট ব্যবসায়ীদের জন্য একটা লোন চালু করেছে 310। 3 হচ্ছে এই যে অ্যাপ্লিক্যান্ট 3 মিনিটে অ্যাপ্লাই করবে, 1 সেকেন্ডের মধ্যে টাকাটা ডিসবার্সমেন্ট হবে, 0 হিউম্যান টাচ, অ্যান্ড দ্যাট ইজ পসিবল। এবং তার মাধ্যমে তারা মানে $290 বিলিয়ন দিয়েছে 4 বছরে। ডেটার কথা বলছিলাম আমরা, যে ডেটা আমাদের অত্যন্ত দরকারি একটা বিষয়। ডেটা ইজ দি বেস্ট টুল। যদি আমরা বলি আগের সময়ে যে ঠিক আছে অয়েল ওয়াজ দি থিং, নাও ডেটা ইজ দ্য থিং ফর সিটিজেন এম্পাওয়ারমেন্ট, ফর ইমপ্রুভ গভর্নেন্স। আর এইগুলো মিলিয়ে মিশিয়ে উই ক্যান জাস্ট ড্রাইভ দ্য ইকোনমিক গ্রোথ ইউজিং ডেটা।
কিন্তু আমরা এই জায়গাটাতে আনফর্চুনেটলি অত্যন্ত দরিদ্র, উই আর পুয়োর ডেটা পুয়োর। আমরা ডেটা বানিয়েই বলে দিই। আমরা কতদিন আগে দেখলাম বিবিএস এর সেই রিপোর্টও নাকি মন্ত্রী সংখ্যা বলে দিতেন। সো উই হ্যাভ টু ফিক্স দ্যাট, উই হ্যাভ টু বি ডেটা ড্রিভেন। সব কাজে ডেটা ব্যবহার করতে হবে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড থাকবে। ডেটা নিয়ে আমাদের যদি কাজ করতে হয় তাহলে আমাদের উই নিড এ কম্প্রিহেন্সিভ ন্যাশনাল ডেটা স্ট্র্যাটেজি। আমাদের একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক লাগবে, আমাদের একটা ডেটা আর্কিটেকচার লাগবে, ফ্রেমওয়ার্ক লাগবে যে ডেটা কার, ডেটার ওনারশিপ যেটা নিয়ে কথা বলা হয়েছে, যে ডেটা আই ওন মাই ডেটা। আমাদের একটা ডেটা আর্কিটেকচার এমনভাবে লাগবে যে আজকে যাতে ব্যাংকরা যখন ডেটা শেয়ার করবে, আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেখান থেকে রিপোর্ট নামাবো, আবার আমি সেইটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে শেয়ার করবো, অ্যান্ড ইট ক্যান বি প্রুভেন যে আই ডিড নট ম্যানিপুলেট দ্য ডেটা, অ্যান্ড ইট ক্যান বি প্রুভেন রাইট ওয়ে ইনস্ট্যান্টলি। ওই 2 সপ্তাহ সময় লাগবে না। উই নিড সাম সর্ট অফ এ ওয়ে যে কীভাবে ডেটা কালেক্ট করবো, কীভাবে ডেটা ব্যবহার করবো, ডেটা নিয়ে আমরা এগিয়ে যাব। সো বেসিক্যালি আমার মনে হয় যে ডেটা নিয়ে এখানে অনেক কাজ করবার আছে। আমাদের একটা ডেটা সেল তৈরি করা দরকার, এবং এই ডেটা কালেকশন নিয়ে কাজ করা দরকার সব জায়গায় ডেটা ব্যবহারের জন্য, এবং ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরের জন্য একটা ফিনান্সিয়াল ডেটা এক্সচেঞ্জ করা যেতে পারে, যার মাধ্যমে আমরা এই ইন্টারঅপারেবিলিটি শেয়ারিং ডেটা করতে পারবো। এটা সিঙ্গাপুরে হয়েছে, এটা ভারতে হয়েছে, ব্রাজিলে হয়েছে, বাংলাদেশেও সম্ভব। সো বাংলাদেশ 2.0 ইজ এ গ্রেট অপরচুনিটি। এই অপরচুনিটি একবার হারালে আর পাওয়া যাবে না। ডেটা, আমার মনে হয় যে আমরা যেই ইনফ্রাস্ট্রাকচারের কথা বললাম, সেই ইনফ্রাস্ট্রাকচার অলরেডি কিন্তু অনেক কিছু আছে। দ্য কাপ ইজ মোর দেন হাফ ফুল। আমাদের কিন্তু একটা টেলিকম নেটওয়ার্ক আছে, ন্যাশনাল আইডি সিস্টেম আছে, ডিজিটাল পেমেন্ট চালু হয়েছে, টেক সেভি পপুলেশন যাই দেই। গ্রামীণ ফোনের ক্রাউন জুয়েল হচ্ছে, মানে টেলিনরের ক্রাউন জুয়েল গ্রামীণ ফোন, কারণ এই দেশের মানুষ কথা বলতে পছন্দ করে। সো উই হ্যাভ দ্য অপরচুনিটি টু রিয়েলি লিভ ফরওয়ার্ড। কিন্তু সেখানে আমাদের ডিজিটাল টেকনোলজি লাগবে, ফোকাসড অ্যান্ড কোঅর্ডিনেটেড এফোর্ট লাগবে, যে কোথায় ভালো কাজ হয়, ROI মেপে ডেটা মেপে কাজ করতে হবে। আর এটার মজা হচ্ছে শর্ট টার্মেও ভালো, লং টার্মেও ভালো। 12 মাসেই অনেক ভালো কিছু করা যাবে, আবার লং টার্মে এটা অনেক দূর নিয়ে যাওয়া যাবে। লেট আস বিল্ড বাংলাদেশ 2.0 ইউজিং টেকনোলজি অ্যান্ড ডেটা। থ্যাংক ইউ। শাহাদ ভাই, আসলে প্রথমে দুঃখ প্রকাশ করছি, অনেকে আসলে সিট হয়তো পায়নি, কষ্ট হচ্ছে। আমরা আসলেও ভাবি না যে এত আগ্রহ সবার থাকবে। আমাদের প্রোগ্রামটা কিন্তু আবার আমরা লাইভও করছি, আপনারা যারা হয়তো আপনাদের ফ্রেন্ডস বা কলিগ যারা, তাদের শেয়ারও করতে পারেন টিপ আপ ফেসবুক পেজ থেকে। আমাদের সাথে আরও জয়েন করেছেন শুরু হওয়ার আগে নুরুল কবির ভাই, আপনারা অনেকে চিনেন। উনি আমাদের টেকনোলজি ইন্ডাস্ট্রিতে প্রায় 30 বছর ধরে 25-30 বছর ধরে কাজ করছেন। বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এখন উনি ফিকির সিইও, এক্সিকিউটিভ ডাইরেক্টর। সোহাগ আছেন অন্যরকম গ্রুপের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টেক এন্টারপ্রেনার। সে সফটওয়্যার, হার্ডওয়্যার, এড টেক সবই, বাকি নাই কিছু আর কি। বাট এগ্রিকালচারটা দরকার, এখন এগ্রিকালচার উই নিড ভেরি মাচ। সো আমার মনে হয় আরও অনেকে আছেন, আমরা আলোচনার মধ্যে আসবো। আমরা মনে হয় এখন মোটামুটি ফর্মাল প্রেজেন্টেশন শেষ করেছি। আমি শুরু এখন একটু ওপেন সেশনে যাব, বা তার আগে প্রচুর টেলিকম নিয়ে কথা হয়েছে। যেমন আমাদের 20 দফার প্রায় 4-5টাই ছিল টেলিকম বা কানেক্টিভিটি। বিটিআরসির মাহমুদ ভাই আছেন, আমি আরেকজন টেলিকম এক্সপার্ট এবং টেলিকমের ভেটারেন মাহতাব ভাই আছেন। মাহতাব ভাইকে রিকোয়েস্ট করুন, মাহতাব ভাই অলরেডি গত 2-3 দিন বেশ কয়েকটা বেশ মানে ডিসরাপটিভ কিছু সলিউশন নিয়ে পত্রপত্রিকা লেখালেখি লিখেছেন। তো মাহতাব ভাইয়ের একটা আর্টিকেল ছিল রেলি স্টারে, আমি রিকোয়েস্ট করবো আমাদের এখানে সবাইকে এটা দিয়ে দাও। আর মাহতাব ভাই, আপনি একটু আপনার প্রেজেন্টেশন বা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, আমার মনে একটু বোধহয় ওই স্ক্রিনটা ছোটো বোধহয়, আমার মনে আপনার মুখেই বলতে পারেন আপনার সাইড থেকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আপনার ওই ওকে, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ওকে, ওয়ান্ডারফুল। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, পার্টিকুলারলি আশিক ভাই, ইউ আর হিয়ার, এবং এখন বেটার, আমাকে স্টিফ করে ফেলতে হবে। ওকে ওকে, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ওকে, দ্যাটস বেটার। ওকে, না ধন্যবাদ। আসলে আমি অনেক কিছু নিয়ে কথা বলা যায়,
বাট যেহেতু আমাকে প্রথমে যেটা বললো আমাকে মাসরুর, আমি বলছি কতটা টাইম পাওয়া যাবে, 15 মিনিট মিনিমাম পাবো। বলেছে যত ইচ্ছা টাইম চান মাথা ভাই। কিন্তু আচ্ছা, সো এখন এখানে এতজন মানুষকে দেখে আমার মনে হচ্ছে যে না, আই হ্যাভ টু ডু জাস্টিস টু দ্য টাইম। বাট আমি যেটা অ্যাড্রেস করবো, যেহেতু এখানে আমাদের আশিক ভাই আছেন এবং মাহমুদ ভাই আছেন, দে আর দ্য গেম চেঞ্জার আজকে। সো আমি ওই ইস্যুগুলোতে হাইলাইট করবো বেশি। এক নাম্বার হচ্ছে যে টেলিকম। আমি অলরেডি যেটা আমি বলেছি যে আমরা ডিজিটাল থেকে স্মার্ট ট্রানজিশন নিচ্ছিলাম, যেখানে আমাদের গাড়ি ইঞ্জিনই কাজ করে না। হ্যাঁ, ইউ ক্যান হ্যাভ এ লট অফ ভিশন। So in the past there were a lot of talks and little substance into what we were doing and what we were saying. যার ফলে দেখা যাচ্ছে যে প্রতিটা জায়গায় অবস্থা খুব খারাপ। এবং আমি খুব বোল্ডলি, আমার লেখাটা ছিল যে আমি লেখাটা লিখেছিলাম ডেইলি স্টারে, ইট ওয়াজ, আই থিঙ্ক ইট ওয়াজ কোয়াইট এ বোল্ড ওয়ান, বিকজ আমার ফান্ডামেন্টাল হচ্ছে ইন এভরি প্যারামিটার উই লুক অ্যাট, আই হ্যাভ কালেক্টেড অ্যাট লিস্ট 5-6টা রেফারেন্সেস, ITU, ইউনেস্কো, দেন আরও কয়েকটা জায়গা থেকে, এবং প্রত্যেকটা জায়গায় উই আর গ্লোবাল পার্সপেক্টিভ উই আর ওয়ান অফ দ্য বটম বলতে হচ্ছে ইন 170 কান্ট্রিজের মধ্যে উইল বি অ্যামং দ্য টপ বটম 30. So that kind of ranking. So it is, you can deny one credibility of one source, but you cannot deny credibility of all the source. So one thing you must admit, global level we have fallen significantly behind. And if you continue to do normal stuff, we'll become a normal country way behind from the rest of the world. So আমার মনে হয় যে এই কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা স্লাইড আমি আলাদা করে শেয়ার করবো, বাট অনেক রেফারেন্সেস আছে, দোজ হু নিড আই ক্যান শেয়ার দ্যাট উইথ ইউ। এবং কয়েকটা যদি আমি এখানে বলি, একটা হচ্ছে ICT ডেভেলপমেন্ট র্যাঙ্ক। এখানে হচ্ছে আমাদের স্কোর হচ্ছে 62, এবং আমাদের পজিশন হচ্ছে আউট অফ 170 কান্ট্রিজের মধ্যে 38-এর মধ্যে, বটম 38। গভর্নমেন্ট ইন্ডেক্সে আমাদের পজিশন হচ্ছে 111 আউট অফ 135 কান্ট্রিজ। পার্টিসিপেশন র্যাঙ্কে উই আর 75 আউট অফ 96 মধ্যে। মোবাইল ইন্টারনেট সাবস্ক্রাইবার হচ্ছে, এটা নিয়ে অনেকে ডিবেট করে, 60% বলা হচ্ছে, তার মানে 40% অফ দ্য পিপল স্টিল নট পেনেট্রেটেড। আর এটার মধ্যে যদি আবার আমরা যদি ধরি ডিভাইস পেনেট্রেশন, ইট উইল বি অ্যারাউন্ড ক্লোজ টু 40%, বাট এগেন ডিফারেন্ট নাম্বারস আর ফ্লোটিং অ্যারাউন্ড, বাট আমরা ওটাও কথা বলতে পারি। আর ফিক্সড ইন্টারনেট সাবস্ক্রাইবার, দিস ইজ হরিবল। ইট ইজ, আমি যে ডাটা আছে আমার কাছে এটা বলছে 6.1%. সো আই থিঙ্ক ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। প্রত্যেকটা নাম্বারে উই আর নট ওয়ার্স ইন গ্লোবাল কনটেক্সট, ইভেন সাউথ এশিয়া কনটেক্সটে উই আর সিগনিফিকেন্টলি বিহাইন্ড। নাও এগুলো যদি আমি কথা বলি, একটা জায়গায় আমি এখন যাচ্ছি একটা করে, ডেটা প্রাইস রিডাকশন। আমার মনে হয় এখানে আমাদের ডিমান্ড হচ্ছে ভেরি ক্লিয়ারলি ডেটা প্রাইস কমাইতে হবে। বাট বি ফেয়ার উইথ মাহমুদ ভাই এবং আশিক ভাই, এখানে আমরা অনেক কিছু চাইতে পারি, অনেক কিছু আমাদের ডিমান্ড থাকতে পারে, কিন্তু এটা প্র্যাকটিক্যালিটিও চিন্তা করতে হবে। আমি যেটা বলছি আমার পয়েন্ট অফ ভিউতে, আমরা যদি আকাশ কুসুম চাই, সব কিছু কিন্তু গভর্নমেন্ট দিতে পারবে না। কারণ গভর্নমেন্ট একটা জিনিস বুঝতে হবে, এই সেক্টর থেকে সিগনিফিকেন্ট রেভিনিউ গভর্নমেন্ট আর্ন করে এই ডেটা এবং ভয়েস থেকে, এটা আপনারা তো বুঝেন। এবং না, আমি একটা করে আসছি, শুড বাট নট। একটা জিনিস হচ্ছে এখন আমরা বললাম, ধরেন কনভিন্স করলাম, কথা এই দুইজন মানুষ আমাদের সাথে আছেন, ওনারা আমাদের আর্গুমেন্টে কনভিন্স ছিল। কনভিন্স করার পর যখন ওনার কাছে NBI এর কাছে যাইতে হবে, গিয়ে বলবে যে এই জিনিসটা আপনি কমায় দেন, কর্পোরেট ট্যাক্স কমায় দেন 45 থেকে 35%, ডেটা ট্যাক্স আপনি 32% থেকে কমিয়ে নিয়ে আসেন 15%, তখন বলবে ভাই আমাকে একটা রাস্তা দেখান অন্য কোথা থেকে আমার রেভিনিউ বাড়বে। হ্যাঁ, আচ্ছা, না আমি আমার পয়েন্ট অফ ভিউ তো বলি, শুনেন, আমি বলবো অনেক কিছু, I will give my balanced approach. I don't work for any company, I don't work for any institute. So I think I can say whatever I like to say, এবং I think I have that freedom to say. So আমার সাজেশন হবে, অফকোর্স ডাটা প্রাইস কমানো যাবে। আমি যেটা আমাদের অনারেবল অ্যাডভাইজার কিছুদিন আগে বলেছিলেন 10 টাকা নিয়ে আসবে, 10 টাকা নিয়ে আসা সম্ভব কিনা আমি মনে করি নিয়ে আসা সম্ভব। বাট একটা জায়গায় আমরা যেটা ভুল করি, প্রত্যেকে খালি ট্যাক্সের দিকে তাকাই। There are many ways, there are huge level of inefficiencies and other beneficiaries, those who don't add any value into the system, but they enjoy the fruit of the that ecosystem. So আমি যদি আমি ওটা নিয়ে কথা বলবো কিছুক্ষণ, ওই ইকোসিস্টেমগুলোকে যদি আমরা কারেক্ট করতে পারি, সিগনিফিকেন্ট কস্ট কমে যাবে। এবং আশিক ভাই আপনার নলেজের জন্য আমি বলি, এই যে 100 টাকা আপনারা বিল দেন, এই 100 টাকা বিলে কার পকেটে কত যায়?
টাকা যায় কিন্তু কনজিউমারের পকেট থেকে, রাফলি আমি বলছি 32.5 হবে, 32 টাকা যায় যে আমরা যে বিল দেই আমাদের পকেট থেকে যাচ্ছে। তারপর কত টাকা যাচ্ছে, তারপর হচ্ছে বিটিআরসি নিচ্ছে ইন দ্য নেম অফ রেভিনিউ শেয়ারিং ধরেন আনাদার 14-15%, 47% চলে গেল। তারপর হচ্ছে বেনিফিশিয়ারিজ, আইটিসি বলেন, আইসিএক্স, আইজিডব্লিউ, টাওয়ার কোম্পানি অ্যান্ড সো মেনি আদার বেনিফিশিয়ারিজ, হার্ডলি দে অ্যাড ভ্যালু বাট দে রিয়েলি কালেক্ট লট অফ মানি। এটা চলে গেলে ওটা যদি আমরা কনসিডার করি এটা 75-এর উপরে চলে যায়, তার মানে হচ্ছে 25%-এর মতো রেভিনিউ হুইচ ইজ অনলি দেয়ার ফর মেকিং প্রফিট অ্যান্ড অলসো ইনকার এক্সপেন্সেস, এই যে পিপুল এক্সপেন্সেস বলি, ইনভেস্টমেন্ট এক্সপেন্সেস বলি, ওটা। অ্যান্ড দ্যাটস ওয়াই আদার দেন জিপি নো ওয়ান ইজ রিয়েলি ডুইং ভেরি গুড বিজনেস। হিউজ ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড বাট দে ক্যানট ডু ভেরি গুড বিজনেস। তার মানে আমরা কি বলতেছি, আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে এমন একটা সলিউশন দিতে হবে যেখানে গভর্নমেন্টের রেভিনিউ লস না হয়, আর এটা সম্ভব। আমি বলতেছি গভর্নমেন্টের রেভিনিউ লস না করেও আমাদের কথাগুলো যদি রিকমেন্ডেশনগুলো শোনা হয়, পলিসি কারেকশন যদি করা হয়, আমরা মনে হয় গভর্নমেন্টের রেভিনিউ লস না করেও, আমি বলছি গভর্নমেন্ট রেভিনিউ লস না করে, তার মানে নট নেসেসারিলি ফোকাসিং অন দ্য রেটস অফ ট্যাক্সেস, দেয়ার আর আদার অপরচুনিটিস। আমি আজকে যদি সময় নাই, বাট অফকোর্স ইফ আই হ্যাড গিভেন এ চান্স টু সিট উইথ এনবিআর অ্যান্ড আদার অথরিটিস, আই ক্যান গাইড দেম হাউ ক্যান দে ম্যাক্সিমাইজ রেভিনিউ, বাট নট নেসেসারিলি। আমি কিন্তু এরকম কোনো সলিউশন নিয়ে গেলে এনবিআর আমার মনে হয় না যতই আর্গুমেন্ট থাকুক এটা শুনবে। আমার 30 বছরের এক্সপিরিয়েন্স আছে এনবিআর সাথে ডিল করার, ইট নেভার ওয়ার্কস। আরেকটা জায়গায় আমি এটা বলবো, এটা আশিক ভাইকে ফোকাস করে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পলিসিগুলো যদি কারেকশন করা হয় 5 থেকে 10 বিলিয়ন ডলারে এফডিআই এখানে বাংলাদেশে আনা সম্ভব আগামী 2-3 বছরের মধ্যে। টেলকোতে ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আর শুনেন একটা জিনিস মনে রাখতে হবে, ফান্ডামেন্টাল অফ অল দিস ডিসকাশনস ইজ টেলকো। টেলকো যদি আমরা ফিক্স করতে পারি, অন্যান্য যে জিনিসগুলো আমরা নিয়ে আসতেছি ইজ আর ইন্টারলিঙ্কড। সো আমরা যদি টেলকোতে, অনেকে এখন আসে বাংলাদেশে টেলকো কেনার জন্য বসে আছে, হ্যাঁ, বাংলাদেশের রেগুলেশনের জন্য কেউ সাহস পাচ্ছে না। কেন সাহস পাচ্ছে না? এখানে জিনিসটা যে আমি নিজে আমটা প্রেসিডেন্ট ছিলাম, আরে ভাই এটা এক এক সময় এক একটা টেলকোর থেকে অরিজিনালি চোখ কান মুখ মানে তুলে নেওয়া হচ্ছে। আইজিডব্লিউ করতে পারবে না, আইসিএক্স করতে পারবে না, আইটিসি করতে পারবে না, হ্যাঁ, কার জন্য করতে পারবে না? এগুলো সব করা হয়েছিল ইন্টারমিডিয়েটে কিছু পার্টি আছে, কিছু বেনিফিশিয়ারি আছে, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। দে আর ক্রিপলিং দিস অপারেটার্স টু গিভ বেনিফিট টু সার্টেন গ্রুপ অফ পিপল। এটাকে আমরা কেউ জানি না, সবাই জানি। সো এই যে বেনিফিশিয়ারি গ্রুপটাকে যদি আমরা এলিমিনেট না করতে পারি ইকোসিস্টেম থেকে, এই যে কারেকশনগুলো চাচ্ছি, কারেকশনগুলো হবে না। যে সার্ভিস লেভেল ইমপ্রুভমেন্ট চাচ্ছি, সার্ভিস লেভেল ইমপ্রুভমেন্ট হবে না। দ্যাট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। এটা এখানে আমি বলবো যে মাহমুদ ভাই এখানে আসেন, আপনি কেন আইওএফ রাখবেন? পৃথিবীর কোন দেশে আছে আইওএফ? এটা ইন্টারন্যাশনাল গেটওয়ে, ইন্টারন্যাশনাল গেটওয়ে ফোরাম, হ্যাঁ, এটা কোনো জাস্টিফিকেশন নেই, পৃথিবীর আর কোনো দেশে নেই। বাংলাদেশে এটা করা হয়েছে কিছু লোককে বেনিফিট দেওয়ার জন্য। ইট মাস্ট বি স্টপ। অ্যান্ড আমি মনে করি যদি ওনারা সিনসিয়ার হন 30 দিনের মধ্যে উনি এটা বন্ধ করতে পারে। আইটিসি করে আমরা কি করতেছি? আমরা প্রচুর টাকা পাচার করে দিচ্ছি ইন্ডিয়াতে, যেখানে আমার বাংলাদেশ কি বলে বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যাসোসিয়েশন, সেখানে আমার আন্ডার ইউটিলাইজ ক্যাপাসিটি আছে। ওয়াই শুড আই গিভ ফর সার্ভিসেস টু ইন্ডিয়ান কোম্পানিজ while I have underutilized capacity? আমরা এই ধরনের পলিসি কেন আমরা অ্যালাউ করতেছি? সো ইট মাস্ট বি স্টপ। এটা যদি আমরা করি, আমরা ফরেন কারেন্সি সেভ করতে পারবো, রাদার ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। আরেকটা জিনিস সেখানে মাহমুদ ভাই আপনাকে আমি করবো, সেটা হচ্ছে আপনি দেখেন 7 সিস্টার আছে আমাদের underutilized capacity। আচ্ছা ফাইন, আমরা উই আর গিভিং টু আওয়ার নেবারিং কান্ট্রিজ রেভিনিউ, ওয়াই ক্যান্ট উই সেল আওয়ার ক্যাপাসিটি টু 7 সিস্টার্স? কিন্তু আমরা দেখেছি এক সাইডের একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। এখন আমি টেলকোতে বলি, টেলকোতে আপনার ইজ সাচ এ কমপ্লেক্স একটা ইকোসিস্টেম তৈরি করে রাখছে। সেটা কি, আমাদের 29 ধরনের লাইসেন্স আছে। পৃথিবীর কোন দেশে 29 ধরনের লাইসেন্স আছে টেলকো অপারেট করার জন্য? আমি একটা টেলকো লাইসেন্স দিই, সেটাতে আমার সব কিছু হয়ে যাবে। এখানে কি 2Gর জন্য একটা লাইসেন্স, 3Gর জন্য একটা লাইসেন্স, 4Gর জন্য একটা, 5Gর জন্য একটা, এক একটার জন্য এক একজনের রুলস। যখন যে গভর্নমেন্ট পারে, যখন পারে সেইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনস ঢুকায় দেয়। এই কমপ্লেক্সিটির জন্য কেউ আসবে? যতবার স্পেকট্রাম অপশন হয়েছে বাংলাদেশে, আমি 2011 সাল থেকে দেখতেছি, প্রতিবারই অপশন রাখা হয় বিদেশি কোম্পানি এখানে পার্টিসিপেট করতে পারবে। এই পর্যন্ত কেন একটা কোম্পানি পার্টিসিপেট করে নাই? এটার একটাই কারণ, দে ডোন্ট ফাইন্ড দ্য
ইকোসিস্টেম ফ্রেন্ডলি। নাহলে কেন করবে না? বাংলাদেশ ইস এ গ্রোথ অপরচুনিটি, ইস এ গ্রোথ মার্কেট, ম্যাসিভ গ্রোথ অপরচুনিটি। তারপরে কেউ করতে চায় না ইনভেস্টমেন্ট বিকজ অফ দিস ইকোসিস্টেম। এবং আমি এটা বলতেছি, এটা যে ডিবটলনেক করা যায়, আমি আশিক ভাইকে আমি বসে বলতেছি 5 থেকে 10 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট এখানে আনানো in different forms, in the forms of transaction of buying and selling of a company, because the moment it ecosystem হবে, all on a sudden many of our enterprises will become so lucrative for them, they will come and invest in this market. So একটা ইকোনমিতে 5 থেকে 10 বিলিয়ন ডলার আনা কিন্তু ছোটখাটো ব্যাপার না, দ্যাট চেঞ্জেস দ্য শেপ অফ দ্য ইকোনমি। তারপর আমি যেটা বলি যে এখানে একটা পার্ট আমি এখানে রিকমেন্ডেশন দিচ্ছি, যেটা হচ্ছে বিটিআরসির জন্য, যে 3টে লেয়ার তৈরি করা লাইসেন্সে। একটাকে বলে এক্সেস লেয়ার, এই 2G 3G 4Gর মধ্যে এইসব গ্যাঞ্জামের মধ্যে না গিয়ে এক্সেস লেয়ার কারা, যারা আমরা ডাইরেক্ট কনজিউমারদেরকে কানেকশনটা দিচ্ছি, এটাকে MNO ISP। আর থার্ড যে জিনিসটা আমি রিকমেন্ড করতেছি এখানে আনার জন্য, যেটা বাংলাদেশে নাই, MVNO। MVNO ইজ এ মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক। এটা হবে কি, এটা একটা কম্পিটিশন ড্র করবে ওদের, এটা হচ্ছে লো ক্যাপেক্স ইন্টেন্সিভ একটা ওয়ে, সিমিলার সার্ভিসেস দিবে, বাট তারা এই যে ডেটা বা ভয়েসটা কিনবে কার থেকে? অপারেটরের কাছ থেকে। ইট ইজ গ্লোবালি, USA বলি, ইউরোপে বলি, এশিয়ার অন্য কান্ট্রিতে আছে MVNOর যেটা? হ্যাঁ, ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়াতে ভেরি পপুলার, ফিলিপিন ইজ ভেরি পপুলার, সিঙ্গাপুর, US, সো সব জায়গায় আছে, অনেক জায়গায় আছে। সো MVNO শুড বি অ্যালাউড। তাহলে হবে কি, এই যে অপারেটরগুলো উইল বি অলওয়েজ অন দেয়ার টো ফর বেটার পারফরমেন্স। সো MVNOটা আমি বলছি এক্সেসের মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে এটা, MVNO শুড বি অ্যাডেড অন দ্য টপ অফ ISPs অ্যান্ড MNOs। 2 নম্বর আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। একটা টেলকোকে ডেভেলপ করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার দরকার। কি কি ইনফ্রাস্ট্রাকচার? টাওয়ার, ফাইবার, সেটাকে আমরা বলি NTTN এখানে। আর থার্ড হচ্ছে, আমি বিগ ওয়ানগুলোর কথা বলতেছি, সেটা হচ্ছে কি বলে ওটাকে, সাবমেরিন কেবল। এই যে 3টা যদি আপনি দেখেন, 3টা লাইসেন্স দেওয়া হয়েছে, টাওয়ারের লাইসেন্স দেওয়া হয়েছে 4টা, তার মধ্যে একটা হচ্ছে EDOTCO, আর পরে আরও 3টা দেওয়া হয়েছে সাবমেরিন কেবলে, গভর্নমেন্টের ছিল একটা, আর আরেকটা কোনটা, NTTN। আপনি যদি দেখেন এই যে লাইসেন্সগুলো যদি ঘুরে ফিরে একই গ্রুপই হ্যান্ডেল করতেছে, অ্যান্ড একই গ্রুপ, মানে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, একটা দুটো গ্রুপ উইল গেট দ্য বেনিফিট অফ দ্য হোল ইকোসিস্টেম। যেখানে ফ্রন্ট এন্ডে ISP স্ট্রাগল করতেছে, MNO স্ট্রাগল করতেছে, অ্যান্ড GP শুড নট বি দ্য এক্সাম্পল, হ্যাঁ, লেটস পুট ইট অ্যাসাইড। সবাই স্ট্রাগল করতেছে, কিন্তু ইকোসিস্টেমে প্রত্যেকে ধুমায় প্রফিট বানাইতেছে। সামথিং সিরিয়াসলি রং। এবং আমি মনে করি BTRC নোজ ইচ অ্যান্ড এভরি বিট অফ ইট। আর মাহমুদ ভাই কি, আমি যা বলতেছি মাহমুদ ভাই একই কথা এক সময় বলে আসছে। সো আমার কাছে মনে হয় যে নলেজের গ্যাপ এখানে নাই, কারেকশন কীভাবে করবে সেটারও কোনো গ্যাপ নাই। BTRC নোজ আমি যেগুলো বলতেছি 100%। সো তাদের জন্য এটা এক্সিকিউট করাও, আমি বলতেছি ইজি, কিন্তু এত ইজি না, আমি এটাও বুঝি। সেই জন্য আমি বলতেছি যে IOF, ITC এই ধরনের অ্যাকশন 30 দিনের মধ্যে নেওয়া সম্ভব। বাকি যে লাইসেন্স রিলেটেড অ্যাকশন আছে, ম্যাক্সিমাম অফ দোজ উইল বি এক্সপায়ারিং ইন 2027। সো আমার রিকমেন্ডেশন হবে এখনই ডিসিশনগুলো নিয়ে নিতে, যাতে 2027 সালের মধ্যে এগুলা ফুললি ইন প্লেস। এটাকে আমি বলতেছি, আমি কিন্তু কন্ট্রোভার্সি অ্যারেস্ট করতে যাচ্ছি না, ওই রিসেটিং, যে রিসেটিং পরে আমাদের চিফ অ্যাডভাইজার একটু বিপদে আছে এখন, আমি ওই রিসেটিংয়ের কথা, রিসেটিং হচ্ছে রিসেটিং অফ আওয়ার পলিসি সিস্টেম। এটা রিসেটিং না করলে আমরা গ্রোথ লেভেলে যেতে পারবো না। সো কামিং টু টাওয়ার, টাওয়ারেও কিন্তু এখন 3টে টাওয়ার কোম্পানি আছে, 4টা। এখন আমি দেখি 4টা টাওয়ার কোম্পানি এখানে আসবে, এখানে আপনার এখানেও নলেজ থাকা দরকার। 45,000 টাওয়ার আছে আমাদের বাংলাদেশে। 45,000-এর টাওয়ারের মধ্যে টাওয়ার মধ্যে আছে মাত্র 22,000। তার মধ্যে আবার 80% হচ্ছে EDOTCOর কাছে, বাকি 3টের মধ্যে আছে 4-5 হাজার। এই 4-5 হাজার দিয়ে কিচ্ছু হবে না। তার মানেটা কি? এখানে একটা লাইসেন্সের ব্যবসার খেলা হয়। ব্যবসাটা কি? আমি ওয়েল কানেক্টেড, আই গেট দ্য লাইসেন্স অ্যান্ড সেল ইট টু ওয়ান অফ দ্য ফরেন কোম্পানি, গেট সাম মানি আউট অফ ইট, তারপর ইট ইজ নো ওয়ান্স বেবি। এই যে 3টা আছে, আমেরিকান টাওয়ার বলি, গ্লোবাল কোম্পানি, দে আর নট হার্ডলি ডুইং এনিথিং, 1000 টাওয়ারও নাই। তারপর ফ্রন্টিয়ার, দে হ্যাভ ডিসাইডেড টু উইথড্র, দে প্রমিস টু ইনভেস্ট $300 মিলিয়ন। এই যে গত সপ্তাহে আমি নিউজ পেপার আর্টিকেলে দেখলাম, দে হ্যাভ ডিসাইড টু উইথড্র ফ্রম বাংলাদেশ।
ওয়াই সিমিলার সিচুয়েশন হচ্ছে আরেকটা কি কোনটা আমেরিকান টাওয়ার সামিট অনেকগুলো টাওয়ার কিনছে বাংলা লিঙ্ক থেকে, ওদের বোধহয় 3,000-এর উপরে টাওয়ার আছে। সো এই যে টাওয়ার, এখানে হিউজ অপরচুনিটি। এই একটা টাওয়ার কোম্পানি থেকে আগামী 5 বছরে আই এম টেলিং ইউ $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসা সম্ভব। আর আমরা যদি এই ইকোসিস্টেমটা কারেক্ট করে দিতে পারি, মেকিং ইট অ্যাট্রাক্টিভ ফর ফরেন ইনভেস্টার্স, এক্সিস্টিং কোম্পানিগুলো কিনেও অনেকে অনেক টাকা নিয়ে আসবে। আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে বোথ ফর আশিক ভাই অ্যান্ড মাহমুদ ভাই, কি শুনতে কি ভালো লাগতেছে না ভালো লাগতেছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি কনক্লুড করতেছি কিছুদিনের মধ্যে। বাট আমি কিন্তু এদের দেশের টাকার কথা বলতেছি। এই যে ট্রানজাকশনগুলো হবে টাওয়ার কোম্পানি বাই অ্যান্ড সেল, যদি গ্রামীণ ফোন, আমি যে পয়েন্টটা বলার চেষ্টা করছি টাওয়ারের ব্যাপারে, যদি একটা টাওয়ার কোম্পানির কাছে টাওয়ার থাকে, তার টেনেন্সি রেশিও হয় গ্লোবালি 2.4 টাইমস, মানে একটা টাওয়ার 2.4 লোককে ভাড়া দেওয়া যায়। বাংলাদেশে এটা রেশিও কত? বাংলাদেশে এটা রেশিও হচ্ছে 1.28। কারণটা কি? এই যে বড় বড় কোম্পানি, আমি গ্রামীণ ফোনের কথা বলতেছি, গ্রামীণ ফোন আমি দেখছি, আমি রবিতে থাকতে 2,000 সাইট আমি চাইছি ওদের কাছে, তুমি এই 2,000 সাইট দাও, দিবে না। ওই সবচেয়ে 500টা যে সাইট আছে ওই সাইটটা তারা আমাকে দিতে চাইবে। হোয়াট আই এম ট্রাইং টু সে, পলিসি লেভেল এখানে হিউজ গ্যাপ আছে। টাওয়ার আছে আমাদের, কিন্তু টাওয়ার আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। অ্যাজ এ রেজাল্ট হোয়াটস হ্যাপেনিং, আমরা নতুন টাওয়ার অর্ডার দিচ্ছি। এটা কি দেশের জন্য ভালো? দেশের রিসোর্স কিন্তু ইউটিলাইজ হচ্ছে না। একই জিনিস হচ্ছে অ্যাক্টিভ ইকুইপমেন্ট। বিদেশে অ্যাক্টিভ শেয়ারিং, প্যাসিভ শেয়ারিং দুটাই খুবই পপুলার। বাংলাদেশে অ্যাক্টিভ শেয়ারিং, রুবির যদি এখন এক্সেস ক্যাপাসিটি থাকে অ্যাক্টিভ ইকুইপমেন্টে, আমি কেন এটা বাংলা লিঙ্কে ভাড়া দিতে পারবো না? এটা আমরা কেন জিপিকে ভাড়া দিতে পারবো না? বাংলাদেশে এই ধরনের রেগুলেশনস এখনো ক্লিয়ারলি আসে নাই। সো আরেকটা হচ্ছে ফাইবার ইজ দ্য হার্ট। এই যে আমাদের ভাই যে একটু আগে বললেন ডেটার জন্য আমার ফাইবার দরকার। ফাইবার কানেক্টিভিটি ছাড়া কিচ্ছু হবে না। এখানে আমি দুটো জিনিস নোটিস করাতে চাই। হিউজ ইনভেস্টমেন্ট করা হয়েছিল ফাইবারে, ইনফো সরকারের নামে, 2-3টা প্রজেক্ট এখানে ছিল। ইট ইজ ইন এ কমপ্লিট মেস। আমার সাজেশন থাকবে যে মাহমুদ ভাই এখানে, আই উইশ আমাদের আইসিডি মিনিস্ট্রি থেকেও থাকতো, যে ওটা ওদের আন্ডারে ছিল। এই মেসটা যদি রিমুভ না করা যায়, প্রচুর পরিমাণ দেশের ইনভেস্টমেন্ট করা হয়েছিল, এই ইনভেস্টমেন্ট থেকে আমরা বেনিফিটগুলো নিতে পারবো না। এটা ইমিডিয়েট অ্যাকশন দরকার। আর সাবমেরিন কেবলের সম্বন্ধে বলবো যে সাবমেরিন কেবলে যে 3টা লাইসেন্স দেওয়া হয়েছে, এদেরকে কি করা হবে? অল দ্য 3 আর পলিটিক্যালি মোটিভেটেড কোম্পানিজ। এটা নিয়ে যদি খুব কুইকলি একটা ডিসিশন না নেয় সরকার, এখানে যে অনেকে ইনভেস্টমেন্টও করে ফেলছে, হ্যাঁ, ইউ ক্যানট জাস্ট ক্যান্সেল ইট অর টার্মিনেট ইট, বাট ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। সো ওইটা যদি না করা যায়, দেশের জন্য এটাও কিন্তু ভালো হবে না। সো আমি যদি সামারাইজ করতে চাই, ইন কনক্লুশন, ইট ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর বাংলাদেশ। আমি যে অনেক নেগেটিভিটি নিয়ে আসছি, অনেক নেগেটিভ কথা বলছি, কিন্তু এই নেগেটিভটাকে দেখতে হবে, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর অল অফ আস। অ্যান্ড এই অপরচুনিটিটাকে কনভার্ট করতে পারবে আমাদের এক্সিস্টিং যারা আছে। আই নো বিটিআরসিতে যারা আছে, আইসিটিতে যারা আসছে, দে আর ক্যাপেবল অফ কনভার্টিং দ্যাট ইন্টু অপরচুনিটি। আর এই জিনিসগুলো উইথ মাই এক্সপিরিয়েন্স, পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা খুবই ডিফিকাল্ট। সো আমি মনে করি আমরা যদি সবাই সাপোর্ট দিই, আমাদের যারা এখন পলিসি মেকিং লেভেলে যারা আছেন, ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে, বাট আই থিঙ্ক ইট ওয়াজ ইউজফুল। ধন্যবাদ। কারা কারা কথা বলতে চাই একটু হাত তুলবেন, তাহলে আমরা একটু টাইম ম্যানেজ পার্সপেক্টিভে চিন্তা করতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আমার মনে হয়, হ্যাঁ জি, আমরা আসবো কবির ভাই। আমার মনে হয় মাতা ভাইয়ের অনেক পয়েন্টে আপনি রেসপন্স করবেন। যদি আমার মাতা ভাইয়ের সাথে একটাই আমার ফিলোসফিক্যাল জায়গা থেকে ব্যাপার, মানে কেন জানি মনে হয় যে ওই টেলকো আগে এক সময় খেয়াল ছিল, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, গভর্নমেন্টে যখন একটু টাকা লাগতো সিগারেটের উপর টাকা বসাতো। এখন আসলে টেলিকমের উপর বসেছে, কারণ সিগারেট আর টেলকো তো এক না, তাই না? সিগারেট খাওয়ার শরীরের জন্য খারাপ, কিন্তু কথা বলা হয়তো খারাপ, কিন্তু একটি ডাটা ব্যবহার করা, ডাটার উপরে ভিত্তি করেই তো রেভলিউশন হয়ে গেল, তাই না? ডাটাকে আমরা খারাপ কেন বলছি? আমার মনে হয় আপনিও তো নীতিগতভাবে একমত। হ্যাঁ,
মানে মিস করে গেছিলাম, আমাদের ভয়েসের ডেটা ফ্লো প্রাইস 45 পয়সা, মিনিমাম পার মিনিটে 45, কিন্তু অ্যাভারেজ চার্জ করে তাহলে 1 টাকার মতো। পৃথিবীর কোথাও এখন অনেক মানে কয়েকটা দেশ ছাড়া, 4-5টা দেশ ছাড়া কোথাও কিন্তু ভয়েসের জন্য চার্জ করা হয় না, ডেটা প্যাক হয়। এখানে এটা বাংলাদেশ, আর আমি যদি জিপির কথাও ধরি, তাদের অ্যাভারেজ টোটাল রেভিনিউ 55 to 60% আসে ভয়েস থেকে। আমরা কি ভয়েস চার্জ করবো? ভয়েস হচ্ছে অ্যানালগ আর ডেটা হচ্ছে ডিজিটাল। সো আমাদের এই পলিসিগত কারণে আমাদের অপারেটার্সরা ডেটাতে ফোকাস যতটা করা উচিত করতেছে না, কারণ ইটস ইজি মানি ভয়েস। সো আমাদের ভয়েসের এই ফ্লোর প্রাইসটা এগেন আমি মনে করি চাইলে 1 সপ্তাহের মধ্যে স্ক্র্যাপ করা সম্ভব। হ্যাঁ, ইয়ের অনেক চিল্লাচিল্লি করবে অপারেটাররা, আমি নিজেও অপারেটর ছিলাম, অনেক চিল্লাচিল্লি করবে, বাট দ্যাট উইল ফোর্স দেম টু ফোকাস অন ডেটা। সো আমি মনে করি এই জিনিসটা একটু খেয়াল রাখবে। থ্যাংক ইউ ফাইম ভাই। প্রথমতই সবাইকে ধন্যবাদ আজকে এখানে এসেছেন। আমি বিগত 12 বছর ধরে আইওটি নিয়েই কাজ করছি, ইন্টারনেট অফ থিংস। কালিয়াকৈর হাইটেক পার্কে উই হ্যাভ অ্যান ইনভেস্টমেন্ট, বাংলাদেশের একমাত্র আইওটি অ্যাসেম্বলি ইউনিটের একটা ইনভেস্টমেন্ট আছে আমাদের। সো আমি কিছু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেসের কথা বলি, যে কারণে আসলে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আমরা যদি আইওটি বা ফ্রন্টিয়ার টেকনোলজি, এআই, এমএল এর এক্সপ্যানশন বা বড় পরিসরে কাজ করতে চাই, সে জায়গাগুলো চ্যালেঞ্জ কোথায়। আমরা জানি যে বিটিআরসিতে আইওটির এনলিস্টমেন্টের একটা গাইডলাইন আছে, এবং আইওটি গ্লোবালি বলা হয় দ্য মার্কেট এন্ট্রেন্ট অফ দ্য আইওটি প্রোডাক্ট ইজ দ্য কানেক্টেড ভেহিকল সিস্টেম, রাইট? সো বিটিআরসি কিন্তু ভেহিকল ট্র্যাকিংয়েরও একটা লাইসেন্সিং আছে, এবং সেখানে কিন্তু 1% রেভিনিউ শেয়ার, 1% এসওএফ এর কন্ট্রিবিউশনের কারণে এই যে আমাদের যে মার্কেটে যে প্রাইস, সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং একই সাথে আমরা যারা প্রায় 50টার মতো লাইসেন্স হোল্ডার কোম্পানি আছে যারা আসলে এই আইওটি বা ভিটিএস বা কানেক্টেড ভেহিকল সিস্টেম নিয়ে কাজ করছে, এর বাইরে যারা আসলে বিটিআরসির অনুমোদনহীনভাবে কাজ করছে, তাদের বিষয়ে আসলে বিটিআরসির যে এনফোর্সমেন্ট, সেটা কিন্তু আসলে সঠিকভাবে হচ্ছে না। যেই কারণে কিন্তু আমরা দেখছি যে মার্কেটে ইলিগাল ডিভাইসেস বা ইলিগাল আইওটি কম্পোনেন্টসের যেই পরিসরে আমি বলবো যে বৃদ্ধি পাচ্ছে ইউসেজ, সেটার কারণে কিন্তু আসলে লিগাল মার্কেটে বা যারা আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছে এই আইটি ডেভেলপমেন্ট নিয়ে, তাদের কিন্তু আসলে কাজ করার জায়গাটা কমে যাচ্ছে। কারণ আমি আসলে প্রাইসে কম্পিট করতে পারছি না। যখন আমি গভর্নমেন্টকে ভ্যাট, ট্যাক্স, রেভিনিউ শেয়ার দিয়ে আমার যে প্রাইস দাঁড়াচ্ছে, আর যে আসলে মার্কেটে কাজ করছে উইদাউট গিভিং এনি কাইন্ড অফ ফর্মাল কন্ট্রিবিউশন টু দ্য গভর্নমেন্ট, তখন আসলে আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে। এবং আমার মনে হয় যে বিটিআরসির এই জায়গাটা একটু লক্ষ্য করা উচিত। আমরা বারংবার বিটিআরসিকে এটা অনুরোধ করার পরও সেই জায়গাটা এনফোর্সমেন্টটা হয়তো কিছুটা অ্যাটেনশন পাচ্ছে না। আমি অন্য একটা বিষয় একটু কথা বলি, যেটা হচ্ছে যে আপনার টপিকে ছিল যে ফরেন মার্কেটে। একটাই শুধু রিকোয়েস্ট করবো আমাদের সবাইকেই, আমরা আসলে অনেকে ইন্ডাস্ট্রি প্লেয়ার আছে, আমরা আসলে আজকে আলোচনায় শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট কি পার্সপেক্টিভে চিন্তা করেন, যেহেতু আমাদের টপিকসই ছিল বৈষম্যহীন উন্নয়নে, আমাদের থেকে আসলে আমাদের সোসাইটিও অনেক কিছু এক্সপেক্ট করে, তো কিভাবে আমরা সোসাইটিকে দিতে পারি সেই পার্সপেক্টিভটা আনা। রাইট। সো সোসাইটির ইম্প্যাক্টের জায়গা থেকে আমার এই সেকেন্ড পয়েন্টটা ছিল যে আমরা যখন বলছি যে আইসিটি এক্সপোর্টের বৃদ্ধি করা বা এক্সপ্যানশন, সেই জায়গাটায় আমি একটা পার্টিকুলার চ্যালেঞ্জের কথা বলি যে বাংলাদেশে যেমন এখানে রাইসুল ভাইরা আছেন বা আরও যারা টপ এক্সপোর্টার আছেন, একটা বড় জায়গায় যে আমরা যদি এমপ্লয়মেন্ট বৃদ্ধি করতে চাই, আমাদেরকে নতুন কাজ করতে হবে, এবং কোনো কেসে সেটা আসলে আমাদের কোম্পানির সার্ভাইভালের জন্য আসলে ক্রিটিক্যাল হয়ে যায়। সো আমরা যখন এক্সপ্যানশন করতে চাই গ্লোবাল মার্কেটে, তখন আসলে আমরা যদি একটা মার্কেটিং অফিস খুলতে চাই কোনো একটা ভিন্ন দেশে, আমাদের আসলে সেটা কোনো লিগাল কোনো ফ্রেমওয়ার্ক আমাদের এখন নাই। আমি যদি চাই যে আমি এখন ইউএইতে যে বা ইউরোপে যে আমি 2টা লোককে হায়ার করতে চাই, যে আমি সেইখানে আমার টার্গেট কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করতে চাই, আই হ্যাভ নো লিগাল ফ্রেমওয়ার্ক, এবং আমাকে হয়তো এমন কোনো পন্থা ব্যবহার করতে হচ্ছে যে পন্থাটা আসলে আমার আইনগত কোনো ভিত্তি নেই। সেই কেসে আমি যেরকম রিস্কে, এবং অনেক কেসে অনেক কোম্পানি সেটা করতে চায় না, এবং অনেক কেসে যেটা হয় যে আমাদের যে আইসিটি এক্সপোর্টের যে প্রসিডিংসগুলো, সেটাও অনেক কেসে আমরা দেশে আনতে চাই না, কারণ আমরা যদি দেশে আনি সেই কেসে আমার যে খরচটা আবার করতে হবে ইন টার্মস অফ মাই ক্লাউড সার্ভিস পেমেন্ট অর মাই স্যালারিজ টু মাই ফরেন এমপ্লয়িজ ইন টার্মস অফ মার্কেটিং, সেটা আমরা করতে পারবো না। আমরা জানি যে আমাদের একটা ফরেন অ্যাকাউন্ট খোলা যায়, যেটাকে আমরা বলি যে অফশোর অ্যাকাউন্ট ফর পার্সোনাল এক্সপেন্সেস, রাইট? বাট একটা কোম্পানির কেসে আমরা যদি আমাদেরই দেশের কোনো লিস্টেড ব্যাংকের অফশোর অ্যাকাউন্টে টাকাটা রাখতে চাই ইন টার্মস অফ ফরেন কারেন্সি, আমরা সেটাও রাখতে পারি না। সো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ইন টার্মস অফ এক্সপ্যান্ডিং আওয়ার মার্কেট ইন গ্লোবাল অ্যারেনা।
3 নাম্বার আমি একটা পয়েন্ট একটু অ্যাড্রেস করতে চাই, স্টার্টআপের বিষয়ে একটা কথা হয়েছে, সেই জায়গাটা আমি একটু বলতে চাই। এই যে 1%-এর একটা কথা আপনি বললেন কিছুক্ষণ আগে ফাহিম ভাই, আমরা কিছুদিন আগে বেসিসে আমরা একটা প্রোগ্রাম করি যেখানে আমরা প্রায় 7 থেকে 8টি টপ লাইন ব্র্যান্ডকে ইনভাইট করি কথা বলার জন্য। আপনি জেনে আশ্চর্য হবেন যে আমাদের আসলে স্টার্টআপের যে 1% দেওয়ার কথা, সেই স্টার্টআপের ডেফিনেশনটাই কিন্তু আমরা আসলে একটু চ্যালেঞ্জিং। বিভিন্ন কেসে এই ডেফিনেশনটা আসলে ক্লিয়ার না যে আসলে স্টার্টআপ বলতে কাদেরকে বোঝানো হয়েছে। এবং আরও মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বা এনবিআর এর ভাষ্যমতে, যদিও সেটার সাথে ব্যাংকের এটার সম্পর্ক নেই, এনবিআর এর ভাষ্যমতে যেই স্টার্টআপের ডেফিনেশন, সেটার জন্য কিন্তু এনবিআর আপনাকে লিস্টেড হতে হবে এবং সেটা সময়সীমা কিন্তু 2024 সালের জুনে শেষ হয়ে গেছে, অর্থাৎ 2024 জুনের পরে কোনো স্টার্টআপ আপনি ওপেন করতে পারবেন না। সো এই 3টা বিষয় আমার মনে হয় যে ইফ উই ক্যান ফোকাস ইন টার্মস অফ দ্য পলিসি চেঞ্জ, আমরা স্টার্টআপ এবং আইসিটি এক্সপোর্ট ডেফিনেটলি গ্রোথ আনতে পারবো এবং একই সাথে আইওটি এবং এমএল এর কেসে, ফ্রন্টিয়ার টেকনোলজির কেসে আমরা হয়তো পলিসি রিফরমেশনের মাধ্যমে কমিউনিটিকে বেনিফিট করতে পারবো। ধন্যবাদ। আমি শুধু লাস্ট পয়েন্ট একটু রেসপন্স করি। মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু যে এনবিআর এর ডেফিনেশন ফলো করতে এমন কোনো কথা নাই। আই নো দ্যাট এনবিআর হ্যাজ এ স্টার্টআপ ডেফিনেশন, কিন্তু ব্যাংকগুলো যে ওই ডেফিনেশনই ফলো করতে হবে এমন কোনো কথা নাই। অনেক সেন্সে ডেফিনেশন না থাকা কিন্তু এক সেন্সে ভালো, ইট গিভস মোর ফ্লেক্সিবিলিটি। বাট আমি আসলে রিকোয়েস্ট করবো, আমার মনে হয় বিডা ক্যান বি এন রিলেটেড প্লেয়ার, যে স্টার্টআপ আসলে কাদেরকে বলবো, যেহেতু এখানে আমি জাস্ট 10 সেকেন্ড, ডেফিনেশন না থাকাটা যেরকম বেনিফিশিয়ারি, আবার আমাদের জন্য প্রবলেম, কারণ তখন ওই 1% স্টার্টআপ ফান্ডটা হয়তো অন্য কোনো খাতে আমি ফাইন্যান্স করছি, হয়তো প্রতিষ্ঠিত কোম্পানিকে ফাইন্যান্স করছি, যেটা আমি আমার এমার্জিং কোম্পানিকে করছি। ট্রু ট্রু। আচ্ছা, আমার মানে দু একজন রিকোয়েস্ট করেছিল তাদেরকে আগে যেতে হবে। সোহাগ, মানে নাকি পরে বলবো না এখনই বলবো? এখনই বলে ফেলি, যেহেতু মাইক কাছে আছে, টাইম কিছু সেভ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাকচুয়ালি খুবই প্রিসাইজলি জাস্ট একটা পয়েন্টই বলবো, বৈষম্যহীন এই ট্যাগটার সাথে ইয়ে করে কানেক্ট করে, যে আমরা এখানে যতগুলা প্রবলেম বলতেছি বা আরও আসবে, মূলত যদি হয় যে রাইট পিপল রাইট প্লেসে থাকে, তাহলে মেজরিটি প্রবলেম হয়তো সলভ হয়ে যাবে। তা আমি এই জন্য অনেক পয়েন্ট নিয়ে আমরা কথা বললে তো হয়তো ফোকাস করা ডিফিকাল্ট হবে। পার্সোনালি আমার ফোকাস হচ্ছে দুর্নীতি রোধে প্রযুক্তি কীভাবে ব্যবহৃত হতে পারে। এই দুর্নীতির মধ্যে আবার অনেকগুলো লেয়ার আছে, তার মধ্যে যদি আরও প্রিসাইজ হই তাহলে আমি বলবো যে মানুষ যোগ্য জায়গায় বসলো কিনা, এইটা নিয়ে যে দুর্নীতি হয়, এটা যে কোনো ডিপার্টমেন্ট হোক। সো রাইট পিপল আমি কিভাবে বাছাই করার ক্ষেত্রে টেকনোলজি ইউজ করব, এবং রাইট পিপলটা রাইট জায়গায় বসলো কিনা, দ্যাট ইজ তার প্রমোশন হওয়া বা যে র্যাঙ্কগুলো দখল করা, সেই জায়গাটা ঠিক মতো হলো কিনা। আমরা যদি সব পয়েন্টের ভিতরে এই পয়েন্টটাতে ফোকাস করি, তাহলে আমাদের মেজরিটি পয়েন্ট হয়তো সলভ হয়ে যাবে। তো এখন যদি 6 মাস আগের কথাও হতো বা ইভেন 1 বছর আগে, তাহলে যেগুলো আনথিঙ্কেবল প্রজেক্ট ছিল সেগুলো অলরেডি চ্যাট জিপিটির পরে পুরো দুনিয়া বদলাই গেছে। ইভেন লাস্ট উইকের একটা আপডেট বলি, 1.0 যে একটা মডেল লঞ্চ করছে জিপিটি, পিএইচডি লেভেলের ম্যাথ সলভ করে। আমরা এর আগেও ট্রাই করতে হয় নাই, বাট সেদিন দেখলাম অ্যামেজড হয়ে গেছি, যে মানে ভয়ঙ্কর অবস্থা। সো এখন অলরেডি দেয়ার আর স্টার্টআপ কোম্পানিজ যারা, ধরেন আমি রিক্রুটমেন্টের কথাই যদি বলি, এমসিকিউ তো এটা কাইন্ড অফ অটোমেটেড জিনিস, হোয়াট অ্যাবাউট রিটেন এক্সাম, এটাও এখন জিপিটি সুন্দর দেখে ফেলতে পারে। হোয়াট অ্যাবাউট ইন্টারভিউ, অলরেডি দেয়ার আর কোম্পানিজ যারা একদম অনলাইনে ইন্টারভিউ নিয়ে, এটা স্কোপ বললাম। সো এখন আমাদের যে ডেটা এবং আমাদের আরও যা কিছু আইওটি এখানে হয়তো অত রিলেভেন্ট না হলেও, আমাদের ব্লকচেইন প্রযুক্তি এবং এই সব কিছু মিলিয়ে, বিশেষ করে এআইয়ের অ্যাডভান্সমেন্টের ফলে আমার কাছে মনে হয় রাইট পিপল রিক্রুটেড হচ্ছে কিনা এবং রাইট পিপলটা রাইট জায়গায় যাচ্ছে কিনা, এইটাকে যদি আমরা কোর ফোকাস বানাই থ্রু আউট দ্য ইন্ডাস্ট্রি, জাস্ট নট টেক ইন্ডাস্ট্রি, আমি বলবো যে এডুকেশন বলেন, এভরি সেক্টর, এই কোর জায়গাটা কোন মিনিস্ট্রি এটা আসলে শুরু করবে আমি জানি না, মোস্ট প্রবাবলি এটা আইসিটি মিনিস্ট্রি হয়তো এটার মূল স্টেক হোল্ডার হতে পারে, বাট সব মন্ত্রণালয়ের সাথে রিলেশন, প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গায় তো লোক ঢুকতেছে। তো এই জন্য যেহেতু সময় কম, এই জন্য আর বেশি পয়েন্ট না বলে একটা পয়েন্টেই থাকলাম আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংকস লট, ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। জিসান কিংসুক হক যাচ্ছিলেন। আমরা এরপরে একটু সফটওয়্যার বা পার্টিকুলারলি আমাদের যারা ইয়াং ফ্রিল্যান্সার আছেন ওনাদেরকেও আমরা একটু বলার সুযোগ দিব, চেষ্টা করবো সবাই যাতে বলতে পারে। ধন্যবাদ। জিসান, 2 minutes. You are a very good speaker. Probably it is on. অথবা এখান থেকে একটা মাইক নিয়ে নিতে। ওনার নখ খুব লম্বা। Okay, 2 minutes. What we are asking here is a utopia. That's the first problem. আমরা
সোয়া ঘন্টাতে আমরা 4টা প্রেজেন্টেশন থেকে যা বুঝতে পারলাম আমরা একটা ইউটোপিয়া যাচ্ছি। আমাদের এই মাইন্ডসেটটা থেকে প্রথমে বের হতে হবে। রিয়েলিটি ইজ নট ইউটোপিয়া, রিয়েলিটি ইজ যে আমাদেরকে আসলে রিজলভ করতে হবে লো হ্যাঙ্গিং ফ্রুটস ইন দ্য নেক্সট 3 months। দ্যাটস দ্য রিয়ালিটি। We first need to understand আমরা এখানে বৈষম্যহীন উন্নয়নের কথা বলেছি, which is about people and not about the industry. The industry is rather the players who are going to work for the people. সেটার জন্য যদি কাজ করতে হয় তাহলে আমাদের 3টা জায়গায় হাত দিতে হবে। একটা হচ্ছে অ্যাক্সেস টু ইন্টারনেট অ্যান্ড কমিউনিকেশন, which has been rightly said, অ্যাক্সেস টু ইনফরমেশন। আমি বিআরটিএ নিয়ে একটা ভিডিও দিয়েছি পরশুর আগের দিন। মানুষজন আপনারা কতজন জানেন যে বিআরটিএ এখন লাইসেন্স অ্যাকচুয়ালি পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি করে? সো মাইনরিটি পিপল জানেন, অ্যান্ড ভেরি মাইনরিটি পিপল, অথচ আমরা কিন্তু ধরে নিয়েছি আমরা সবাই জানি। সো ইনফরমেশনগুলি মানুষজন জানে না। অ্যান্ড লাস্ট হচ্ছে ডিজিটাইজেশন অফ পেমেন্ট। পেমেন্ট এখন ডিজিটালি দিতে চায় না। এইমাত্র আপনাদের সাথে বসতে বসতে বাংলা মোটরের গাড়ির পার্টস কিনতে পাঠিয়েছি, কিন্তু আমাকে কিন্তু ওই 1.5% এক্সট্রা দিয়ে ভরে করতে হচ্ছে। আমরা এই জিনিসটাকে কিভাবে রিজলভ করতে পারি ইজ আ কোয়েশ্চেন। কয়েকটা মিথ নিয়ে আমরা আছি, এটা ভেঙে দেওয়া দরকার। সরি, উই ডোন্ট হ্যাভ অ্যাকচুয়ালি গুড সফটওয়্যার ফ্রম বাংলাদেশ, ফিদা ভাই। I have been a tech entrepreneur. I have tried local partners, leading partners, and my experience as a tech entrepreneur is that the professionalism that I got from a Vietnamese firm in building my app was not same with the 3 leading app development companies in the country. Security বলেন, সার্ভিস বলেন, ফলো আপ বলেন, আমার কাছে মনে হয় এটা ওপেন করে দেওয়া দরকার। বাট আমি সলিউশনটাতে একটু পরেই চলে আসছি। সরি, উই ডোন্ট ওয়ান্ট টু পে হায়ার টু লোকাল সফটওয়্যার, দ্যাটস অলসো আনাদার প্রবলেম। আমি নিজে ব্যাংকার ছিলাম। ব্যাংকারদের অ্যাটিটিউডটাই হচ্ছে, সাব্বির ভাই ডোন্ট কিল মি ফর ইট, যে ভাই বিদেশি কোম্পানি হলে $6 মিলিয়ন দিয়ে একটা সফটওয়্যার কিনতে রাজি আছি, বাংলাদেশি একটা কোম্পানিকে $6 মিলিয়ন দিতেও রাজি না। Sorry, the banks are not structured to give SME loans properly. Unlike Bragg Bank, most banks are not ready. They don't have the structure, infrastructure, team. কোনো কিছুই আসলে রেডি নাই SME লোন দেওয়ার জন্য। ওই 1% স্টার্টআপকে দিবে, এটা তো দিল্লি দূর কি বাত। আর 70% USDর কথাটা কেন আসছে আপনাকে এটা বলে দিই। বিকাশে তার কারণ হচ্ছে বেশিরভাগ লোক ওই যে শুরুর সমস্যাটা, অ্যাক্সেস টু ইনফরমেশন নাই, ডিজিটাইজেশন পেমেন্ট, বেশিরভাগ লোক আসলে এজেন্টের কাছে গিয়ে টাকাটা তুলে, আর এজেন্ট একটা টিপা ফোন ব্যবহার করে, বোতাম ফোন, কারণ তার সারাদিন চার্জ থাকতে হয়। এটাই মানে ফ্রম দ্য মার্কেট। সলিউশনস, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সলিউশন আমি আসলে যেহেতু সরকার পক্ষীয় মানুষ আছে তার দিকে দিচ্ছি, বাকি ইন্ডাস্ট্রি থেকে তো আসবেই। আমার কাছে মনে হয় এনআইডিকে একটা কি কম্পোনেন্ট করে ফেলা দরকার। এনআইডি যদি কি কম্পোনেন্ট হয়, সেটা ব্যাংকে যেতে পারে, সেটা টেলকোতে আসতে পারে, ইত্যাদি সব জায়গায় আসতে পারে। একটা সিঙ্গেল টুল দিয়ে আসলে অনেকগুলি সার্ভিস দেওয়া দরকার। 2 নম্বর, লোকাল সফটওয়্যারকে, যেটা আপনি বলছিলেন যে আমি এটা কিভাবে রিজলভ করবো, লোকাল সফটওয়্যারকে আসলে প্রমোট করতে হবে। এই প্রমোশনটা বিদেশি সফটওয়্যারের উপর ট্যাক্স বেশি বসিয়ে হোক, লোকাল সফটওয়্যারকে প্রণোদনা দিয়ে হোক, বাট লোকাল সফটওয়্যারকে করতে হবে। এই যে আপনি জিজ্ঞেস করলেন যে সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে লোকাল সফটওয়্যারকে আমার প্রমোট করতেই হবে। ক্রেডিট কার্ড এবং অ্যান্ড্রয়েড অ্যাপসকে একটা ইউটিলিটি পেমেন্ট হিসেবে নিয়ে আসতে হবে। আমরা বাসে উঠে কি একটা NFC দিয়ে পেমেন্ট করতে পারি কি না দেখতে হবে। এরকম ভাবার কোনো কারণ নাই, আমি নিজে টেক এন্টারপ্রেনার হিসেবে বলতে পারি, এরকম ভাবার কোনো কারণ নাই যে আমার একটা রিক্সাওয়ালা একটা অ্যাপ চালাবে না। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট টেক অ্যাডাপটিভ নেশন, আমরা সেটা দেখেছি বারবার। লাস্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের উপর একটু নজর দিতে হবে, যেটাতে সরকারের দিক থেকে আমি বলবো, দেখুন কোটা আন্দোলন নিয়ে কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, ঠিক না? কোটা আন্দোলন এসছে কিন্তু চাকরি নাই বলে, ঠিক না? চাকরি কি আপনি সত্যি এতগুলো গ্র্যাজুয়েটকে দিতে পারেন? অ্যান্সার ইজ নো। বাংলাদেশের মার্কেটে পারবেন না। তাহলে এই হোয়াইট কলারকে আমি এক্সপোর্ট করতে পারি না? বিদেশে তো পকেটস পড়েই আছে, তো বিদেশি পকেটে দিতে সমস্যাটা কি? এই জায়গাটা মাথায় রেখে আমাদের ওকে, ধন্যবাদ। আমি এই পর্যায়ে রিকোয়েস্ট করবো একটু ফ্রিল্যান্সিং কমিউনিটি থেকে 2-1 জনকে বলার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে মাইকটা একটু দিবেন। আচ্ছা, আপনি। হ্যাঁ। আচ্ছা, আমার নাম শরীফ। মোস্ট অফ দ্যাম আপনারা আমাকে চিনবেন না। আমি অ্যাকচুয়ালি USA-তে থাকি, ওখানে বড় হয়েছি। বাংলাদেশে আমি অনেক বছর ধরে বিজনেস করার চেষ্টা করছি, অ্যান্ড আই কেম ফ্রম হেভি ইন্ডাস্ট্রিজ।
এখানে হেভি ইন্ডাস্ট্রিজ নিয়ে কোনো ডিসকাশন হয়নি। আমি অ্যাকচুয়ালি 2009 থেকে অ্যাকচুয়ালি ইয়ার 99 থেকে 2009 পর্যন্ত সিমেন্স ইউএসএতে কর্পোরেটে কাজ করছিলাম অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো 2009-এ সিমেন্স বাংলাদেশ আমাকে, আমি জাস্ট বলতে চাচ্ছি হলো কি আমার কিছু এক্সপিরিয়েন্স দ্যাট উইল এক্সপ্লেইন কিছু এখানে বৈষম্যহীন এই টপিকটা ডিসকাশনের জন্য এটা খুবই উপকারিত হবে আর কি। সো আমি 2009-এ যখন বাংলাদেশে এসে সিমেন্স বাংলাদেশের রিকোয়েস্টে আসলাম একটা প্রজেক্টে, সিটি গ্রুপের একটা প্রজেক্ট ছিল, বিকজ তারা প্রজেক্টটা এক্সিকিউট করতে পারছিল না, আমার এক্সপার্টিস তাদের দরকার ছিল। প্রজেক্ট করতে এসে আমি জার্মান থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম, বুয়েট থেকে বেশ কিছু ইঞ্জিনিয়ার হায়ার করে আমি একটা বিজনেস শুরু করলাম। আই এক্সিকিউটেড দ্য প্রজেক্ট অ্যান্ড দেন আই অলসো বিকেম বাংলাদেশের ফার্স্ট সিমেন্স সলিউশন পার্টনার বলে আর কি, এটা সিমেন্স জার্মানি থেকে কিছু কোয়ালিফিকেশন লাগে, ওভাবে আমি এটা কোয়ালিফিকেশন নিয়ে আসলাম আর কি। তখন আমি রিয়েলাইজ করলাম দ্যাট বাংলাদেশের অনেক বিজনেস ইনফ্রাস্ট্রাকচার এবং অনেক প্র্যাকটিসেস, তখন দেখলাম অ্যাকচুয়ালি সিমেন্স বাংলাদেশের কিছুই সিমেন্স বাংলাদেশ থেকে হয় না, এভরিথিং গেটস এক্সিকিউটেড ফ্রম সিমেন্স ইন্ডিয়া। সো সিমেন্স বাংলাদেশ আন্ডার দ্যাট সিমেন্স ইন্ডিয়া জোন। সিমেন্স ইন্ডিয়াতে একটা গ্লোবাল ওদের একটা অ্যানুয়াল বাজেট থাকে, ওই বাজেটের মেনি অফ দেম অ্যাকচুয়ালি বাংলাদেশের বিজনেস থেকে যায়, বাংলাদেশ পাওয়ার সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, অ্যান্ড অলসো তখন দেখলাম এখান থেকে যত প্রকিউরমেন্ট। শরীফ একটু সময় কুইকলি করতে হবে। আচ্ছা আমি এক মিনিট ডাইরেক্ট পয়েন্টে। সো মাই পয়েন্ট ইজ এখানে প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এগুলো সবই সিমেন্স ইন্ডিয়া থেকে হচ্ছিল, এবং নট অনলি দ্যাট অনেক কিছু অ্যাকচুয়ালি অলসো আদার ফরেন কান্ট্রিজ থেকে হয়। অ্যান্ড অলসো আমি দেখলাম দ্যাট এখানে যে ইন্ডাস্ট্রিয়াল বিগ ইন্ডাস্ট্রির যে ওনাররা, দে অলসো হ্যাভ practice of hiring all these high ranking operations managers from India and other places, and they also brings all the engineers from India. So আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের অ্যাকচুয়ালি কোনো অপরচুনিটি হয় না to work on all these heavy industries and to get experiences. So এটা আমার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স ছিল আর কি। সো 2009 থেকে 2013 পর্যন্ত এখানে বিজনেস করে দেন I went back. And recently, in the last few years, I started a different type of business, and then again trying again to bring more jobs in Bangladesh. And this time, I'm in clean energy business. So that's all I just want to say. মনে হয় টেকনোলজির একটা বড় জায়গা আসলে রিনিউয়েবল অ্যান্ড ক্লিন এনার্জি হবে, এবং এটা ক্যান বি অন অলসো ভেরি হাই গ্রোথ এমপ্লয়মেন্ট সেক্টর। আমার মনে হয় একটু আমি ফ্রিল্যান্সারদের থেকে একটু শুনি। হ্যাঁ, খুব রিকোয়েস্ট করব সংক্ষেপে, এবং যেই কথাগুলো অলরেডি বলা হয়েছে ওগুলো রিপিট না করার জন্য। হ্যাঁ, পরিচয় দিয়ে। আমি আব্দুল আওয়াল উজ্জ্বল, ফ্রিল্যান্সিং করছি 2012 সালের দিক থেকে। আর আমাদের একটা মেইনলি টপ রেটেড ফ্রিল্যান্সারদের একটা গ্রুপ আছে, প্রিমিয়ার প্রফেশনালস ক্লাব। সো ওখানেই মোস্টলি যারা টপ রেটেড আপওয়ার্কে তারাই থাকে আর কি। সো আমরা ওখান থেকে মেইনলি রিপ্রেজেন্ট করতেছি। এখানে অ্যাকচুয়ালি আজকে আমাদের যে এজেন্ডা বা যে ব্যাপারগুলো আছে এখানে আসলে অনেকটাই চলে আসছে, অর্থাৎ আমাদের শুরুতে যে পয়েন্টগুলো ছিল এগুলোর মধ্যে ফ্রিল্যান্সারদের জন্য আসলে যেগুলো দরকার হইতে পারে এগুলো অলমোস্ট মানে মোটামুটি সবই চলে আসছে আসলে। যে এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের রেমিটেন্স, যেহেতু ফ্রিল্যান্সাররা বেসিক্যালি রেমিটেন্স আর্ন করছে, সো এটা অলওয়েজ অন্তত নেক্সট 10 ইয়ার্সের জন্য এটার ট্যাক্স ফ্রি থাকা উচিত, সেটা অলরেডি এখানে একটা পয়েন্টে আসছে। পাশাপাশি এখানে যে 4%-এর একটা ইনসেন্টিভ আসার কথা ছিল সেটা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সাররা ওভাবে ক্লেম করতে পারছে না। ইভেন যখন আমাদের প্রবাসীরা, এটা হচ্ছে সম্ভবত আসলে ইনফ্রাস্ট্রাকচারটা ওভাবে নাই। যেমন হচ্ছে যখন প্রবাসী ইনকামগুলো আসে, অর্থাৎ প্রবাসীদের রেমিটেন্স যেগুলো আসে এগুলোতে কিন্তু এখন 2.5% দেয়। তো এখন ওই ফ্রিল্যান্সিং ইনকামগুলো যদি আমরা ধরেন ওয়াইজ বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা যদি বিকাশে আনি বা নগদে আনি, সেক্ষেত্রে দেখা যায় তারা প্রসেস করতে পারে, তারা 2.5% তারা ওখানে দিয়ে দিচ্ছে। কিন্তু যখনই সেটা ব্যাংকগুলোর কাছে যাচ্ছে, ব্যাংকগুলো এটা অ্যাকচুয়ালি তারা 2.5%ও দিচ্ছে না, আবার 4%ও দিচ্ছে না। এখন আমি জানি না এই টাকাটা আসলে কোথায় যাচ্ছে, এটা কি আদৌ ইনসেন্টিভটা এসে কি এখানে হাওয়া হয়ে যাচ্ছে কিনা, নাকি এটা আসলে তারা সরকার থেকেই পাচ্ছে না, এটা আসলে আমার জানা নাই আর কি। রিসেন্টলি একটা নিউজে দেখছিলাম যে হয়তো বা এটা ব্যাংকরা নিতে ক্লেম করতেও পারে, বাট অ্যাকচুয়ালি ইন্ড ইউজারের কাছে যাচ্ছে না।
আমার বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে আসলে কাজ করা উচিত। হ্যাঁ, সেটা হতে পারে যে এখানে অ্যাকচুয়ালি যেহেতু একটা অ্যানাউন্সমেন্ট আছে যে 4% পাবে, তো সেটা তো যারা যেহেতু এটার অডিয়েন্সও আছে বা যারা এটা প্রাপ্য তারাও আছে, তো সেক্ষেত্রে এটা আসলে কাজ করা যেতে পারে। আর এটার পরে যে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং তো হলো একটা কাজের স্টাইল, হ্যাঁ, একটা সিস্টেম, এই সিস্টেম ইউজ করে মানুষ কাজ করছে। তো এটার জন্য আসলে আমার কাছে যেটা মনে হয় যে স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা যদি ধরেন আমাদের ইতিপূর্বে যত অনেক ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, এলইডিপি বা এই টাইপের আরও বেশ কিছু ছিল, তো ওগুলো অ্যাকচুয়ালি ফোকাস যেটা, ওই ফোকাস পয়েন্টটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং, যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি লাখ লাখ টাকা কামাবেন। তো আমার মনে হয় যে এখানে আসলে ফোকাসটা চেঞ্জ করা উচিত। ফোকাস পয়েন্টটা আমার ওই ফ্রিল্যান্সিং করব বা লাখ লাখ টাকা কামাবো সেটার চাইতে আসলে আমাদের যে স্কিলড ম্যান পাওয়ার যদি আমরা বিল্ড করতে পারি, আমাদের টার্গেটটা থাকা উচিত যে আমরা যদি আমাদের স্কিলটা গ্রো করতে পারি, অর্থাৎ আমরা যে কয়জন মানুষকে আমরা ট্রেন আপ করবো তারা যেন রিয়েল লাইফ কোম্পানিগুলোতে তারা জব করতে পারে, সেটা হোক দেশি হোক বিদেশি। তো এখন সে যখন স্কিলড হবে তখন কিন্তু সে দেশে হোক বিদেশে হোক যেখানেই হোক সে কিন্তু একটা অপরচুনিটি বের করে নিতে পারবে। কিন্তু যখন আমি তাকে বলবো যে তুমি 6 মাস ট্রেনিং করলে তুমি 1 লাখ টাকা করে মাসে কামাইতে পারবা, তখন তার কিন্তু টার্গেটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার টার্গেটটাই হচ্ছে যে আমি 6 মাস এখানে জাস্ট ট্রেনিং করব, এরপর আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলবো অ্যান্ড আমি লাখ লাখ টাকা ইনকাম করা শুরু করব। তো ওই মেইন পয়েন্টটা যদি আমরা একটু ঘুরে দেই এবং আমরা যদি ফোকাস করি যে এখানে স্কিলড ম্যান পাওয়ার তৈরিতে, আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমি যেহেতু নিজে ডিপ্লোমা এবং বিএসসি করেছি, তো আমার মনে হয় যে ওই কারিকুলামগুলোতেও যদি আমরা একটু ফোকাস করি, যে প্র্যাকটিক্যাল লাইফের প্রতি আমরা যদি ফোকাস নিয়ে আসি, অর্থাৎ ওখানে আমাদের কেউ একজন যদি ডিপ্লোমা করে শেষ করে, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ক্লাসমেট যারা ছিল ডিপ্লোমাতে তারা কিন্তু ডিপ্লোমা শেষ করার পরে কেউই অলমোস্ট মানে প্রিপেয়ার্ড না জব মার্কেটের জন্য। তো ওই জায়গাটা যেন না হয়, কারণ ডিপ্লোমা এটা মেইন করেই হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এডুকেশন, বাট সেই প্র্যাকটিক্যাল এডুকেশন নেওয়ার পরেও আমরা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল জিনিস শিখতেছি শুধু। তো এইটা একটা আসলে আমাদের বড় একটা নেগেটিভ পার্ট। এটাকে যদি আমরা এডুকেশন মিনিস্ট্রি বা যেভাবেই হয় আমরা যদি এই জিনিসগুলোকেও একটু কারিকুলামগুলো আপডেট করতে পারি, যে ডিপ্লোমা তো অ্যাকচুয়ালি আমার সারা জীবন থিওরি পড়ার দরকার নেই, আমার এখানে প্র্যাকটিক্যালি আমাকে শিখতে হবে এবং আমি যখনই ডিপ্লোমা শেষ করব আমাকে রেডি ফর সার্ভিং, এটা আমাকে রেডি হইতে হবে। তো ওই জায়গাগুলো থেকে করে আসলে দেখা যাবে আমাদের অ্যাডিশনাল যে ইয়েটা আছে, মানে অ্যাডিশনাল ট্রেনিংগুলোর ভাবে হয়তো দরকারও হবে না, আমরা ওই জায়গা থেকে অলরেডি একটা রিসোর্স পেয়ে যাব। আর পাশাপাশি অন্যান্য সেক্টরেও যেহেতু আমাদের কারিকুলামগত ঘাটতি আছে, আমরা ওই অ্যাডিশনাল ট্রেনিংগুলো দিয়ে আমরা ওই সেক্টরের লোকগুলোকে আমরা স্কিল করতে পারবো। আচ্ছা, আপনার একটা কোশ্চেন, যে এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় মানে বেকারত্বের জায়গা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, 2-2.5 হাজারের মতো কলেজ, এবং সবচেয়ে বেশি গ্র্যাজুয়েট কিন্তু ওখান থেকেই হয়। আপনাদের কমিউনিটির এক্সপিরিয়েন্স কি, যে ওই ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলেদেরকে কি ফ্রিল্যান্সার হিসাবে যদি স্কিল দেওয়া যায় তারা কি সাকসেসফুল হয়? আমাদের এখানে অ্যাকচুয়ালি সব সেক্টরের লোকজনই আছে, মানে ন্যাশনাল ইউনিভার্সিটির বেশ কয়েকজন আমার পরিচিতই আছে, মানে সাকসেসফুলি করছে। হ্যাঁ, ডেফিনেটলি। আমাদের যেমন মনে হয় ফ্রিল্যান্সারদের একটা মানে বৃহৎ সংখ্যা সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, এটা ভেরি গুড। তাহলে এই সলিউশনটা আমরা গভর্নমেন্টকে দিতে পারি, যে কারণ তারা তো আসলে কর্পোরেট জব পাচ্ছে না। না, এই ফ্রিল্যান্সারদের একটা বৃহৎ সংখ্যা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওই হতাশ হয়েই আসছে, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়, হ্যাঁ, মানে হতাশা থেকেই তারপর তারা বিভিন্নভাবে কষ্ট দুঃখ করে, হ্যাঁ, বাংলাদেশে যে ট্রেনিং প্রোগ্রামগুলো আছে তার মানে বেশিরভাগই হচ্ছে যে মানে কন্টেন্ট কোয়ালিটি খুব একটা ভালো নাই, এবং এই কন্টেন্ট কোয়ালিটির চেক করার জন্য আমাদের কোনো মনিটরিং বডিও নাই। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটু আনি, আমার মনে হয় একটু আসতেছি, যেহেতু এই হ্যাঁ, আমার থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের 2-1জন এডটেকের প্ল্যাটফর্মের লোক আছে, সোহাগ তো আছেই, রাকিবও আছে। মানে একটা কোয়ালিটি অফ আইটি স্কিল একটা বড় ইস্যু, খুব সংক্ষেপে একটু রেসপন্স চাবো। মানে আমরা জানি আইসিটি মিনিস্ট্রি যা করছে এটাকে আসলে নতুন করে বলার কিছু নাই, হ্যাঁ, কিন্তু এডটেক প্ল্যাটফর্মগুলো এই গ্যাপটা আসলে ফিল করতে কি পারে, পার্টিকুলারলি যদি আইটি স্কিল এবং ফ্রিল্যান্সার। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কাজ হচ্ছে এত লাখ লাখ ছেলেপেলেদেরকে চাকরি জোগাড় করা বা এন্টারপ্রেনারশিপ জোগাড় করা। আমি যদি একটু অ্যাড করি ভাইয়া। আচ্ছা, করে তারপরে মনে হয় রাইট, তারপর এডটেক নিয়ে যারা কাজ করছে তারা বলবে। বা
গভর্নমেন্ট থেকে যে ধরনের প্রজেক্ট বা এই এডুকেশনের জায়গায় ট্রেনিংয়ের জায়গায় যা যা করা হয়েছে সেটা তো নতুন করে কিছু বলার নাই, সেটার কি অবস্থা ছিল কীভাবে হয়েছে, হয়তো অনেক পজিটিভ সাইনও ছিল। কিন্তু বর্তমানে যদি আপনি প্রাইভেট সেক্টরও দেখেন, যারা ব্যক্তি উদ্যোগে করছে, কেউ কেউ ইনস্টিটিউট করে বিভিন্ন কোর্স অফার করছে, কিছু কোয়ালিটি কন্টেন্ট যে নাই তা না, কোয়ালিটি কন্টেন্ট আছে অনেকই, কিন্তু কোয়ালিটি কন্টেন্টের চাইতে এই গার্বেজ কন্টেন্ট যেগুলো, এগুলাতে ভরপুর। আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি এখন, হ্যাঁ, যে এক মাসেই 30 লাখ টাকার সেল, 50 লাখ টাকার সেল, 25,000 টাকার কোর্সে ভর্তি হন। এই যে কোর্সে ভর্তি হওয়ার পরে, এই যে হাজার হাজার মানুষকে ভর্তি করার পরে, এই মানুষগুলো যখন আসলেই 1-1.5 মাস এই কোর্স করে, যে কোর্সের ভিতরে আসলে কোয়ালিটি কন্টেন্ট ছিল না, এবং তারপরে সে হতাশ হয়ে তারপর ইন্ডাস্ট্রিরই আলটিমেটলি বদনাম হচ্ছে। জি, এখানে ভাই মূল যেটা সমস্যা আমার কাছে মনে হয়, কন্টেন্ট আসলে মূল সমস্যা না। আমাদের মূল সমস্যাটা হচ্ছে জাতিগতভাবে আমরা একটু কম পরিশ্রম করতে চাই। ইউজুয়ালি আমাদের সোশ্যাল মিডিয়াতে এই প্রমোশন এসবের মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে আমরা 6 মাস জাস্ট কোনো একটা জায়গাতে যাব। ইনফ্যাক্ট সরকারি কোর্সগুলোতে একটা জায়গায় আমি যখন শিখতে যাই, তখন সেখান থেকে আমাকে কেন আবার উল্টা টাকা পাইতে হবে, মানে এটা আমি খুবই সারপ্রাইজিং লাগে যে সরকার আমাকে শেখাচ্ছে, সেখানে যাওয়ার জন্য আমি আবার প্রত্যেকদিন 300-400 টাকা করে টাকা পাই। সো এইটার মাধ্যমে এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে আমি একটা জায়গাতে যাব, 2-3 ঘন্টা থাকবো, কম্পিউটারে একটু ডিপাডিপি করবো এবং আমি প্রোগ্রামার হয়ে যাবো, ডেভেলপার হয়ে যাবো, ব্যাপারটা এরকম না। আপনি কিন্তু বাংলাদেশে বসে এখন হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT বা স্ট্যানফোর্ডের কোর্স করতে পারেন, ইউটিউবে সবগুলো ফ্রিলি অ্যাভেলেবল। আলটিমেটলি প্রয়োজন হচ্ছে একটা ডিসিপ্লিন, গাইডলাইন বা 6 থেকে 7 ঘন্টা ডেইলি কোড করার একটা মন মানসিকতা নিয়ে যদি কেউ আসে, 6 মাসের মতো সময়, শুধুমাত্র তখনই এই লাইনে সাকসেসফুল হওয়া পসিবল। আদার দ্যান দ্যাট কেউ যদি ভাবে যে আমি জাস্ট প্রত্যেক দিন 1 ঘন্টা করে কিছু ভিডিও দেখবো র্যান্ডমলি, আজকে এটা দেখবো, কালকে ওটা দেখবো, এটার মাধ্যমে কোনোভাবেই আসলে সাকসেস নিয়ে আসা পসিবল না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের একটু ডিসিপ্লিনড ওয়েতে এবং ওই পরিশ্রমের ভিতর দিয়ে যাইতে হবে, তাহলেই শুধু সাকসেস আসবে, আদারওয়াইজ পসিবল না ভাই। রাষ্ট্র আসলে আমার কাছে মনে হয় রাষ্ট্র যেভাবে ওই যে প্রমোশনগুলো করতেছে ভাই, ওইটা ঠিকঠাক আছে। মানে একটা তো অ্যাওয়ারনেস তৈরি করা দরকার যে মানুষজন জানবে যে ফ্রিল্যান্সিং করে দেশের বাইরে কাজ করা যায় বা ইন্টারন্যাশনালি কাজ করা পসিবল। এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসলেই সাকসেস আসে। আমরা প্রোগ্রামিং হিরোতে যখন দেখি অলমোস্ট মোর দ্যান 30% স্টুডেন্ট, এবং যারা লোকালি বা গ্লোবালি বিভিন্ন কোম্পানিতে জব পায়, আমরা দেখি যে একটা মেজরিটি সংখ্যক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসে। এবং ওই ভাইয়া রাইটলি পয়েন্ট আউট করছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে ফ্রাস্ট্রেশন আছে, ওই ফ্রাস্ট্রেশন থেকে পরবর্তীতে সে চায় যে অ্যাটলিস্ট লাস্ট একটা ট্রাই করে দেখি, অ্যান্ড সে যখন ওই কঠোর পরিশ্রমটা করে, শুধুমাত্র তখনই দেখা যায় যে সাকসেস নিয়ে আসা পসিবল। ওকে, ধন্যবাদ। আর সোহাকে একটু সাজেস্ট করবা, মানে খুব সলিউশন পার্সপেক্টিভে। হ্যাঁ, খুব সংক্ষেপে। সলিউশন পার্সপেক্টিভে আমি এগ্রি করি যে কন্টেন্ট ইজ নট এ প্রবলেম। আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। আমাদের অন্যরকম পাঠশালা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের বেস্ট টিচারদের লেকচার একদম ফ্রি দেওয়া, স্টিল উদ্ভাসে 20,000 টাকা খরচ করে লোকজন কোর্সে ভর্তি হয়। এটা কন্টেন্টের বিষয় না, এটা হচ্ছে ওকে রেগুলার একটা সিস্টেমের মধ্যে আনা। ফলে এখন জাতিগতভাবে কী করণীয়, এখানে মিডিয়ার হিউজ রোল টু প্লে, যে এই যে শর্টকাটে বড়লোক হওয়া যাবে টাইপের যে ধ্যান ধারণা প্রচলিত আছে, এটাকে এই ন্যারেটিভ ভাঙতে হইলে সরকারকেও এখানে, সরকার তো ন্যারেটিভ সেট করে, তাই না, থ্রু দ্য টেক্সট বুকস, আর মিডিয়া কন্টিনিউয়াস এটা ডাইনামিক্যালি করে। এই ন্যারেটিভ যদি না ভাঙা হয়, এই অ্যাটিটিউডের চেঞ্জটা না হইলে, একদিকে অ্যাটিটিউড চেঞ্জ লাগবে, আরেকদিকে এদিকে কোয়ালিফাইড কোম্পানি লাগবে যারা প্রপারলি সিস্টেম বিল্ড করবে, যে সিস্টেমের মধ্যে দিয়ে রিগোরাসলি তাদেরকে যাইতে হবে। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে হয় রায়হান ভাই, হ্যাঁ, একটা কমেন্ট করে রায়হান ভাইয়ের কাছে আছি, তারপরে আমরা একটু কর্পোরেট এক্সপোর্ট নিয়ে কথা বলবো। এখানে তানভীর আছে, আরও কয়েকজন, রাইসুল আছে। হ্যাঁ, কুইকলি না, আপনি মাইকে বলেন, মাইকে বলেন। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে মনে হয় শব্দটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যে বলছি যে ট্রেনিং করব, আমরা তাকে কিন্তু টিচিং করব, ট্রেনিং বা টিচিংটা চেয়ে আসলে লার্নিংটা তৈরি করতে হবে। সে লার্ন করতে চায় কি? সো লার্নিং, whenever somebody wants to learn, it works, but if you want to train, teach, it doesn't work. ওকে, ধন্যবাদ। রায়হান ভাই, জাস্ট রিলেটেড টু এই পার্টিকুলার টপিক শুধু বলবো, এখন হয়তো পরে সুযোগ পেলে অন্য বিষয়ে বলবো। আচ্ছা, সেটা হলো যে একটা বড় যে ট্রেন্ড ছিল গত 10 বছরে বলবো, গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট কম করেনি এই ট্রেনিংয়ের বিষয়ে। কিন্তু যেটা বলছিলেন আপনি ভেরি রাইটলি, যে পয়সা দেওয়া হচ্ছে একজন ট্রেনিকে, তার ফলে কোয়ালিটি প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউশন গড়ে উঠে নাই, কারণ কম্পিটিশন নাই। তো আমি ট্রেনিং দিয়ে পয়সা চাচ্ছি, আর সরকারি প্রতিষ্ঠানের প্রজেক্টগুলো উল্টো ট্রেনিংয়ে পয়সা দিচ্ছে। সো সে কিছুই না করে, কোনো কিছু না শিখেই পয়সা নিয়ে বাড়ি চলে গেল।
এটা একটা জিনিস। আরেকটা জিনিস হয়েছে যে 100টা ট্রেনিংয়ের ক্ষেত্রে 20টা ট্রেনিং হয়তো হয়েছে, বাকি 80টা ট্রেনিং কোট আনকোট দেখিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে যে দুর্নীতিটা হয়েছে, যে পরিমাণ, ইনভেস্টমেন্ট কিন্তু কম হয়নি। কীভাবে এই দুর্নীতিটা বন্ধ করতে পারি আমরা এই ট্রেনিংয়ের নামে, কিভাবে প্রাইভেট একটা নেটওয়ার্ক অফ মানে ক্যাপাসিটি বিল্ডিং ইনস্টিটিউশন গড়ে তোলা যায়, বিশেষ করে ঢাকার বাইরে যে ছেলেমেয়েরা তাদের জন্য করা যায়, সেটা মনে একটা বড় ইস্যু হবে। আমি আর 2-3টা ইস্যু আমি শুধু বলতে চাই। একটা বিষয় আলাপ হয়েছিল যে মানে বেসিক্যালি আজকে যে ডকুমেন্টটা আপনি উপস্থাপন করলেন, আচ্ছা এখানে যে ডকুমেন্টটা আপনি উপস্থাপন করেছেন মূলত একটা প্রস্তাবনা যেটা বিভিন্ন এজেন্সিকে অ্যাড্রেস করে, নট সিঙ্গেল এজেন্সি। তো আমরা যদি এরকম করতে পারি যে বৈষম্যহীন উন্নয়ন মূলত কিন্তু নাগরিকদের জন্য বলছি, তো নাগরিকদের জন্য কোন কোন এই প্রস্তাবনাগুলো সম্পর্কিত সেটা যদি আলাদা করা যায়, আর কোনগুলো আমাদের ব্যবসার জন্য প্রয়োজন, নাগরিককে ওই উন্নয়নের মধ্যে অন্তর্ভুক্ত করতে গেলে আমাদের জন্য কি কি করণীয়, সেটা যদি একটু আলাদা করা যায় তাহলে মনে এটা আরও সুবিধা হবে। আরেকটা কাঠামোগত দিক বলবো যে কোন কোন ধরনের প্রস্তাবনা কোন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত, তাহলে আমরা সেভাবে করে লবি করা বলুন কিংবা তাদেরকে যে করা মানে তাদেরকে যাওয়া বলুন, সেই জিনিসটা আমরা করতে পারবো। তো 2টা জিনিস আমি একটু এর সঙ্গে যোগ করতে চাই। একটা হলো প্রাতিষ্ঠানিক সংস্কার, যেটা মাহাতাব ভাই সুন্দর করে বলেছেন যে টেলিকমের প্রাইস কমাতে গেলে কী ধরনের সংস্কার প্রয়োজন, কিন্তু অন্য বাকিগুলো ক্ষেত্রেও সংস্কারের প্রয়োজন রয়েছে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করব যে গভর্নমেন্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু সরকারি কন্ট্রাক্ট পাওয়ার দিকে ঝুঁকে পড়েছিলাম বিভিন্ন যৌক্তিক কিংবা লুক্রেটিভ কারণে। B2B কিংবা B2C বিজনেসের দিকে কিন্তু আমরা অতটা মনোযোগ দিই নাই একটা পর্যায়ে এসে। শুরুর দিকে হয়তো ছিল 2009 থেকে 2014-15, পরে সবাই কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাক্ট পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কিন্তু এখানে আবার ইজিপি চালু করা হয়েছে। ইজিপি কিন্তু কোনো দুর্নীতি দূর করতে পারে নাই, কারণ কাকে কন্ট্রাক্ট দেওয়া হবে, কে পাবে, এখানে কি ভাগ বটারা হবে, এটা আগে থেকে নির্ধারণ হয়ে গেছে। হয়তো গুটি মুষ্টিমেয় ক্ষেত্রে যিনি যোগ্য এবং তার ওই কানেকশনও ছিল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা যোগ্য না, শুধুমাত্র কানেকশনের কারণে তারা কন্ট্রাক্ট পেয়েছে, যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা না ইত্যাদি ইত্যাদি, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে করণীয়টা কি আসলে, কারণ যে মনস্টার আমরা তৈরি করেছি সেখানে কিন্তু সিম্বায়োটিক একটা সম্পর্ক ছিল, প্রাইভেট সেক্টরে আমরা যারা ছিলাম এবং সরকারের মধ্যে যারা ছিল এবং যারা মন্ত্রিত্ব এবং অন্যান্য পর্যায়ে ছিল। তাহলে এই সিম্বায়োটিক সম্পর্কটা কিভাবে ভাঙবো যাতে আবার করে এরকম করে একটা নেক্সাস না গড়ে ওঠে, সেটা মনে একটা বড় করে এখানে আসা দরকার। এবং সুনির্দিষ্ট কিছু আইন সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলো আমি এখানে আর উল্লেখ করলাম না, হয়তো পরবর্তীতে লিখিতভাবে আপনাদেরকে প্রোভাইড করব। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমার যে ইস্যুটা, এটা শুধু ফ্রিল্যান্সিং না, এটা সব সেক্টর থেকে সেক্টরে আর কি, এটা হচ্ছে ইনসেন্টিভ। আমাদের ইনসেন্টিভ কালচার থেকে বের হয়ে আসা উচিত। আমি যদি ইনকাম করি, আমি অলরেডি ফ্রিল্যান্সার, আমি ভালো আল্লাহর রহমতে ইনকাম করি, আমি কেন ইনসেন্টিভটা নিব? এটার কারণ যৌক্তিক কারণ নাই। প্লাস আমি ক্লাস করতেছি, সরকার আমাকে অলরেডি শেখাচ্ছে, আমি কেন এখান থেকে আবার টাকা নিব? সো ইভেন যারা বিজনেস করে তারা কেন টাকাটা নিবে, 10% নিবে, কেন নিবে? যদি যারা নেয় তারা দুর্নীতি করার সুযোগ পায়। আবার যদি আমরা এটাকেই ইনসেন্টিভটাকেই যদি ভাইটাইজ করি না, আবার দুর্নীতি এখানে ঢুকবে। সো ইনসেন্টিভ কালচার থেকে বের হয়ে আসা উচিত আমি মনে করি, যে কোনো জায়গা থেকে। না আমি আসলে আই স্যালুট এই আপনারা এত ছোট অবস্থায় চিন্তা করতে পারতেছেন, কিন্তু আপনি একটু যারা যত বেশি বড় আপনি দেখবেন ওরা এটা শুনলে হার্ট ফেল করবে। আপনি জানেন যে আমরা দেশে আলুর দাম বেড়ে গেছে, অনেক এক্সপোর্টার আছে আলু এক্সপোর্ট করে 10% ক্যাশ ইনসেন্টিভ নিচ্ছে, বুঝছেন? এগুলো ইস্যু আর কি। সো এগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত। অ্যাবসলিউটলি মনে করি এগুলো আর ইনসেন্টিভ কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আর ইনসেন্টিভ দিতে গেলে আমাদের সরকারের হিউজ পরিমাণ টাকা হচ্ছে চলে যাচ্ছে অলরেডি, যেটা আমরা ট্যাক্স পেয়ার্স মানে সরকারের টাকা না, আমাদের টাকাই, আমাদের টাকাই, যে টাকাটা আমরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে ইউজ করতে পারতাম বা অন্য যে কোনো একটা সিস্টেম ডেভেলপ করতে পারতাম, তা আমাদের ভুল জায়গায় যাচ্ছে। যে অলরেডি ইনকাম করে তার ইনসেন্টিভ কেন দরকার, এই প্রশ্ন রেজ করা উচিত আর কি। অ্যাবসলিউটলি ধন্যবাদ। তানভীর ওনাকে দেন একটু, উনি বলবে। বাকো কিন্তু সব না না, তানভীর ইউ সে, মানে আমি জানি বাকোর প্রেসিডেন্ট হিসাবে ইউ ক্যানট সে দ্যাট ইনসেন্টিভ উঠায় দেখ, তাহলে মেম্বারদের পেছনে থাকবে, বাট না ধন্যবাদ ফাহিম ভাই। না, আই অ্যাপ্রিসিয়েট হিজ মানে কারেজ, যে এই কথাটা বলতে পারছে সবার সামনে, যে
ইনসেনটিভ কেন আমরা এক্সপেক্ট করব? আসলে ইনসেনটিভটা কিন্তু মানে সিচুয়েশনের উপর বেস করে এটা দেওয়া হয়েছে। কারণ হচ্ছে ড্যামেজটাকে রক্ষা করার জন্য ইনসেনটিভ দিলে, কারণ আমাদের লার্জ কোম্পানিজ থেকে শুরু করে আপনারা ফ্রিল্যান্সার পর্যন্ত সবাই কিন্তু একটা বড় পোর্শন আমরা বাইরে রেখে দেওয়ার একটা টেন্ডেন্সি, কারণ দেশে আনলেই আমাদের টাকা আবার এক্সপেন্ড করতে পারি না, জি টাকা স্পেন্ড করতে পারি না। তো ওটা এনকারেজ করার জন্য যে আমাদের ফরেন রিজার্ভটা যেন ঠিক হয়, ওই ড্যামেজটা কারেকশন করার জন্য গভর্নমেন্ট এটা দিয়েছে, কিন্তু এটা আসলে ডেফিনেটলি লং লাস্টিং কিছু না। ইনফ্যাক্ট আমরা যে ট্যাক্স এক্সামশন পাই অ্যাজ আ আইটিএস কোম্পানি ইন্ডাস্ট্রিতে, এই ট্যাক্স এক্সামশনও কিন্তু বেশি দিন থাকবে না। আমি রিসেন্টলি 2 দিন আগেই এনবিআর এর চেয়ারম্যান সাহেব আব্দুর রহমান খান সাহেবের সাথে মিট করে আসলাম। ওনার প্রথম পয়েন্টই হচ্ছে আপনাদের থেকে আমি ট্যাক্স তুলে নিব, আর ট্যাক্স দেওয়া যাবে না, আর ট্যাক্স এক্সামশন দেওয়া যাবে না, কারণ এটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, যেই এক্সপেন্ডিচারটা কাট করাটা ওনার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, উনি ইমিডিয়েট যেন রেভিনিউ বাড়াতে পারেন। আর ফ্রিল্যান্সার কমিউনিটির বেসিক্যালি আমি আমাদের জব ক্রিয়েশন পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আউটসোর্সিং ইন্ডাস্ট্রি একটা জায়গা যেখানে জব ক্রিয়েশনের স্কোপ অনেক বেশি। তো আমরা যদি বৈষম্যহীন যেই পয়েন্টটা নিয়ে সবাই কথা বলছি, যে সবাই টেকনোলজি সলিউশন নিয়ে কথা বলছি, আমরা কি করতে পারি কমিউনিটির জন্য, বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য। আমার মনে হয় ফার্স্ট পদক্ষেপ হিসাবে আমরা কিছুদিন আগে একটা পদক্ষেপ নিয়েছি বাক্য থেকে, যে আপনারা দেখেছেন যাদের অ্যাকচুয়ালি বিগ স্যাক্রিফাইসে আমরা আজকে এই আসলে এই প্রোগ্রামটা কিন্তু হচ্ছে কিন্তু ওইটারই একটা পার্সপেক্টিভে, ওইটারই ফলশ্রুতিতে। তো আমরা চেষ্টা করছি তাদের সাথে একটা পাইপলাইন ক্রিয়েট করা, একটা প্রপার ডাটাবেস, যাদের স্যাক্রিফাইস মানে কেউ ইনজিউর্ড হয়েছেন, আপনারা জানেন যে অভ্যুত্থানের সময় তাদের কারো পায়ে প্রবলেম, হাতে প্রবলেম, চোখে প্রবলেম, কানে প্রবলেম। সো আমরা চাইছি যে তাদেরকে প্রপারলি আইডেন্টিফাই করে তাদেরকে আমরা একটা জব ক্রিয়েশন পাইপলাইনের মধ্যে নিয়ে আসা, আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে তাদের থেকে আমরা একটু প্রপার অ্যাসেসমেন্ট করে, স্কিল ডেভেলপমেন্ট করে আমরা যেন জব দিতে পারি, সেটা আমাদের একটা মেইন উদ্দেশ্য ছিল। আর আমি 2-1 পয়েন্ট জাস্ট ফাহিম ভাইয়ের সাথে অ্যাড করব। আমরা ফ্রিল্যান্সারদের যেই একটা প্রবলেমের কথা উনি বলছিলেন, যে আমাদের পেমেন্ট, আমাদের ইনসেন্টিভ কিছুই হচ্ছে না, কারণ তাদের প্রপার কোনো ইনস্টিটিউশন ওয়াইজ কোনো এন্টিটি নাই, তারা একটা ইন্ডিভিজুয়াল, তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। সো ফ্রম বাক্য পয়েন্ট অফ ভিউ আমরা যেটা করেছি, আমরা আমাদের কনস্টিটিউশনে একটা অ্যামেন্ডমেন্টের চেষ্টা করছি, যেখানে আমরা খুব সহজভাবে ফ্রিল্যান্সারদেরকে ইনক্লুড করতে পারবো, হোল আউটসোর্সিং ইকোসিস্টেমে তাদেরকে নিয়ে আসতে পারবো। বাক্য অলরেডি একটা প্রোগ্রাম করে ফ্রিল্যান্সার্স টু এন্টারপ্রেনার জার্নি, সেখানে তাদেরকে ট্যাক্স, তাদেরকে লিগ্যাল প্রসেস এবং অ্যাকাউন্টিং, বিজনেস কমিউনিকেশন এগুলোর উপর ট্রেনিং দেয়। সো ওইটার উপরও আমরা জোর দিতে পারবো এবং তাদেরকে এই ফুল ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবো। আর আপনার শুধু একটা জায়গায় আমি শুধু অ্যাড করব, এখানে যদি ফ্রিল্যান্সিং টাস্ক ফোর্স ক্রিয়েট হয়, সেখানে উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু কন্ট্রিবিউট। আর এআই টাস্ক ফোর্সে যেখানে আমরা চিন্তা করছি যে এআইকে ইনকর্পোরেট কীভাবে করতে পারবো, সেটার সাথে সাথে যদি আরেকটা পয়েন্ট থাকে যে এআই আসলে আমাদের কিভাবে স্কিলিং কী দরকার আর রিস্কিলিং কী দরকার, কারণ একটা পোর্শনের জন্য জব ক্রিয়েট হবে আর একটা পোর্শনের জন্য জব লস হবে। সো জব লস পোর্শনটাকে যেন আমরা অ্যাড্রেস করতে পারি, এটা যদি একটু। হ্যাঁ ফাহিম ভাই, মাইকটা আমার কাছে আছে আর কি। হ্যাঁ আমি একটু বলি আর কি, ইটস ভেরি রেলিভেন্ট টু দ্য টপিক। হ্যাঁ অসুবিধা নেই, এই জন্য আমি বললাম মাইকটা আমার কাছে আছে আর কি, যদি আপনি পারমিশন দেন আর কি। অসুবিধা নেই, একটু প্রিভিলেজ নিলাম আর কি। আসলে ইটস ভেরি রেলিভেন্ট। আসলে এখন যে জিনিসটা আলোচনা হচ্ছিল আর কি, আসলে ফেসবুকে দেখে আপনার আলোচনার যে প্ল্যাটফর্ম আপনি ক্রিয়েট করেছিলেন, আমি টরন্টোতে ছিলাম, আপনাকে ফোন দিয়েছিলাম যে ভাই আসলে খুব ভালো একটা জিনিস হচ্ছে, আমি এসে পয়েন্টটা বলেন। পয়েন্টটা হচ্ছে কি, আসলে রিসোর্স যে জিনিসটা বললেন যে অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স, আমি আসলে সফটওয়্যার ফর্ম করি 2010-এ। আমরা মেইনলি এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস ইনভলভ, নিজেদের প্রয়োজনে একটা সফটওয়্যার ফার্ম করি ব্যাক ইন 2008 আমাদের নিডকে ক্যাটার করার জন্য। আলহামদুলিল্লাহ আপনার সাথে শেয়ার করছি যে এই সফটওয়্যার ফার্ম বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং ইআরপি প্রোভাইডার হয়েছে আর কি। রিসোর্স হায়ারিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা আমি পেয়েছি আর কি, আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি
আর পাবলিক ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে জিনিসগুলো বললেন, আমি এখন আসলে মোর কমফোর্টেবল উইথ দ্য আসলে এই পাবলিক ইউনিভার্সিটি থেকে। আমার রিটেনশন ইজ ভেরি হাই, আর ওদের মধ্যে আসলে ক্যারিয়ারের কমিটমেন্টটা খুব ভালো থাকে। আপনারা হয়তো আইডিবি নামে একটা ইনস্টিটিউট শুনবেন, যারা 2 বছরের একটা কোর্স প্রোভাইড করে, সাবজেক্ট ম্যাটার আলাদা আলাদা, এবং ওদের কোর্সগুলো ভেরি প্রিসাইজলি। আর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যখন আমি রিসোর্স হায়ার করি, তাদের নলেজ থাকে ভাস্ট, বাট সাবজেক্ট ম্যাটারে আসলে ওইরকম কোনো এক্সপার্টাইজ থাকে না, যার কারণে আসলে ওই ভ্যালু এডিশনটা আসলে লেন্দি হয়ে যায়, লার্নিং কার্ভ অনেক বড় থাকে আর কি। তো আপনারা যদি একটু রিসার্চ করেন যে আইডিবিতে আসলে কিভাবে পড়াচ্ছে, তাদের প্রসেসটা কি, আমি মনে করি বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে ওইখান থেকে যে গ্র্যাজুয়েট বের হয়, এক একটা সাবজেক্টে মনে হয় খুব সম্ভবত 40 জন করে নেয়, এখানে আপনার 200 জন করে ব্যাচ নেয় আর কি, 2 বছরের কোর্স। এখানে আপনার মাদ্রাসা থেকে পড়ে আসে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসে। আমার এখানে 14 ইয়ার্সের ক্যারিয়ারের আপনার জব করতেছে, এরা 14 বছর ধরে আপনার এই সফটওয়্যার ফার্মে কাজ করতেছে আর কি। তো আপনারা এটা রিসার্চ করেন, নট নেসেসারি, অন্য লাইন থেকে আর্টস থেকে এসেও আপনার এইখানে করে। থ্যাংক ইউ। আমি একটু রাইসুলকে বল, যেহেতু আউটসোর্সিং নিয়ে কথা হচ্ছে, এক্সপোর্ট নিয়ে, রাইসুল মানে এক্সপেকটেশন হচ্ছে তোমাদের মতো কোম্পানি যে এত 800-900 লোক আছে, তারা যাতে আগামী 2 বছরে 10,000 লোক হতে পারে and create lot of employment. How can you take that challenge? জি, আসসালামু আলাইকুম। আমি রাইসুল কবির বলছি, ব্রেইন স্টেশনের সিইও। ব্রেইন স্টেশন এখনও 800 পিপল হয়নি আর কি, আমরা 781 জন। সো আমরা আইটি এক্সপোর্ট নিয়ে কাজ করছি 2006 সাল থেকে। তো আমি বেসিক্যালি যদি বলি যে গভর্নমেন্টের কাছে এক্সপেকটেশন, আমি বলবো যে 2টা জায়গাতে। হ্যাঁ, নাম্বার 1 হতেছে যে বাজেট রিডিউস করেন, মানে আমাদের মানে পিপলের টাকা তো আর কি, হ্যাঁ, পিপল এটা ট্যাক্স দিতেছে এবং এটা মানে বেস্ট ইউটিলাইজেশন হয়নি, এটা তো আপনারা সবাই জানেন। সো এখন এটার বেটার ইউটিলাইজেশন করার জন্য কি করবেন, আমার কাছে মনে না 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 আমার 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 হতেছিল গিয়েছে যে আপনি যে বছরের যে বাজেটটা সেট করতেছেন, যে বিভিন্ন খাতে যে খরচ করবেন, কারণ হলো গিয়েছে সাপোজ মানে আপনি প্রথমেই যে প্রশ্নটা বললেন যে কিভাবে করে 10,000 পিপল, ব্যাপার যেটা যে এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। ধরেন আপনারা সবাই জানেন যে 2 মাস হয়ে গেছে এবং গভর্নমেন্ট কিন্তু অনেক সাফার করতেছে। কেন সাফার করতেছে? বিকজ কিন্তু পাইপলাইন তৈরি করা নাই আপনাদের, বিকজ আপনার কিন্তু একটা হায়ারার্কি নাই। সো মানে সাপোজ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এদের কিন্তু একটা হায়ারার্কি আছে, একটা পাইপলাইন আছে, পুরো কান্ট্রি চালানোর একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কিন্তু নাই। সো এখন আমাকে যদি বলেন যে রাইসুল 10,000 পিপল আছে, হায়ার করে ফেলো, আমি কিন্তু পারবো না, বিকজ একটা অর্গানাইজেশন চালাইতে হলে কিন্তু পাইপলাইন লাগবে। তো ব্যাপার যেটা যে আইটি খাতে এবং বিভিন্ন খাতে অনেক বাজেট দেওয়া হয়েছে, এই বাজেটকে ইউটিলাইজ করার মতন ভাবে কোম্পানির তৈরি হইতে কিন্তু একটা সময় লাগবে। তো এই কারণে আমরা চাইলেই কিন্তু সাডেনলি অনেক বড় হইতে পারবো না। সো আমার প্রথম এক্সপেকটেশন হতেছিল গিয়েছে হেভিলি বাজেট স্ল্যাশ করুন, হেভিলি বাজেট স্ল্যাশ করুন, হেভিলি বাজেট স্ল্যাশ করুন। সো আইটি মন্ত্রণালয় এবং অন্যান্য খাতেও আর কি, মানে বিকজ মানে আসে না যে আপনি ছেলেপেলেকে জাস্ট চাইলেই তৈরি করে ফেলবেন, আপনার লিডারশিপ পাইপলাইন যদি রেডি না থাকে আপনি তো ছেলেপেলেকে ইউজ করতে পারবেন না। সো সেক্ষেত্রে বাজেট রিডিউস করা এটা হতেছে একটা জিনিস। আরেকটা হতেছে কি যে সাপোজ আপনি দেখেন যে বাংলাদেশের যে কোনো কোম্পানি যখন একটা স্টার্ট আপ হয়, তার কিন্তু ইনভেস্টমেন্ট রেজ করার জন্য সিঙ্গাপুরে যা রেজিস্টার করতে হয়। তার মানে কি বাংলাদেশের পলিসিতে কিছু প্রবলেম আছে, যেই প্রবলেমগুলো আমার কাছে মনে হয় যে বিডার পক্ষ থেকে দেখতে হবে যে পলিসিতে কি প্রবলেম আছে। যেমন আমি যদি বলি যে আমরা কি চাই ব্রেইন স্টেশনের জায়গা থেকে,
ধরেন আমাদের $10 মিলিয়ন মতন রেভিনিউ। সো আমরা চাই কি যে আমরা বাংলাদেশে লিস্ট করব এবং আমরা যাতে ইউএসএতেও ডুয়াল লিস্টিং করতে পারি, যেভাবে করে ইনফোসিস হয়েছে। কিন্তু বাংলাদেশের পলিসিতে কিন্তু মানে হিস্টোরিক্যালি কোনো কোম্পানি কখনো এটা করতে পারে নাই, বিকজ বিভিন্ন পলিসি চেঞ্জ আছে। কি পলিসি চেঞ্জ আছে এইটার এক্সপার্টাইজ আমার নাই। আমি শিওর বিডার কাছে এরকম এক্সপার্ট পিপল আছে যাদের কাছ থেকে অ্যাডভাইসটা চাওয়া যাবে কেন বাংলাদেশে। জি জি জি, অফকোর্স হি হিমসেলফ অলসো, বাট আমি বলতেছি যে বাংলাদেশের পলিসির উপরে তো ভাইয়া হয়তো বা এরকমভাবে না। তো আমি বলতেছি যে ডিসকাসিং যে আসলে বিকজ বাংলাদেশের সব স্টার্ট আপ কিন্তু ফোর্সড হয় সিঙ্গাপুরে যা রেজিস্টার করার জন্য। কেন ফোর্সড হয় এইটার স্ট্রাকচারটা বোঝা, সেটা কি। এবং আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য আসলে বিদেশে সাবসিডিয়ারি করতে হবে। সাবসিডিয়ারি করার যে পারমিশনটা এটা 2018 সালে ছিল, 2019 সালে এটাকে ক্যান্সেল করা হয়েছে। এটা একটু যদি দেখা যায়, বিকজ আমরা যদি গ্লোবালি এক্সপ্যান্ড করতে চাই তাহলে সেলস করতে হবে, তার জন্য বিদেশে সাবসিডিয়ারি করতে হবে, সেই সাবসিডিয়ারির আসলে ফরেন কোম্পানি অ্যাকুইজিশন করতে হবে। এটা অলরেডি বাট কেস বাই কেস বোধহয় কিছু সাবসিডিয়ারি আছে, লাইক প্রাণ বা ডিবিএল বা জি জি এরকম 6-7টা অ্যাপ্রুভাল ছিল, কিন্তু এখন সব অ্যাপ্রুভাল বন্ধ। এটা 2019 এটা একটু দেখা। আমরা এটা বাংলাদেশ ব্যাংকে বলেছি, বাংলাদেশ ব্যাংক বলে যে এটা বিডার কাছে যান, বিডার কাছে যখন গিয়েছি তখন বলে যে বাংলাদেশ ব্যাংকে। সো এটা একটু যে আমরা যদি সাবসিডিয়ারি মানে এই জায়গা সাবসিডিয়ারির ব্যাপারটাতে একটু এমফাসাইজ করতে চাই, এই কারণে বাংলাদেশে কিন্তু কারেন্টলি কোনো লিগাল ইনফ্রাস্ট্রাকচার নাই। কোনো একটা সফটওয়্যার কোম্পানি একটা সাস প্রোডাক্ট করবে এরকম কোনো লিগাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কমপ্লিটলি অ্যাবসেন্ট। যেসব কোম্পানি সাস প্রোডাক্ট করতেছে সবাই কিন্তু মানে বাইরে করতেছে, কিন্তু আমরা জানি যে এটা লিগাল না আর কি। সো এটাকে লিগালাইজ করার জন্য যে স্ট্রাকচারটা দরকার এটা আমার আর কি। ওকে, থ্যাংক ইউ। কুইকলি একটু, হ্যাঁ জাস্ট না ও মোসাদ্দেক, হ্যাঁ জাস্ট এক মিনিট মোসাদ্দেক। আমি দুইটা ফ্রন্টে কাজ করেছি, একটা হলো লোকাল মার্কেটে গভর্নমেন্ট সেক্টরে আর ইন্টারন্যাশনাল আউটসোর্সিং এ অলসো। সো আউটসোর্সিং এরটা আগে বলি, ওখানে ভাইয়া অলরেডি বলে দিয়েছেন যে ইস্যুসগুলো বিডার স্পেশালি। অ্যান্ড সেকেন্ড আরেকটা ইস্যু হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও কিছু এক্সপেন্ডিচার্স হয় যেগুলোতে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ডাইরেক্টলি হেল্প করতে পারে। এটা অনেক অ্যাবসেন্ট আমাদের। আমি বাংলাদেশ বললে ব্যাঙ্গালোর মনে করো অথবা ইস্ট আফ্রিকা মনে করে ঢাকার। সো দের ইজ আ হিউজ ইস্যু, ওইটা একটা ট্যাকল করা উচিত। আর লোকাল মার্কেটে আমার একটা স্পেসিফিক কি আছে, সেটা হলো স্মল বিজনেসেস সেট অ্যাসাইড হইতে পারে। যখন একটা কন্ট্রাক্টে আমি যাই দেখা যায় যে কোনো মতো কোম্পানি ইজ কম্পিটিং উইথ মি লাইক ফর আ 50 লাখ টাকা কন্ট্রাক্ট। সো এখানে স্মল বিজনেস সেট অ্যাসাইড হইতে পারে। আর আরেকটা হলো মাইক্রো পারচেজেস আরো ইজিয়ার হইতে পারে গভর্নমেন্টের ক্ষেত্রে। সো এই তিনটা স্পেসিফিক আমার ইয়ে থাকবে। থ্যাংক ইউ। তারপরে আগে তানভীর, তারপরে ওয়াইজ, তারপরে হাকিম ভাই আপনাকে। হ্যাঁ পাবেন। আচ্ছা আমরা আসছি। হ্যাঁ হবে হবে, আমিও অনেকবার তুলছি ভাইয়া, তারপরে পাইছি, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, যেহেতু অনেকগুলা ব্যাপার অলরেডি আলোচনা হয়েছে, আমি জাস্ট পয়েন্টে থেকে জাস্ট কিছু জিনিস আলোচনা করতে চাই। এডুকেশন সেক্টরের যদি আমরা বলি, আমাদের টেক রিলেটেড যে রিসোর্স আছে বা যে টিচিংগুলো এখনো হয় ইউনিভার্সিটিগুলোতে, যেহেতু আমি এডুকেশনের সাথে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে বা লেকচারার হিসেবেও কাজ করেছি। সো ওইখানে যেটা দেখা গেছে যে এখনো যে জিনিসগুলো শেখানো হয় মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে এখন রিডান্ডেন্ট হয়ে গেছে, ডেপ্লিকেটেড, এবং এগুলো আসলে 20-15 বছর পুরানো স্কেজিউল বা টেকনোলজি এখন আসলে ইউনিভার্সিটিতে কারিকুলামে শেখানো হয়। সো এটা আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই প্রযোজ্য। সো এইটা হচ্ছে ফার্স্ট রিফর্মটা প্রয়োজন। সেকেন্ড যেটা আসলে বললো অরণ্য ভাই, যে ইজিপির ব্যাপারটা, এখানে অনেক ক্ষেত্রে এরকম ঘটনাও ঘটছে যে ইজিপিতে পরের দিনে অনেক ক্ষেত্রে টেন্ডার সাবমিট করা গিয়েছে। সো আমিও সাক্ষী আছি। সো কিছু ক্ষেত্রে এরকম ঘটনাও ঘটেছে যে পরের দিনেও টেন্ডার সাবমিট করা গেছে এবং এগুলো আসলে উইনার হয়ে এসেছে। থার্ড হচ্ছে আমাদের যে সরকারি প্রজেক্টের বাজেট, যেটা রাইসুল ভাই বললেন যে আসলে এটা প্রজেক্ট বেসিসে আসলে বাজেটগুলো অনেক কমিয়ে নিয়ে আসা উচিত, যেটা আসলে যতটুকু প্রয়োজন নেই তার বেশি আসলে বাজেট থাকাই দরকার নেই। কারণ আসলে বেশি বাজেট হলে এখানে আসলে অনেক অপ্রয়োজনীয় মানুষের আসলে এটা
ফ্রুট হিসেবে দেখা দেয় এবং এখানে অনেকে আসলে চলে আসে। তারপরে গ্লোবাল প্লেয়ারদের থেকে আসলে আমাদের অ্যাফিনিটি কমাতে হবে, এটা আসলে একটা মেজর জায়গা যেখানে আসলে লোকাল কোম্পানিগুলোকে কখনোই সবসময় আসলে দেখা যাচ্ছে তাদেরকে নিচে রাখা হয়েছে, কখনোই তাদের যোগ্যতা থাকার পরেও সুযোগ দেওয়া হয়নি অধিকাংশ ক্ষেত্রেই। যদি দু একটা হয়ে থাকে সেটা ডিফারেন্ট, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় নাই। সো এটা আসলে নিয়ে আসা প্রয়োজন। আর পরবর্তীতে হচ্ছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমার মনে হয় দিস ইজ হাই টাইম আমরা এখানে আসলে কোনো হচ্ছে গুগল বা মাইক্রোসফট বা AWS বা অন্য কোনো প্রোভাইডারের কোনো একটা ডেটা সেন্টার এখানে যদি একটা নিয়ে আসতে পারি, যেটা ওরা বাংলাদেশের কাস্টমাররা ইউজ করতে পারে, একই সাথে বাইরের ইউজাররাও এটা ব্যবহার করে সরকারের একটা অর্থনৈতিক আয়ের জায়গা হতে পারে, এইটা আসলে আমরা একটু ইনশিওর করতে পারি। স্টার্ট আপদের ক্ষেত্রে যেটা রাইসুল ভাই বললেন, এটা ডেফিনেটলি হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এবং 99% স্টার্ট আপ আপনি যদি দেখেন এদের 1000 কোটি টাকার উপরে এই পর্যন্ত বাংলাদেশের স্টার্ট আপে বিনিয়োগ এসেছে, বাট সবগুলোই হচ্ছে দেশের বাইরে। সো 99% প্লাস হচ্ছে বাইরে আসলে বিনিয়োগটা এসেছে। সো আমরা যদিও বলি বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম, ইটস নট বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম, ইটস গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম, বাংলাদেশ এটার একটা পার্ট। পরে আসলে যেটা দেখা যায় আমরা যে আমি জাস্ট একটা দুইটা পয়েন্ট ভাইয়া বলবো জাস্ট। আর যেটা আসলে ট্রেনিং এর ক্ষেত্রে বলা হচ্ছে, ইভেন আমি আমাদের নিজস্ব রিসোর্সগুলোর ক্ষেত্রে যদি বলা হয়, মোস্ট অফ দ্য রিসোর্স আমরা যারা হচ্ছে ভালো রিসোর্স পেয়েছি কেউ আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, এদের তারা দেখা যাচ্ছে বিবিএ ব্যাকগ্রাউন্ডের বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের, বা হচ্ছে এদের ডিপ্লোমা বা অন্যান্য জায়গা থেকে কেউ আসলে ব্যাচেলার্স করে আসলে যারা এসছে অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেত্রে চেয়ে তারা অনেক বেটার পারফর্ম করেছে। আমি জানি না, বাট অধিকাংশের ক্ষেত্রে হয়তো এক্সপিরিয়েন্সটা সেম হওয়ার কথা। সো তাদেরকে আরও কীভাবে আসলে এম্পাওয়ার করা যায়। অ্যান্ড ফাইনালি আমার যে জায়গাটা সেটা হচ্ছে এআই বা 4IR। সো এইখানে আসলে যদি বলতে চাই আমাদের আসলে 3টা কোর ইম্পর্টেন্ট জায়গা। একটা হচ্ছে কিভাবে আমরা কোর টেকনোলজি বা কোর এআই টেকনোলজি ডেভেলপ করতে পারি, যেটাকে আসলে কোম্পানি লেভেলে ডেভেলপ করতে হবে। ইভেন আমাদের সাথে একটা হচ্ছে মানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন এখানে অনেক প্রয়োজন, যেটা আসলে আগে অনেকবার বলা হয়েছে বাট হয়নি কখনোই ওইভাবে করে। সো এটা খুবই প্রয়োজন। সেকেন্ড হচ্ছে যদি আমরা বলি হচ্ছে এই টেকনোলজিগুলো কিভাবে হচ্ছে লোকাল বিজনেসগুলোকে থেকে শুরু করে মানুষের কাছে লাগানো যায়, এই এআই টেকনোলজি বা সলিউশনগুলোকে আরও মানুষের দ্বার প্রান্তে পৌঁছানো যায়, ওই জায়গাটাতে আসলে কাজ করতে হবে। অ্যান্ড ফাইনালি যদি আমরা বলি যে এআইয়ের কারণে আমাদের অনেক ট্র্যাডিশনাল ওয়ার্ক বা রিসোর্স আসলে চলে যাবে, বা তাদেরকে আসলে হয়তো কাজগুলো অনেক ডাইভার্সিফাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের গ্লোবালি যেরকম অনেক নতুন নতুন কাজ তৈরি হয়েছে, যেরকম ডেটা অ্যানোটেশন থেকে শুরু করে আরও অনেক ধরনের কাজ যেগুলো আসলে অনেক হাইলি পেড রাইট নাও গ্লোবালি, ওই জায়গাটা যদি আমরা আসলে একটা ভালো মার্কেট ক্যাপচার করতে পারি এই টাইমে, তাহলে আমরা একটা ভালো পজিশনে পৌঁছাতে পারবো। সো ধন্যবাদ। আচ্ছা, আমি অনেক বেশি রিফর্মের অনেক কিছু নিয়ে চিন্তা করেছিলাম বলবো, বাট ওগুলো নিয়ে আমি বলতে চাই না। কারণ হচ্ছে যে এই জুলাই রেভলিউশনের পরে এত মানুষ শহীদ হলো। আমি ফাইজুর রহমান, আমি ওল্ড হোস্ট গ্রুপে গ্রোথ ম্যানেজার হিসেবে আছি, অ্যান্ড আমি ফাউন্ডার অফ মাল্টিপল স্টার্ট আপস। সো সে বিষয়টা পরে, আমি একজন ইয়াং রিপ্রেজেন্টেটিভ এখানে। সো সেখান থেকে যদি আমি আসি, সেটা যদি দেখি যে এই রুম যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, এরকম আমি আরও অনেকগুলো ফোরামে ছিলাম, ওই সেম টাইপেরই মানুষকে রিপ্রেজেন্ট করে। বাট এই জিনিসগুলোকে যদি আমরা ইনক্লুসিভ না করতে পারি, আমি অ্যাটলিস্ট 5 থেকে 7টা এরকম হোয়াইট পেপার পড়েছি 120 পেজের, যেখানে পলিসি দিয়ে ভরা, এত সুন্দর করে পলিসি লেখা বিগত সরকারের আমলের, ভিশন 2021, স্মার্ট বাংলাদেশ 2041। আপনারা যেই পলিসিগুলো দিয়েছেন প্রত্যেকটা জিনিস ওখানে আছে, আমি প্রত্যেকটা জিনিস কোট করতে পারবো। বাট প্রবলেম কি ছিল? প্রবলেম ছিল ওখানে ইমপ্লিমেন্টেশন করার মতো মানুষ ছিল না। এভরিওয়ান ওয়াজ মোটিভেটেড বাই দেয়ার সেলফ ইন্টারেস্ট। এখানে আপনার সাথে একটু দ্বিমত করি, এই 20টা পয়েন্টের মধ্যে অর্ধেকই আগের আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দিয়ে না আপনি, বাট আপনি নিজের এখনকার সাজেশনটা বলেন না। আমি কোনো সাজেশন দিতে চাই না, সাজেশন ইজ মেকিং ইট ইনক্লুসিভ। যারা যেমন ওই ভাই বলতেছিল, আপনি তাকে বললেন সে ছোট হয়ে এরকম বলতে পারছে, বাট আপনার চোখে he is not someone who represents a large portion of people, but he is the one who represents like large portion of people, but এই রুমে যারা আছে তারা হয়তো লার্জ পোর্শন রিপ্রেজেন্ট করে না। সো আমরা যদি ওই স্বৈরাচারের ভূত থেকে যদি না আসতে পারি, যে আর কি ওই জিনিসটাই বড়ত্ব, যারা অলরেডি হয়তো রাইসুল ভাইয়ের সাপোর্টটা দরকার নাই, বাট ইউ আর হিয়ারিং ফ্রম হেম, বাট আমার সাপোর্টটা দরকার, বাট ইউ আর নট গিভিং অ্যাটেনশন টু মি, দ্যাটস দ্য প্রবলেম। উই ফ্রম দ্য প্রাইভেট সেক্টর, ফ্রম দিস রুম টু দ্য গভর্নমেন্ট, এভরি সেক্টর, প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা আমাদেরকে ইনশিওর করতে হবে যে এই জিনিসটা যেন আমরা এই বৈষম্যটা যেন কোথাও না হয়। না হলে এই উন্নয়নে এই রুমে যারা আছে, যেই পলিসিগুলো মেক করা হচ্ছে, এই প্রত্যেকটা পলিসি দিয়ে বেনিফিশিয়ারি হচ্ছে এই রুমের মানুষজন। হয়তো একটা বিজনেস
বিজনেস যদি অপরচুনিটি আসে, একটা টেন্ডার হয়, হয়তো এই রুমের কেউই হয়তো ওই টেন্ডারটা পাবে, বাট ওই সেম জিনিস সার্কেলটাই কিন্তু ঘুরে ফিরে আসতেছে। আপনি আপনার কাছের মানুষদেরকে দেখতেছেন, কাছের মানুষদেরকে আপনি টানতেছেন, সেম জিনিসটাই আগের গভর্নমেন্টেও হয়েছে। সো উই নিড টু চেঞ্জ দ্যাট। জি, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের আসলে এইটাই প্রস্তাবনা যে কিভাবে জিনিসগুলোকে ইনক্লুসিভ করা যায়, টেন্ডারবাজি যাতে আগের মতো না হয়, এবং সেই জন্য আমাদের প্রস্তাবনায় বেশ কিছু পয়েন্ট আছে। অনেক ধন্যবাদ। বাট আপনারা যেহেতু কথা বলার স্কোপের ক্ষেত্রেই যখন আপনি নাম ধরে ধরে যাদেরকে চিনেন তাদেরকে অপরচুনিটি দিচ্ছেন, সেখানে আপনারা কিভাবে ওই জিনিসটা আচ্ছা, এখানে আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি, আমরা বেশ কয়েকজন স্পিকারকে ডেকে নিয়ে এসেছিলাম তাদের মতামত শোনার জন্য আলাদা করে, হ্যাঁ, এই জন্য বলা হয়েছে, বাট সবাইকে আমরা তাদেরগুলো হয়ে গিয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওয়াইজ প্লিজ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফাহিম ভাই। আসলে আজকে প্রোগ্রাম শুরু যখন হয়েছিল মাহতাব ভাইয়ের একটা পয়েন্টে, তখন থেকে আই ওয়ান্টেড টু অ্যাড আ পয়েন্ট। তো পুরো প্রোগ্রাম আই বিন রেজিং মাই হ্যান্ড। থ্যাংক ইউ ফর গিভিং মি। হ্যাঁ, তবু আমি এখন 1.5 ঘন্টা পর আই এম গেটিং দ্য অপরচুনিটি, সো থ্যাংক ইউ। আমার একটা কুইক একটা পয়েন্ট ছিল, সেটা হলো যে ইন্টারনেট ইউজেজ নিয়ে মাহতাব ভাই অনেক ইম্পর্টেন্ট টেকনিক্যাল অনেকগুলোই লং টার্ম পলিসি সাজেস্ট করেছে। অ্যাজ আ ইন্টারনেট অন্টারপ্রেনর আমরা যখন দেখেছি যে আমরা মুদির দোকানগুলোকে, স্মল অন্টারপ্রেনরসকে ডিজিটাইজ করতে চেষ্টা করছি, ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ উই ফেস, আর মানে এটা শুরু হয় অ্যাকচুয়ালি মানে বিটিআরসি যে অফিসিয়াল স্ট্যাটিস্টিক অফ ইন্টারনেট ইউজার্স, উইচ ইজ 110 মিলিয়ন ইউজার্স ইন বাংলাদেশ। এটা কিন্তু মানে দ্য ডেফিনিশন কোথাও ক্লিয়ারলি লেখা নাই, বাট ইফ ইউ ডিগ ডিপ, it's 125 kilobytes in the last 90 days. যে ইউজ করেছে is an internet user. But this is a মানে what we call vanity metric. আমরা যদি দেখি যে at least 1 gigabyte of data consequently for 3 months কতজন ইউজ করেছে, this number is only 30-40 million people maybe. So আমরা প্র্যাকটিক্যাল লাইফে যখনই কাউকে কোনো ডকুমেন্ট পাঠাই, অফিসের কোনো স্টাফ বা ড্রাইভারকে ফোন করে বলতে হয় যে একটু ডেটাটা অন করেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছি, ঠিক আছে, বা হয়তো বা অফিসে একজনের সাথে মিটিং হলো, সে ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য রিকোয়েস্ট করে কেন একটা পাঠাও ডাকবে। তো মোবাইল ডেটা শুড বি অন অর অফ। আমাদের বাংলাদেশ কনটেক্সটে মানে বিটিআরসি যে প্রাইসিং রেগুলেশনগুলো এত কমপ্লিকেটেডভাবে করা, এটা সাবভার্ট করার জন্য মানে 24 আওয়ার ডেটা প্যাকও আছে, 7 ডে ডেটা প্যাকও আছে, 30 ডে ডেটা প্যাকও আছে, ওটার মধ্যে আবার মানে আনলিমিটেড ডেটা প্যাকও আছে। সো এটা সাইকোলজিক্যালি অ্যাফোর্ডেবল করার দরকার। আমি যখন একটা 24 আওয়ারের 5 GB প্যাক কিনবো, ওটার প্রাইস ইজ অনলি 50 টাকা, ইটস অ্যাবাউট 10 টাকা পার গিগাবাইট। বাট আমি 5 GB প্যাক যখন 1 মান্থ ভ্যালিডিটি কিনবো, দ্যাট ইজ 200 টাকা। সো দের ইজ আ 4 times ডিফারেন্স, ইদার 10 টাকা পার গিগাবাইট অর 40 টাকা পার গিগাবাইট। সো আমরা যদি চাই যে এই 40 মিলিয়ন পিপল হু ইউজ অ্যাট লিস্ট 1 gigabyte পার মান্থ, এটা 100 মিলিয়ন পিপল, I think the first thing is just making it psychologically either on or off. আমরা বাসায় যখন 3টা টিউবলাইট অন করি বা 4টা টিউবলাইট অন করি, আমরা কিন্তু কাউন্ট করি না, আমরা জানি মাসের শেষে 5,500-6,000 টাকার একটা ইলেকট্রিসিটি বিল আসবে। সো ইন্টারনেট উই নিড টু ব্রিং টু দ্যাট, যে মান্থলি ইট ক্যান বি 200 টাকা, যে অ্যাভারেজে 2 GB ইউজ করে, 5 GB ইউজ করে, it can be 1,000 টাকা, যে মান্থলি 10, 20, 30 GB ইউজ করে, but it should be made as psychologically seamless as possible. আর এটা just one circular মাধ্যমে, I think this can be implemented in even less than 24 working hours. Thank you. হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম আবারও বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম ভুইয়া। আমি ইআরপি সলিউশন নিয়ে কাজ করি, কিন্তু আজকে ইআরপি নিয়ে তো তেমন একটা কথা বলবো না। আজকে 4টা পয়েন্টে আমি কথা বলতে চাই। তার মধ্যে প্রথম কথা হলো, আমি ফাহিম মাসরুরকে চিনি মোর দেন 25 ইয়ার্স, মাহতাবকে চিনি মোর দেন 35 ইয়ার্স, বাট আমিও আপনাদের মতো অনেকবার হাত তুলেছি, বাট আমি অনেক পরে পেয়েছি ভাই, এটাতে ধৈর্য হারানোর কিছু নেই। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আসি আমাদের যে ডাটা, আমার ডাটা আমি ডিসিশন নিব কাকে ব্যবহার করতে দিব অথবা কাকে ব্যবহার করতে দিব না, এবং সেটার সেফগার্ড করার জন্য পলিসি রেগুলেশন এগুলি আসবে। যেমন ইউরোপে আছে জিডিপিআর, ইউকেতে আছে আইসিও, ইনফরমেশন কমিশনার অফিস, যেখানে একটা নির্দিষ্ট
রেগুলেশনের আন্ডারে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। একটা ডাটা ব্যবহার করার আগে আমার অবশ্যই ডাটার যে মানে মালিক তার অনুমতি নিয়ে সেটা ব্যবহার করতে হয়। তো এই জিনিসটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে যাতে আমাদের মিস ইউজ হওয়ার সম্ভাবনাটা না থাকে। তারপরে আমি আসতেছি আপনার ইনসেন্টিভের ব্যাপারে। ইনসেন্টিভ কোনো একটা সময় পর্যন্ত এটা ইফেক্টিভ, আবার এটার যদি লো ফল থাকে, লোকজন যদি ভালো না হয়, এটা মিস ইউজ হবে, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তো তার মধ্যে ঢালাওভাবে যদি বলি যেটাকে বন্ধ করে দিতে হবে, এটা এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি বলি যে না এটাকে চালু রাখতে হবে, তাহলে দুর্নীতি হওয়ারও এক পসিবিলিটি উড়িয়ে দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে যেটা ইউকেতে করেছে, আমার এক্সপিরিয়েন্সটা ইউকেতে করেছে, সেটা তারা করেছে কি R&D ট্যাক্স ক্রেডিট নামে একটা জিনিস চালু করেছে। ওইখানে HMRC বলে, আমাদের এখানে যেটাকে NBR বলে। তো সেটা কি, সেটা হলো আপনি সুনির্দিষ্টভাবে স্পেসিফিক খাতে ট্রেনিং হোক, স্কিল ডেভেলপমেন্ট হোক, অথবা আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, যেটা করার কনসিকুয়েন্স হিসেবে দেশ বেনিফিটেড হবে, জনগণ বেনিফিটেড হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, সেই ক্ষেত্রে আপনাকে ওই পরিমাণ ট্যাক্স আপনাকে কমাই দিতেছে। তার মানে আপনাকে সত্যিকার অর্থে খরচ করতে হবে, তারপর আপনি বেনিফিটটা পেয়ে যাচ্ছেন, তাতে মিসইউজের পরিমাণটা কমে যাবে। তো R&D ট্যাক্স ক্রেডিট NBR থেকে বিবেচনা করা যেতে পারে। এরপরে যেটা আছে সেটা হলো এডুকেশন নিয়ে কথা বলেছি আমরা। এটা তো অস্বীকার করার জন্য নাই যে আমি পড়াশোনা শিখলাম, সার্টিফিকেট নিলাম, এটার মিনিং এক। আমি যখন সত্যিকার অর্থে সেটাকে প্রয়োগ করতে পারবো তখন তার মিনিং ডিফারেন্ট। আর এটাকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করতে হলে আমাকে লার্নিংয়ের মধ্যে থাকতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং সেটা প্র্যাকটিক্যাল করার মাধ্যমে আমার সেটার পরিপূর্ণতা উইজডম লেভেল পর্যন্ত আসবে। আদারওয়াইজ কোনোদিনই সেটা অ্যাচিভ হবে না। যার জন্য আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কারিকুলাম অনুযায়ী আমরা 75% গ্রাজুয়েট ক্রিয়েট করি বেকার সৃষ্টি করার জন্য। আমাদের সিলেবাসটা ওইভাবে ডিজাইন করা। তো এই ক্ষেত্রে আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যাল কী বলা যায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি যেটা অর্জন করেছি সেটা আপনাদেরকে শেয়ার করি। আমি 3টা সেশন নিয়েছি ঢাকা সিটি কলেজে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজ। 3টা সেশনের মধ্যে প্রতিবারই প্রায় 250 থেকে 300 জন পার্টিসিপেন্ট ছিল। আমি তাদেরকে 2 ঘন্টার একটা লেকচার দিয়ে 1 ঘন্টা মোটিভেশনাল স্পিচ দিয়ে, অর্থাৎ টোটাল 3 ঘন্টার স্পিচ দিয়ে ছেড়ে দিতাম যে আপনারা আগামী 6 মাসের জন্য ERP সলিউশনের ইউজার আইডি পাসওয়ার্ড ফ্রি করে দিলাম, ভিডিও লেসনগুলি দিয়ে দিলাম। আজকের লেসনটা তো দিলামই আপনাদের আইডিয়ার জন্য, আপনারা যারা প্র্যাকটিস করবেন 6 মাসের মধ্যে আপনাদের চাকরি না হলে সেটা আমি চাকরি দেবো আপনাদেরকে। এবং আমি দেখেছি প্রথমবার করানোর পরে চেয়ারম্যান আমাকে ডেকে আনছে, ভাই আরও করাইতে হবে এটা। কেন? কয় যে ভাই যারা মনোযোগী ছিল তাদের প্রথম ইন্টারভিউতে চাকরি পেয়েছে। সো দিস ইজ দ্য বেনিফিট অফ হ্যাভিং কি বলে ফোকাস। এই ফোকাসের জন্য আমাদের মোটিভেশনটা খুবই দরকার, যেটা মানে আমাদের অভাব আছে। তো আমাদের শুধুমাত্র আইটির কথা চিন্তা করলে হবে না, আমাদের সাথে সাথে আমি আইটিতে হয়তো অনেক ভালো, আমি অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারি, কিন্তু তার কমার্শিয়ালাইজেশন না থাকলে সেই জিনিস আবিষ্কার করেও আমার কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে একটা বিজনেসের 360 ডিগ্রি নলেজ যেন একটা স্টুডেন্ট নিয়ে বের হইতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে যাতে সে প্র্যাকটিক্যাল কাজ করতে পারে। আমি বেশি কথা বলবো না, আর একটু 1 মিনিটে সেটা হলো মধ্যে শাহাদত ভাই তালি খাতে নিয়ে কাজ করেন। আপনার অনেকগুলি পয়েন্ট আমার কাছে খুব মানে আমার ইয়েতে আসছে। তো আমি বরাবরই সব জায়গায় এটা বলে আসতেছি যে আমাদের ব্যাঙ্কগুলিকে প্রথমে ডিসিশন নিতে হবে যে আমি যেখানে লোন দিচ্ছি 70% সেখানে আমার অধিকার বেশি যে মালিক তার থেকেও, কারণ সে দিচ্ছে 30%। তা আমি সেখানে তাদের প্রথম দিন থেকে ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন করানোর জন্য তাদেরকে বলবো তোমরা ERP সফটওয়্যার ব্যবহার করা বাধ্যতামূলক করো। একটা শুধুমাত্র যদি ব্যাংকিং ট্রানজ্যাকশন রেকর্ডের যে লেজারটা সেইটার যদি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যাংকের হাতে থাকে, সে যদি দেখে যে আমার টাকা দিয়ে লোনের টাকা নিয়ে পাঁচুরি কিনা হাঁকাইতেছে কিনা বা মানি লন্ডারিং হচ্ছে কিনা, এই জিনিসটা যদি মনিটর করে এই লোনের ডিফল্টের পরিমাণ অনেকাংশে কমে যাবে। মানে আমি লাস্ট সাজেশনটা বুঝলাম না, কার অ্যাক্সেস থাকবে? মানে ব্যাংকের অ্যাক্সেস থাকবে, যেহেতু সে 70% ফাইন্যান্স করতেছে, তার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন যেটা ব্যাংক লেজার, সেই ব্যাংক লেজারে তার অ্যাক্সেস থাকবে, ওখান থেকে দেখবে সে মানি মিসইউজ হচ্ছে কিনা, তাইলে লোনের ডিফল্ট কমে যাবে। আরেকটা জিনিস আমি শেষ করি, হ্যাঁ 30 সেকেন্ড দিবেন, আরেকটু 30 সেকেন্ড। ওকে 30 সেকেন্ড। সেটা হলো আমাদের আসলে বিদেশ থেকে ফান্ড আনার জন্য আমাদের যেটা প্রথমে স্টার্টআপদের জন্য আমি বলছি, যারা ছোট মাইক্রো অথবা স্মল যেটাই হোক না কেন, আমাদের ইনভেস্টর এবিলিটি এইটার উপরে আমাদের যথেষ্ট নলেজের অভাব আছে, নলেজের গ্যাপ আছে। ইনভেস্টমেন্ট কীভাবে আনতে হবে সেটা যদি আমরা না জানি, প্রেজেন্টেশন যদি না শিখি, তাহলে আসলে কাউকে কনভিন্স করতে পারবো না। থ্যাংক ইউ। হ্যাঁ আমার মনে হয় আপনি বলেন একটু নামটা একটু আমি কুইকলি। আমি 1 মিনিট সময় শুধু। দুইজন আছেন এখানে পলিসি মেকার, তাদের জন্য 2টা পয়েন্ট। একটা হচ্ছে একটা স্টার্টআপ কাজ করলো, একটা গ্র্যান্ট পাইলো। এই গ্র্যান্টটা কেন দিল? যে এইখানে আমাকে একটা স্পেসিফিক কাজ করার জন্য কাজ করে আমি এইখানে এটাকে ইমপ্লিমেন্ট করব, টেস্ট করব, যদি এটা পজিটিভলি ঠিক হয় তাহলে ওরা আমাকে টাকা দিবে।
আমি টাকাটা আনতে পারবো না। কারণ কি, সে আমার কাছ থেকে কোনো ইনভয়েস দেয় নাই, সে টেস্ট করতেছে, সে চেক করতেছে আমি একটা কাজ করছি, কাজ করার পরে দেখা গেল যে সে যেহেতু এটা আমি সেল করি নাই তার কাছে, সুতরাং আমি তার কাছ থেকে টাকাটা আনতে পারতেছি না। এটা আমাদের জন্য, আমরা ইভেন বিএমজিএফ থেকে একটা গ্র্যান্ট পাওয়ার পরে আমাদেরকে প্রচন্ড প্রবলেম ফেস করতে হয়েছে। আচ্ছা, এটা হলো একটা না, এটা পলিসি ম্যাটার। কারণ হইতেছে যে আমার এরকম অসংখ্য ঘটনা ঘটবে যে ইয়ে হয়েছে, আমি এখানে একটা টাকা আমাকে সে দিবে একটা কাজ করার জন্যে, কাজটা যেহেতু আমি সেল করতেছি না, সুতরাং আমি ফরেন কারেন্সিটা আমি আনতে পারতেছি না। দ্যাট ইজ ব্যাড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মাহমুদ ভাইয়ের জন্যে, সেটা হচ্ছে যে আমরা মোবাইল ইয়ে নিয়ে, মানে মোবাইলের অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমরা অনেক গর্ব করি যে বাংলাদেশে সকল জায়গাতে মোবাইল চলে, কিন্তু আমরা একটা জিনিস চ্যালেঞ্জ ফেস করি, সেটা হচ্ছে আমার একটা টেলিমেডিসিন সার্ভিস আছে গ্রামের জন্য, এটা ভেরি লো কস্ট, এবং আমাদের একটা পলিসি হচ্ছে 7 দিন পর আমার ডাক্তার আবার কল ব্যাক করবে। যখন প্রথম টেলিমেডিসিনটা নিতে আসে তখন সে একটা ফোন নিয়ে আসে, কারণ আমার জন্য ফোনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, দোকানে এসে করলো, কিন্তু তারপর যখন আমার ডাক্তার কল করে তখন কিন্তু ডাক্তারের কলটা পায় না, তাকে ওই পেশেন্টটাকে ফলো আপ করতে পারে না। আমরা দেখছি রিপিটেড ট্রায়ের পরে আমরা শুধুমাত্র 26% পেশেন্টের কাছে সেকেন্ড টাইম রিচ করতে পারি, আমার ডাক্তার খবর নিতে পারে, ওটা কিন্তু ফ্রি, কিন্তু আমি পারি না। ডাক্তার, দ্যাট ইজ মোবাইলের অ্যাক্সেসিবিলিটিটা, দ্যাট ইজ পেশেন্ট হয়তো অন্য একজনের মোবাইল নিয়ে আইসা রেজিস্টার্ড হয়েছে, তারপরে আমরা যেভাবে মনে করি যে মোবাইল সর্বত্র ছড়ায় গেছে, সবার কাছে আছে, আসলে না, আমরা মনে করতাম না, এটা সরকার মনে করতো। সরকার। থ্যাংক ইউ। আচ্ছা, আমার নাবিলা, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ খুব কুইকলি 1 মিনিটের মধ্যে, অনেক হাত আছে এখনো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সো যা যা ডিসকাস হয়েছে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। প্রথমেই আসি হচ্ছে যে যেহেতু মোবাইল ইন্টারনেট নিয়ে কথা হচ্ছিল, সো ওয়াইজ যেটা বললেন আর কি, যে মেন্টাল জিমন্যাস্টিক্স যেটা করে সবাই আর কি, যে আমি কি 3 দিনেরটা নিলে ভালো হবে না 7 দিনেরটা। সো এটার সাথে আমি যদি একটু অ্যাড করি যে ইন্টারনেটকে যদি, এবং স্পেসিফিক্যালি মোবাইল ইন্টারনেটকে যদি আমরা ডিজিটাল পাবলিক গুড হিসাবে রেকগনাইজ করতে পারি, দেন দ্য বেনিফিটস অফ রিডিউসিং আ লিটল বিট অফ ট্যাক্স অর ভ্যাট ফার এক্সিডস দি, মানে যে টেম্পোরারি যেই রেভিনিউটা লস হচ্ছে বা একটু কম হচ্ছে, এইটা যদি স্ট্যাবলিশ করতে পারি, আই থিঙ্ক দিস ইজ আ কেস ফর নট জাস্ট 3 মাস। এটা এখনো এস্টাবলিশ করার দরকার আছে, ইট ইজ অলরেডি ওয়েল না, এস্টাবলিশড। তাহলে তো আমরা কথা বলতাম না যে এনবিআর রেভিনিউ লুজ করবে নাকি, মানে কিভাবে আমরা ট্যাক্স পলিসি ঠিক করবো, এটা নিয়ে তো আসলে ডিবেট হতো না। তাহলে যে যদি আমরা বুঝতে পারতাম যে দ্য বেনিফিটস এক্সিড, মানে ইন এডুকেশন, ইন হেলথ কেয়ার, ইন অপরচুনিটিস, ইন ফ্রিল্যান্সিং, এটা আসলে যদি এস্টাবলিশ করা যায়, এটা যদি রেকগনাইজ করা যায় অ্যাজ এ ডিজিটাল পাবলিক গুড, এবং গ্লোবালি যেসব দেশে আসলে ইন্টারনেটকে ডিজিটাল পাবলিক গুড হিসেবে রেকগনাইজ করে, তারা কিন্তু এই ট্যাক্স স্ট্রাকচারগুলো রিভাইজ করেছে, সিইং দ্য ওভারআর্কিং বেনিফিটস অফ মেকিং ইন্টারনেট অ্যাফোর্ডেবল অর ইন সাম কেসেস ফ্রি। আর মেন্টাল জিমন্যাস্টিক্সের সাথে আমি 100% এগ্রি করি। আরেকটা, আরো 2টা পয়েন্ট আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। আরেকটা হচ্ছে ডিজিটাল পেমেন্টস, যে মার্চেন্ট পেমেন্ট, যেটা শাহাদাত ভাই শুরুতে প্রেজেন্টেশন দিলেন, ওইখানে মেজর ব্যারিয়ার যেটা আর কি, যে আমরা তো অনেক মার্চেন্টের সাথে ইন্টারভিউ নিয়েছি এবং হচ্ছে কি পুরো সাপ্লাই চেনে কেন পেমেন্টস হচ্ছে না এগুলো বোঝার চেষ্টা করেছি আসলে। সো ওয়ান অফ দ্য রিজন ইজ যে এমডিআর এর যেই ব্যাপারটা আর কি, এখনো 1.5 থেকে 2%, এবং হচ্ছে কোনো কিছু যদি এখন আইডিবি ভবন থেকেও কেনেন, একটা ল্যাপটপ কিনলেও 2% এক্সট্রা টাকা দিয়ে, বা ছোটোখাটো দোকানে সব জায়গায় 2% এক্সট্রা এমডিআর দিয়ে কিনতে হচ্ছে। সো এখানেও একটা সাবসিডির ব্যাপার থাকতে পারে, এখানে হতে পারে যে এই কস্টটা আসলে সাবসিডাইজ করলে এটা তো আলটিমেটলি ইটস ট্যাক্স পেয়ার্স মানি, বাট দেন এগেন দের ইজ আ আর্গুমেন্ট যে কস্ট অফ প্রিন্টিং ক্যাশ, ওইটাও আবার ফার exceeds the benefit that it can give, যে ক্রেডিট হিস্ট্রিটা বিল্ড আপ হচ্ছে, অ্যান্ড দেন এই মার্চেন্টটা বিজনেস এক্সপ্যান্ড করতে পারছে। সেকেন্ড যে পয়েন্ট আমি অ্যাড করতে চাই এটার সাথে, এটা হচ্ছে যে মার্চেন্ট যে ডিজিটাল পেমেন্ট রিসিভ করছে, সেটা কিন্তু সে তার হোলসেলার বা সাপ্লায়ারকে দিতে পারছে না। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে সে ডিজিটাল পেমেন্ট রিসিভ করে তার আবার ক্যাশ পেমেন্টই করতে হচ্ছে, সে যার কাছ থেকে মালটা নিচ্ছে আর কি, যে মুদি দোকান যার কাছ থেকে মাল নেয় তাকে আবার ক্যাশ দিতেই হয়। সো একটা পয়েন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, সো এই কনভারসেশন আসলে এফএমসিজি এবং বড় বড় যারা আছে তাদেরকে আসলে এঙ্গেজ করতে হবে।
বিফোর আই গিভ আমার last একটা না point আমরা শেষ করি সাব্বির ভাইকে বলবো একটা ব্যাপার বলি যে এনবিআর আমার ধারণা সবাই আমরা জানি যে দ্য বেনিফিট আউটওয়েডস দ্য কস্ট বাট প্রবলেম হচ্ছে কি এনবিআর এর লোকজন সরি এখানে এনবিআর কেউ নাই ওনারা একটু লেজি হ্যাঁ ওনারা ট্যাক্স কালেক্ট করতে যেই এফোর্ট দেওয়া লাগবে তার থেকে সবচেয়ে খুব ইজি ব্যাপার হচ্ছে এখানে নুর করি ভাই ভালো বলতে পারবেন নুর করি ভাইয়ের কাছে আসবো একটা এসআরও দিয়েই 5,000 কোটি টাকা কামাতে পারে মানে কিন্তু এই 5,000 কোটি টাকা যদি মানে 5 লাখ লোক থেকে কালেক্ট করতে হয় ইনকাম ট্যাক্স দিয়ে এটা তাদের মানে লাইফ ডিফিকাল্ট অতএব তাদের জন্য কাগজের কলম নিয়ে কাজ করাটা ভেরি ইজি আমার মনে হয় সাব্বির ভাই একটু আসেন বলেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম আসলে ইন্টারনেট না থাকলে যে আমরা অনেক দূর যাচ্ছি না এটা তো অনেকভাবে আলাপ হয়েছে তো আমার এক্সপেরিমেন্টেশনটা ছিল আমাদের আস্থা অ্যাপ নিয়ে 7 লাখ কাস্টমার মাত্র এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছিলাম যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে এসএমই কাস্টমার তাদের অনেকেরই এই অজুহাতটা থাকে যে ফোন নাই অথবা ইন্টারনেট নাই ইত্যাদি তো আমরা উদ্দীপ্ত হইলাম অপারেটরদের সাথে কাজ করে এটা অ্যারেঞ্জ করতে যে আস্থা অ্যাপ ব্যবহার করতে কারো যেন ইন্টারনেট খরচ না করতে হয় তার ইন্টারনেট না থাকলেও আস্থা অ্যাপে ঢুকতে পারবে ওইটা এখন সম্ভব ওটা গত 2-3 বছরই যাবতই চলছে একটু পরে এটা যখন আরও অন্য বড় ব্যবস্থাগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করলাম সে ফর এক্সাম্পল বিকাশ বা নগদ বা সরকারি আরও যদি কিছু থাকে ওটা করতে গিয়ে বোঝা যাচ্ছে 4 কোটি মানুষকে ইন্টারনেট দেওয়ার মতো সাধ্য অনেকের নাই এখন সমস্যাটা হচ্ছে সবাইকে দেওয়ার দরকার নাই যার নাই তাকে দেওয়ার দরকার আছে এখন কার নাই সেটা তো অপারেটর বুঝে যে ওই পার্টিকুলার অপারেটর বলতে টেলকোর কথা বুঝাচ্ছি যে ওই পার্টিকুলার ইউআরএল অ্যাক্সেস করতে কার এই মুহূর্তে ইন্টারনেট নাই তাকে যদি ইন্টারনেট দেওয়া হয় সেটা তাহলে বিলিং করবে যে সার্ভিস প্রোভাইডার তাকে প্রোভাইডেড সার্ভিস প্রোভাইডারটা চাচ্ছে তো এই আলাপটা আসলে আমরা যদি সত্যিকার অর্থে একটু ম্যাচিওর করতে পারি উইথ দি অপারেটার্স তাহলে কিন্তু অপরচুনিটি আনলিমিটেড এই সেন্সে যে আমাদের দরকার সারা বাংলাদেশে ইন্টারনেট পৌঁছানো এছাড়া তো আমরা সারা বাংলাদেশে ইন্টারনেট পৌঁছাতে পারছি না এটা খুব সহজ আর এর আগে আমরা আরেকটা আলাপে ছিলাম যে কিভাবে টোল ফ্রি নাম্বার জনপ্রিয় করতে পারি এটা আসলে খুবই দুঃখজনক যে আমরা 5 ক্যারেক্টারের একটা নাম্বারকে প্রমোট করি যেটা ব্যবহার করলে কাস্টমারের 2-2.5 টাকার মতো খরচ হয়ে যায় পার মিনিট 10 মিনিটের কলে 25 টাকা যদিও কাস্টমার যদি আমাদের ব্রিক অ্যান্ড মর্টার ব্রাঞ্চে আসে উল্টা কাস্টমারকে আমরা চা খাওয়াই বসাই এসির বাতাস সবই সম্ভব 1 কোটি টাকা খরচ হয়ে যায় ওই ব্রাঞ্চে বছরে কিন্তু কাস্টমার কল সেন্টারে আসলেই খরচ হবে এটা টোল ফ্রি সভ্যদেশে সভ্যতা এই সভ্যতা আমাদের শেখার সময় হয়েছে আর দেরি করা উচিত না দুইটা একটা গাইডেন্সে আসছে এটা অনেক গাইডেন্সে আসে নাই তবে সেক্ষেত্রে যদি ব্র্যাক ব্যাংকসে ফর এক্সাম্পল কাস্টমারের টোল ফ্রি নাম্বার অপারেট করতে চায় আমরা করি বাই দ্য ওয়ে সেক্ষেত্রে আমার খরচ হয় মিনিটে 80, 85, 90 পয়সা কিন্তু কাস্টমার যদি ওরকম 5 ক্যারেক্টারের নাম্বারে ফোন করতো কোনো এক কারণে ওইটাতে কাস্টমারের খরচ হয়ে যেত 2.5 টাকা এর মধ্যে থেকে কাস্টমারকে রেহাই দেওয়া দরকার থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনি একটু যদি বলেন তারপরে আমি হাসিব ভাইয়ের কাছে আসছি আচ্ছা হাসিব ভাই আগে একটু সংক্ষেপ করতে হবে হ্যাঁ সংক্ষেপ ধন্যবাদ মাসুর এখানে যেহেতু আমাদের কমিশনার মহোদ ভাই আছেন স্বাধীন দেশে আমরা ভাই বলছি আগে হয়তো স্যারটার বলতে হতো তো আমার খুব ছোট্ট 3টা পয়েন্ট আছে একটা হচ্ছে যেহেতু বাংলাদেশের সংবিধান নিয়েই এখন রিভাইজ করার চেষ্টা হচ্ছে তো টেলিকমে যদি আমরা এফডিআই আনতে চাই বা এই ধরনের কারণ আমরা অনেকেই বলি যে গুগল ফেসবুক কেন বাংলাদেশে আসে না পেপাল কেন আসছে না বেসিক্যালি তারা কিন্তু বাংলাদেশ মার্কেটটা অবজার্ভ করছে এবং বাংলাদেশের পলিসিগুলো দেখছে তারা এই পলিসিগুলো তাদেরকে সাপোর্ট করে কিনা আসলে এইখানে সুতরাং আমাদের টেলিকম অ্যাক্ট 2001 ছিল যেখানে ইন্ডিপেন্ডেন্ট টেলিকম রেগুলেটর হওয়ার কথা ছিল যেটা 2010-এ অ্যামেন্ডমেন্ট করে এটা মিনিস্ট্রিতে নিয়ে যাওয়া হয়েছে আমাদের দেশে এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিকম রেগুলেটর নাই যে সে তার মতো সিদ্ধান্ত নিতে পারে আমাদের 2007-এ ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকম পলিসি হয়েছিল কিন্তু এটা প্রপারলি হয় না যার কারণে পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়েছে 2011 সালে প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল দেওয়ার কথা ছিল কিন্তু এই যে মাতাব ভাই বলেছেন যে সাবমেরিন কেবলের ক্যাপাসিটি আন্ডার ইউটিলাইজড আমরা কি স্টেট ওন মনোপলি চাই এখনও নাকি প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন চাই আসলে টু ব্রিং দ্য এফিসিয়েন্সি ইন দ্য সেক্টর 6টা আইটিসি অপারেটর ছিল বলে আজকে বাংলাদেশে 8,000 টাকা পার এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ থেকে এখন গেটওয়ে লেভেলে 200 টাকা 100 টাকা পার এমবিপিএস ব্যান্ডউইথ বিক্রি হচ্ছে এখন হ্যাঁ সুতরাং কম্পিটিশন দরকার প্রাইভেট সেক্টর দরকার বাট প্রপার রেগুলেশনটা দরকার আসলে এখানে আর থার্ড আরেকটা পয়েন্ট আমি বলতে চাই যে যেহেতু আমরা বলছি বৈষম্যহীন উন্নয়ন প্রযুক্তির ব্যবহার আমাদের এসএফ ফান্ড বলে একটা ফান্ড আছে আমরা তো শুধু বলছি এনবিআর ট্যাক্সিং করছে
বিটিআরসির এই যে লেয়ার্ড আর্কিটেকচারের টেলিকম অপারেটরগুলোকে প্রত্যেকটা অপারেটর রেভিনিউ শেয়ার দেয় বিটিআরসিকে সার্টেন পোর্শন। যদিও টেলিকম অ্যাক্ট 2001-এ লাইসেন্সিং ফি এবং চার্জেসের বাইরে একটা ওয়ার্ড লেখা নেই রেভিনিউ শেয়ারিং সংক্রান্ত, বাট এটা রেভিনিউ শেয়ার বলছে যে বিটিআরসি ইজ এ রেভিনিউ আর্নিং অথরিটি ইন বাংলাদেশ। সুতরাং এইখানে আমি বলবো যে অর্থনৈতিক ভাষায় মার্কেট গ্যাপ আর অ্যাক্সেস গ্যাপ, প্রাইভেটেশন দিয়ে আমরা উই ক্যান মেক আপ দ্য মার্কেট গ্যাপ ডিমান্ড সাপ্লাই করে, বাট অ্যাক্সেস গ্যাপ কখনোই ফুলফিল হবে না। আমরা যদি বৈষম্যহীন উন্নয়ন প্রযুক্তিতে করতে চাই, উই নিড অ্যান ইউনিভার্সাল অ্যাক্সেস অর সার্ভিস পলিসি, যে পলিসির আন্ডারে বিটিআরসি অলরেডি এসওএফ ফান্ড নামে হিউজ একটা ফান্ড তৈরি করে রেখেছে, যে ফান্ডটা স্পেন্ডিং করে আমরা যে এলাকাতে প্রপার নেটওয়ার্ক নাই, অ্যাক্সেস নাই, পৃথিবীর অনেক দেশে মোবাইল অপারেটররা এই ফান্ডটা ইউজ করে আসলে সেই জায়গায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। আসলে আমরা এখন পর্যন্ত ইউজ করি না, আমরা এখানে ওই ফান্ডটা কোন ব্যাংকে থাকবে সেটা নিয়ে মারামারি করেছি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মনে অনেকগুলো পয়েন্ট কভার করেছি। জি, আমি খুব সংক্ষেপে রাখবো, সরি ফাহিম ভাই, খুব সংক্ষেপে রাখবো, বাট আপনাদের কাছ থেকে কিউ নিয়ে। ফাহিম ভাই একটা কথা বলছেন আমার খুব ভালো লাগছে, পিপল হ্যাজ এক্সপেকটেশনস ফ্রম আস। সব কিছুর শেষ কথা কিন্তু এইটা, মানুষের আমাদের কাছ থেকে এক্সপেকটেশন আছে অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ রেগুলেটর। অ্যান্ড ইন্টারেস্টিংলি আমি সিরিয়াল এন্টারপ্রেনারের মতো অনেকগুলি জিনিস করার সৌভাগ্য হয়েছে, কিছু কিছু কাজ করছে, কিছু কিছু করেনি, তো এখনও সাহস আছে আরও কিছু করার চেষ্টা করছি। সেই জায়গাটা থেকে ফিদা ভাই তার প্রেজেন্টেশনে একটা জিনিস বলেছিলেন যে ডিভাইস ইজ দি নেক্সট ফ্রন্টিয়ার। আমরা অনেকে এটা বিশ্বাস করা শুরু করে দিয়েছি, বিকজ দেয়ার ইজ এ ট্রান্সফরমেশন। তারপরে শাহরুখ আর একটা কথা বললো, সেটা হচ্ছে ইজ নট হিয়ার এনিমোর, যে আইওটি ও আইওটি নিয়ে কাজ করে, আইওটি ম্যানুফ্যাকচারিং করতেছে, আইওটি ইজ দি ফিউচার। এবং আরেকটা বললো, over there connected vehicle is the place where it's going to transform everything, and luckily আমরা আসলে ওই ডোমেনটা নিয়ে এখন কাজ করছি। So it's not only connected vehicle and connected battery, এখানে তাসফ আছে, ও কাজ করতেছে। অ্যান্ড আমাদের বিশেষ অতিথি যে দুজন আছেন, স্পেসিফিক্যালি ওনাদের জন্য আমি আসলে 3টা পয়েন্ট খুব সহজ ভাষায় আনতে চাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা, সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে এফডিআই অ্যাট্রাক্ট করা। আমরা নিজেরা ছোট ছোট স্টেপ নিচ্ছি উইদিন আওয়ার ক্যাপাবিলিটিস, কিন্তু যদি আমরা গ্লোবাল প্লেয়ার হতে চাই, উই নিড টু অ্যাট্রাক্ট এফডিআই। সেই কনটেক্সটে এখন আমরা যারা নতুন ইন্ডাস্ট্রিতে আসতেছি, ওয়েদার ইটস ইভি, লিথিয়াম ব্যাটারি, আইওটি, মানুষকে যদি আমরা কম দামে বাংলাদেশে দিতে চাই, র মেটেরিয়াল ইম্পোর্ট ডিউটি আমরা যদি ইরেজ না করতে পারি, এলিমিনেট না করতে পারি, আমাদের ইকোনমি স্কেল ছোট হবে, আমরা কম্পিট করতে পারবো না। ইনসিডেন্টালি ফ্রিজ, টিভি, মোটরবাইক, মোটরসাইকেল, এই ইন্ডাস্ট্রি 3টা ইতিমধ্যে এটা পায়, কিন্তু যখন আমরা ইভি তৈরি করতে যাচ্ছি, লিথিয়াম ব্যাটারি তৈরি করতে যাচ্ছি, আইওটি ডিভাইস তৈরি করতে যাচ্ছি, আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। দিস ইজ ভেরি মাচ উইদিন দি ডোমেইন। অ্যান্ড আমাদের বিডার চেয়ারম্যান একাধারে বেজার চেয়ারম্যান, ওয়ার উই আর সেটিং আপ দি ইন্ডাস্ট্রি। বেজার মাধ্যমে আমরা এনবিআরকে ইতিমধ্যেই রিকোয়েস্ট করেছি, অ্যান্ড দের ইজ অ্যাবসলিউটলি নো প্রগ্রেস। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিটিআরসির এসওএফ ফান্ডের কথা যেটা বললো ফিদা ভাইয়ের প্রেজেন্টেশনেই দুটো জিনিস ছিল, এনবিআইটি এবং এনবিআইওটি এবং লোরা। Definitely this could be open to public access open networks, which could be with BTRC funding. This is very easy to set up, and IoT device guli suddenly bina khoroche ajke minimum 60 টাকা M2M খরচ আছে মোবাইল ফোন অপারেটর উপর দিয়ে গেলে, it can definitely run on zero cost, and that will transform a lot of things. LoRa is very very cheap and অনেক deep penetration, so is NB-IoT. থার্ড একটা পয়েন্ট আমাদের আশিক ভাইয়ের জন্য মনে হয় খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে, উনি আমাদেরকে অ্যাসিস্ট করতে পারবেন। যে কথাটা অন্যভাবে এসছে, a lot of us we actually need access for overseas listing or overseas merger, এবং এই জায়গায় যদি আমরা কাজ না করতে পারি, আসলে আমরা এফডিআই অ্যাট্রাক্ট করতে পারবো না। বিকজ শুধু একটা র এফডিআই এসে বাংলাদেশে আবার গ্রামীণ ফোন তৈরি করবে, লেটস নট এক্সপেক্ট দ্যাট। আমাদেরকে তৈরি করে এখন নিয়ে যেতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু অ্যাট্রাক্ট দেম। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।
জি আমি মাসুর হান্নান, আই এম দ্য ফাউন্ডার অফ জাদু পিসি। আমাদের হলো 5,000 টাকা কম্পিউটার টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আপনার যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি আমরা, এখানে জাদু পিসি ক্যান হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট। এই ক্ষেত্রে আমি জাস্ট দুজনের কথা বলি। আমরা গত 2 বছরে খুব সীমিত পরিমাণে বিক্রি করেছি বা টেস্টিংয়ের জন্য। 100 ইউনিট বিক্রি করার পরে একটা ছেলে 5,000 টাকার জাদু পিসি দিয়ে একটা ভয়েস অ্যাক্টিভেটেড রোবট বানায় ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়েছে। তার রাশিয়া যাওয়ার কথা ছিল বাট পারেনি। জাদু পিসি ছাড়া আরেকটা বড় কাজ যেটা আমরা করছি সেটা স্বপ্ন ওএস। আমরা উইন্ডোজকে বিট করার জন্য বা লোকাল কম্পিউটার যদি বলেন, সফটওয়্যার কথা যেটা বলতেছেন, এই স্বপ্ন ওএসের মাধ্যমে আমরা লিনাক্স উপরে বেস করে চেষ্টা করতেছি যে অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্টে একটা বড় ইম্প্যাক্ট রাখার জন্য। এই জায়গাগুলোতে আপনাদের হেল্প চাবো, সাহায্য চাবো। 30 সেকেন্ড যেহেতু বলছেন, জাস্ট লাস্ট একটা কথা বলে শেষ করি যে এই যে স্ট্র্যাটেজি পেপারটা দেখতেছি, আই এম নট এন এক্সপার্ট ইন পলিসি, স্ট্র্যাটেজি নিয়ে এখন কিছু কাজ করতে হয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক পয়েন্ট অনেক কিছু আসতে পারে, বাট আমরা যদি একটু এখানে জিনিসগুলোকে নাম্বারস এবং ইম্প্যাক্ট মেজারমেন্টের মধ্যে আনতে পারি। যেমন আমরা প্রথম পয়েন্ট বা সেকেন্ড পয়েন্ট আমি দেখতেছি দুইটাই আমাদের সাথে কানেক্টেড, বাট আপনি আসলে কতজন মানুষকে আগামী 2 বছর বা 1 বছরের মধ্যে ইন্টারনেটের আওতায় আনবেন, তারপরে কত, এবং অন্যান্য জিনিসগুলো কোনটার সাথে আসলে কোরিলেট করতেছে। আপনার এই যে এখন যে পয়েন্টগুলো বলছেন, প্রথম যে কয়টা উদ্দেশ্য, তার সাথে যে অনেকগুলো 20টা পয়েন্ট, কোনটার সাথে কোনটা আসলে কানেক্টেড এবং কোনটার প্রায়োরিটি কত, যে লো হ্যাঙ্গিং ফ্রুট অ্যান্ড হোয়াট নট। সো এই জিনিসগুলো দেখতে পারেন। থ্যাংক ইউ। জি, সালামালাইকুম। নন টেকি পয়েন্ট অফ ভিউতে বলি, সবাই তো ট্যাগ পয়েন্ট অফ ভিউতে বলছেন। আমি দুইটা জিনিসে ফোকাস করবো। একটা হলো যে আগে বলেছিলাম আমি ব্যারিস্টার মুশতাক, আমি গ্রামীণফোনে হেড অফ স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং ছিলাম আগে, আর ইউকেতে কয়েকটা আইটি কোম্পানিতে ফাইন্যান্সে কাজ করেছি। দুইটা জিনিস নিয়ে ফোকাস করতে চাচ্ছি। একটা হলো যে আমাদের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে, আমাদের যে পলিসিস বা রেগুলেশন আছে টেলিকম এবং আইসিটি ইন্ডাস্ট্রিতে, এগুলো মূলত বিউরোক্রেট দিয়ে তৈরি, অ্যান্ড এখানে কিন্তু কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে কিন্তু অনেক কিছু দেখা হয়নি যখন এগুলো করা হয়। তো আমার মনে হয় যে আগামীতে, যেহেতু মাহমুদ ভাই এখানে আছেন, আশিক ভাই আছেন, ওনারা এটা একটু গভর্নমেন্টকে ইয়ে করবেন যে আগামীতে যে পলিসিগুলো করা হবে এটাতে যেন কনসালটেশনটা আরও বেটার করা হয়, যাতে কমার্শিয়াল পার্সপেক্টিভটা এবং রিয়ালিটিটা ইমবেড করা হয়। এটা একটা সেকেন্ড পয়েন্টে বলে ফেলি, এটা হলো গ্লোবাল মাইন্ডসেট। আমাদের এখানে সবাই হার্ড স্কিল আছে, সবাই খুব ভালো টেক বুঝেন, কিন্তু যদি আপনি এফডিআই অ্যাট্রাক্ট করতে চান কিংবা আমাদের কোম্পানিগুলোকে গ্লোবালি নিয়ে যেতে চান, আমাদের কিন্তু গ্লোবাল মাইন্ডসেট তৈরি করতে হবে। কারণ ভিয়েতনাম কেন এগিয়ে যাচ্ছে? ওদের কিন্তু কমন ল সিস্টেম নাই, ওরা ইংলিশ স্পিকিং কান্ট্রিও না, তারপর ওরা আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে, কারণ আমরা ওখানে পিছিয়ে যাচ্ছি। ওকে, ফ্যান্টাস্টিক। আমার মনে হয় দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই আমাদের বিডার চেয়ারম্যান হ্যাজ বিন ফ্লোন ব্যাক টু বাংলাদেশ উইথ হিজ গ্লোবাল মাইন্ডসেট। মোস্তফা একটু বলে তারপরে নুরুল কবির ভাই আপনাকে জিজ্ঞেস করবো। জি, আমি জাস্ট দুইটা পয়েন্ট রেজ করতে চাই। এটা হলো স্মার্টফোন নিয়ে পেনিট্রেশন কিভাবে বাড়ানো যায়, আর এটা হলো কন্টেন্ট। সো স্মার্টফোনে যেটা হচ্ছে আসলে পেনিট্রেশন কিন্তু আমার মনে হয় অনেক কম, 35%, এবং এই 35%-এর মধ্যে অ্যাকচুয়াল ইউজার আসলে অনেক কম। আমার আম্মা যেমন ধরেন একটা স্মার্টফোন আছে কিন্তু ধরেন অ্যাপ ডাউনলোড করতে পারে না, এরকম কিন্তু অনেক লোকজন আছে, উবার ডাকতে পারে না, অনেক কাজ করতে পারে না। এখানে একটা এডুকেশনটা খুব ইম্পর্ট্যান্ট, যে লোকজনকে এডুকেট করা অ্যাপের জন্য। আর একটা হচ্ছে কন্টেন্টের পার্টি, যেটা আমরা দেখতেছি বাংলাদেশে ম্যাক্সিমাম কন্টেন্ট হলো এন্টারটেইনমেন্ট। মানুষ ইউটিউব দেখতেছে, টিকটক দেখতেছে, মানে এটা যে মিনিংফুল কিছু করবে, এটা দিয়ে যে একটা ইকোনমিক্যাল তার অ্যাডভান্সমেন্ট হবে, এরকম কিছু না আর কি। আমি ওই ইয়ে করেই বলতেছিলাম, আপনার রোজার মাসে যদি বাংলাদেশের ট্রাফিক দেখেন, যে দেখবেন যে ইফতারের আগে সারাদিন খুব কম ইন্টারনেটের ট্রাফিক, আইআইজিতে যারা আছে দেখবেন সন্ধ্যার পরে বেড়ে গেছে, ঠিক আছে। মানুষ ম্যাক্সিমাম ধরেন অনেক ট্রাফিক, হিউজ ট্রাফিক হলো পর্ন, এন্টারটেইনমেন্ট, এইগুলা। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে একটু ঠিক করতে হবে, যে আমরা খালি ইন্টারনেটটা দিলাম, ওখানে মিনিংফুল কন্টেন্ট লাগবে। আর স্মার্টফোন বাড়ানোর জন্য আরেকটা জিনিস যেখানে করতে পারে মোবাইল অপারেটররা, সেটা হচ্ছে প্রত্যেকটা মোবাইল অপারেটরের কাছে কিন্তু সবাই ক্রেডিট ডেটা আছে। আমরা একটু চেষ্টা করতেছিলাম, ধরুন অনেক কোম্পানি আছে যারা এসে এই হ্যান্ডসেটের জন্য টাকা দিতে চায়, 4,000 টাকা 5,000 টাকা করে দিবে, মাসে 500 টাকা করে দিলে ডেটাও পাইলো, সে একটা হ্যান্ডসেট ফ্রি পাইলো অন্যান্য মডেলের মতন। এখানে প্রবলেম হচ্ছে কি, বিটিআরসি ওই হ্যান্ডসেটটা লক করে না, যে আমি একটা ফোন দিলাম, সে কালকে ইচ্ছা করলে সিমটা চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, তো এটা করলে তো আসলে আমি যদি লক করতে না পারি, আমি তো আসলে ওর ফোনটার থেকে টাকাটা রিকভার করতে পারবো না। এটা পলিসি রেগুলেশন, একটা পলিসি রেগুলেশন আছে, যে ফোনটা যদি লক করে দেয়, কিন্তু বাংলাদেশে আবার যেহেতু বলতেছে যে তারপরেও কিছু করা সম্ভব, মানে ওই কনজিউমার লেভেলে, যে সে যদি দেখে টাকা না দিচ্ছে, তার ফেসবুকটা বন্ধ হয়ে যাবে, ইউটিউবটা বন্ধ হয়ে যাবে,
তো ওদেরকে ওই চান্সটা দেয় না। আরেকটা যেটা হচ্ছে যে এই ক্রেডিট স্কোরিংয়ে একবারেই কিন্তু হ্যান্ডসেট দিতে পারবে না। এখন মোবাইল অপারেটররা যেটা করে, ওরা কি করে, একটা ছোট্ট ইমার্জেন্সি ব্যালেন্স দেয় 100 থেকে 200 টাকা। তো আমি যদি ন্যানো লোনটা দিতে চাই 10,000 50,000 টাকা পর্যন্ত, আমার প্রথমে একটা ক্রেডিট রেটিং করতে হবে, যে প্রত্যেকটা ইউজারকে আমি অল্প অল্প করে ওর ডেটা যখন শেষ হয়ে গেছে আমি ওকে ডেটা প্যাক দিলাম, শেষ হয়ে গেছে 100 টাকার, আমি একটা ওকে মাইক্রো লোন দিয়ে ও ডেটা প্যাক কিনলো, ও একটা ইন্টারেস্ট দিয়ে 10 দিন পর বা 15 দিন পর দিয়ে দিবে। এটা করে ওর যেই ফাউন্ডেশনটা বিল্ড করবে যে এই লোকটা পেমেন্ট করতেছে ঠিক মতন। ও যদি ছোট ছোট জিনিসে পেমেন্ট করে, একটা সময় পরে ওকে আমি হ্যান্ডসেটে পেমেন্ট করতে পারি, হ্যান্ডসেটে ফাইন্যান্সিং করতে পারি, অন্যান্য জায়গায় ফাইন্যান্সিং করতে পারি। এই দুটো পয়েন্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ। সবার আগে আমি ফাহিম, মাসরুর, ফিদা ভাই এবং আরও কয়েকজন আছেন যারা এই একটা পেপার তৈরি করেছেন। যদিও আমাদের হোয়াইট পেপার যারা তৈরি করছেন তাদের কাছে আমার প্রশ্ন ছিল, তারা বিভিন্ন সেক্টর নিয়ে রিভিউ করছেন, কিন্তু আইসিটি টেলিকম সেক্টরের কোনো রিভিউ হোয়াইট পেপারে নাই, যে সিপিডি যে কাজটা করছে। না না না, ওখানে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে দুইটা কমিটি আছে। একটা হচ্ছে ডক্টর দেবপ্রিয় আন্ডারে যেটা শ্বেতপত্র ফর দ্য মানে স্ট্যাটাস অফ দ্য ইকোনমি, আরেকটা হচ্ছে হোয়াট টু ডু, সেটাও একটা প্ল্যানিং মিনিস্ট্রি আন্ডারে। তো ওইখানে আমি নিজেও ব্যক্তিগতভাবে মেম্বার, তো অলরেডি ওটা নিয়ে আইটিতে কাজ হচ্ছে। আচ্ছা, তাহলে সেটা আমার জানা ছিল না, ধন্যবাদ। তবে এই আলোচনায় এখন বাজে প্রায় 1:30 বাজতে চলছে, এখন সবাইরই থ্রেশহোল্ড লেভেল নিশ্চয়ই অনেক নিচে। এরপরে আমাদের দুজন ইম্পর্টেন্ট পার্সন, বাংলাদেশের ইতিহাসে প্রাইভেট সেক্টর পার্সনদেরকে গভর্নমেন্ট মেশিনারিতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার যে উজ্জ্বল সিদ্ধান্ত এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন, এবং দুজনেই কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ এবং বিজ্ঞ। এটা একটা ভালো হয়েছে, ওনাদেরকে আনা হয়েছে। কিন্তু তার বাইরে আজকে যে মুক্ত আলোচনাটার মধ্যে আমি দেখতে পেলাম এখানে অ্যাবসেন্ট আছে মিনিস্ট্রির লোকজন, যাদের শোনা উচিত। আচ্ছা, তারপরে টেলিকম এবং অন্যান্য ইকোসিস্টেম প্রোভাইডার যারা, তাদেরও কেউ এখানে নাই, তাদেরও থাকা দরকার ছিল। যাই হোক, আমি খুব সংক্ষেপে বলবো কারণ সব কথা আলোচনা হয়েছে, এবং এর ব্যাপারে সবচেয়ে বড় আলোচনা হয়েছে মাহতাব ভাই এবং সাদাত ভাই, ফিদা ভাই এবং মাসরুরের প্রেজেন্টেশন থেকে অনেক কিছু এসছে, এবং আপনারা যারা মুক্ত আলোচনা করেছেন এখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, আসলে আমরা জানতে পেরেছি। তবে আমি 4টা সি বলবো, এই আলোচনা থেকে 4টা সি আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে কোলাবোরেশন, কোঅর্ডিনেশন, এই জিনিসটা নাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে, আমাদের ওভারঅল বাংলাদেশের কোলাবোরেশন অ্যান্ড কোঅর্ডিনেশনের অভাবে অনেক কিছু মুখ থুবড়ে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে কনসিস্টেন্সি, আমাদের পলিসিতে কনসিস্টেন্সি নাই, কাজের নাই। একজন ইনভেস্টর যখন বাংলাদেশে আসে তাকে অনেকগুলো ইস্যু দিয়ে দেওয়া হয়, কিন্তু দেখা গেল যেমন মোবাইল হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারাররা, তারা বাংলাদেশে যখন আসে তাদের সামনে অনেক প্রণোদনা দেওয়া হয়েছিল, কিন্তু 2 থেকে 3 বছর পরে তাদের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট এবং নানা কিছু চাপিয়ে দিল। এতে কি হয়, একজন ইনভেস্টর তার একটা রোড ম্যাপ বা বিজনেস প্ল্যান থাকে 10 years ডাউন দ্য লাইন। সো ওইটা যখন হয় না তখন এখানে আমার আনপ্রেডিক্টেবিলিটিটা চলে আসে, আমাদের এই জায়গাগুলোকে কিভাবে সহজ করা যায়। আরেকটা সি হচ্ছে ক্রেডিবিলিটি। আমাদের বাংলাদেশের ক্রেডিবিলিটি এখন খুবই শঙ্কার জায়গার মধ্যে আছে, এবং আমি বলবো কান্ট্রি ব্র্যান্ডিংয়ে বা পাবলিক ইমেজ ক্রিয়েটে এই সরকারের একটা বড় ভূমিকা দরকার, সেখানে বিডা একটা বড় ভূমিকা পালন করবে। আমার প্রচণ্ড আত্মবিশ্বাস আছে, উনি ওইটা নিয়ে অলরেডি কাজ শুরু করেছেন। এর পরের সিটা হচ্ছে আপনার ক্যাপাসিটি, এটা নিয়ে আপনাদের সবাই বলেছেন। তো আমি মনে করি এই আলোচনা থেকে 4টা জিনিস খুবই জরুরি: কোঅর্ডিনেশন, কোলাবোরেশন, কনসিস্টেন্সি, ক্রেডিবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি। এছাড়া কয়েকটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে, একটা শুধু বলবো, আমাদের টেলিকম আইন 2001 যেটা ছিল সেটাকে 2010-এ সম্ভবত পরিবর্তন করা হয়েছে, এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে একটা স্বায়ত্তশাসনকে একেবারে ব্লক করে দেওয়া হয়েছে। তার মানে বিটিআরসি যে একটা স্বায়ত্তশাসিত অর্গানাইজেশন ছিল, তার একটা প্রাইস অ্যাপ্রুভালের জন্য পর্যন্ত আমাকে মন্ত্রণালয়ে যেতে হয়, তাই তো বিটিআরসির দরকার নেই। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় এখানে আমাদের বিটিআরসি কমিশনার আছেন, নিশ্চয়ই কমিশনে আপনারা আলাপ করবেন, এবং বিডার চেয়ারম্যান উনি যেহেতু ক্রস কাটিং জিনিসগুলো দেখেন,
আমাদের টেলিকম আইন পরিবর্তন করতে হবে। এই আইন পরিবর্তন করলে আজকের অনেক সমস্যা সমাধান হওয়া সম্ভব। আরেকটা সবসময় বলা হয় কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিস বলতে যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকে বলা হয়। আমি মনে করি কোয়ালিটি অফ সার্ভিস অফ রেগুলেটরের কোয়ালিটি অফ সার্ভিসও ইমপ্রুভ করতে হবে, কারণ তারা অনেক সময় রেগুলেটর হিসেবে তারা ফ্যাসিলিটেটর, এটা ভুলে যায়। আর স্কিলের ব্যাপারে আমি যেটা বলবো, আপনাদের সবার মনে আছে রাজীব গান্ধী যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিলেন, উনি একটা যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিলেন, যার ফল ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি পাচ্ছে। ট্রিপল আইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বলে উনি ট্রিপল আইটি একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের ইনস্টিটিউট করেছিলেন, যে ইনস্টিটিউট আজকে ভারতের সবচেয়ে বড়, কারণ এই ইন্ডাস্ট্রি হচ্ছে মানব সম্পদ, হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমি মনে করি আমরা কতটুকু পারবো অন্তর্বর্তীকালীন সরকারে, কিন্তু ফিনিশিং স্কুল আর এই ধরনের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট তৈরি করা দরকার। আমাদের মানুষ তৈরি না হলে আসলে এই আপনারা অনেকেই বলেছেন সম্ভব না। ওকে কবির ভাই, আমার মনে হয় আমি শেষ করে দিচ্ছি। আমি শুধু একটাই ধন্যবাদ দেব এই আলোচনাটা আয়োজন করার জন্য। আমার অনেক প্রিপারেশন ছিল, কিন্তু দেখলাম যে আলোচনা খুব ভালো হয়েছে। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় আমাদের স্পেশাল গেস্টদেরকে এখনই আমরা বলার অনুরোধ করব। জাস্ট 30 সেকেন্ডে একটা মাতাব ভাই চাচ্ছিলেন একটা 30 সেকেন্ড, যেহেতু একটু পরে আমাদের আশিক ভাই ওনার বক্তব্য দিবেন। দুইটা জিনিস আশিক ভাই আপনার থেকে আমরা এক্সপেক্ট করতেছি, কারণ আমি অনেক ইনভেস্টমেন্ট গ্রুপের সাথে কাজ করি। উইথ ইউর এক্সপিরিয়েন্স, বাংলাদেশে এখন পর্যন্ত কারেন্সি হেজিং বলতে কিছু নাই, অ্যান্ড ইন্টারেস্ট রেট হেজিং নাই, এবং ডিসপাইট অল দ্য ক্রেডিবিলিটি অফ দ্য নিউ ইন্টারিম গভর্নমেন্ট, people are reluctant to invest in Bangladesh because of these two risks. So how do you plan to, with your experience, how do you plan to address it? Second যে পয়েন্ট আমি হাইলাইট করতে চাই, একটা হচ্ছে আমরা বিটিআরসিটা আমরা হাইলাইট করলাম, এখানে 3টা মিনিস্ট্রি কাজ করে। একটা হচ্ছে 3টা অর্গানাইজেশন, ডট, বিটিআরসি অ্যান্ড মিনিস্ট্রি অ্যান্ড বিটি। সো আমার মনে হয় এখানে বিটিআরসিকে এম্পাওয়ার করতে হবে অ্যান্ড অ্যাকাউন্টেবল করতে হবে টু ডেলিভার। এই সংস্কার না হলে আমরা যত কিছু বলতেছি আগামী 3 বছরও হবে না, যেটা যে 30 দিনে করা সম্ভব 3 বছরও হবে না। সো আই থিঙ্ক দিস ইজ শুড বি টেকেন সিরিয়াসলি। আরেকটা জিনিস আমি জানতে চাই আমাদের এক্সিকিউটিভ প্রেসিডেন্টের কাছ থেকে, সেটা হচ্ছে যে আমার যেটা ধারণার মধ্যে বিডা ইজ রেসপন্সিবল ফর রিপ্রেজেন্টিং দ্য ফরেন ফেস অফ বাংলাদেশ, রাইট? আবার আমি শুনেছি যে ইপিজেডটা নাকি আবার তাদের আন্ডারে না। ইফ ইট ইজ ট্রু, আই থিঙ্ক ইন মাই ভিউ it is a disastrous situation. Unless you have made a special deal with the chief advisor, it should be under your control. In my view, you should represent both BIDA and EPZ. ধন্যবাদ। আমার মনে হয় প্রায় একজন না হলে আনফেয়ার হবে, অনেকক্ষণ বলছিলেন। আপনি যা 30 সেকেন্ডে বলেন। আর আমি তো রিকোয়েস্ট করবো, আমাদের এখানে কয়েকজন সাংবাদিক বন্ধু আছেন, মাহমুদ আছেন, সোহাদা আছেন, আরো অনেকে আছেন। কেউ যদি সাংবাদিকরা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, তাদেরকে আমরা একটু প্রিভিলেজ দেওয়াই উচিত। জি, আমি তৌসিফ, আমি ক্যাসেটেক্সে আছি, আমরা ব্যাটারি অ্যান্ড ইলেকট্রিক ভেহিকল নিয়ে কাজ করছি। আমি 10 সেকেন্ডসে শেষ কর। আমরা উন্নয়ন নিয়ে কথা বলছি, বাট উন্নয়নের মেজারমেন্টটা আমাদের খুব সো আমরা স্ট্যান্ডার্ডস নিয়ে যদি ভাইয়াটা কথা বলছিলেন, ইফ উই আর স্ট্যান্ডার্ডস ড্রিভেন কান্ট্রি, আমরা অলরেডি একটা স্ট্যান্ডার্ড পেয়েছি, বৈষম্যহীন ইজ আ স্ট্যান্ডার্ড। তো আমরা সেরকম টেকনিক্যাল স্ট্যান্ডার্ডস বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কনজিউমার স্ট্যান্ডার্ডস, এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সিগন্যালস লোকাল সিটিজেনদেরকে একটা সিগন্যালিং দেওয়া হচ্ছে, ফরেন ইনভেস্টরদেরকেও একটা পজিটিভ সিগন্যালিং আমরা দিতে পারি। সো উই হ্যাভ টু ক্রিয়েট আ স্ট্যান্ডার্ডস ওয়েজ ইকোনমি। আরেকটা হচ্ছে হার্ডওয়্যার নিয়ে আমরা খুবই কম কয়েকজন আছি এখানে। আমরা যদি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিটাকে প্রমোট করতে চাই, উই হ্যাভ টু গো where the opportunity is. আমাদের যে বড় বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিরা আছে, টপ 10, টপ 25 ট্যাক্স পেয়ার্স যারা আছেন, তারা সবাই বিভিন্ন মানে এভরি ইয়ার দে আর স্পেন্ডিং ক্রোর্স অফ ডলার্স অন বাইং মেশিনারি। আমরা যদি একটা পলিসি নিতে পারি, ন্যাশনাল স্ট্র্যাটেজি, আমি এটাকে বলি 3R, যে রিপেয়ার, রিভার্স অ্যান্ড রেপ্লিকেট। যে তারা যে পিসিবিগুলো আনছে, যে কন্ট্রোলার্সগুলো আছে, সেটাকে যদি আমরা রেপ্লিকেশন, অ্যাটলিস্ট লেটস স্টার্ট উইথ রেপ্লিকেশন, সেটা আমরা যদি প্রমোট করতে পারি, তাহলে কিন্তু একটা জব ক্রিয়েশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, অন্টারপ্রেনারশিপ ক্রিয়েশনের একটা সুযোগ আসে। অ্যান্ড লাস্টলি, আমরা আজকে অনেক টেলিকমস, ডেটা, এআই নিয়ে কথা বলছি। এটার একটা বিগ ইম্প্যাক্ট আছে অন দি ক্লাইমেট, অন দি এনার্জি সেক্টর। সো আমাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে আমরা যদি এনার্জি অ্যান্ড ক্লাইমেট এফিসিয়েন্সি, আমরা ক্লাইমেট কনজারভেশন বলছি না,
বা ক্লাইমেট এফিসিয়েন্সি যদি আমরা আমাদের থট প্রসেসে রাখতে পারি, এটা নট অনলি ফরেন কারেন্সি অ্যান্ড মানে আমাদের সেভিংস আসে, বাট অলসো জব ক্রিয়েশনেও এটা হেল্প করবে। ধন্যবাদ। বিফোর আই গিভ দ্য ফ্লোর টু স্পেশাল গেস্ট, কোনো মিডিয়ার কি কারো কোনো প্রশ্ন বা কমেন্ট আছে? আচ্ছা, ঠিক আছে, যদি না থাকে আমার মনে হয় আমি রিকোয়েস্ট করব তাহলে মাহমুদ ভাই প্রথমে আপনি শুরু করেন। মাহমুদ ভাইকে রিকোয়েস্ট করব ওনার নোট ফর স্পেশাল গেস্ট দেওয়ার জন্য। দেওয়া হচ্ছে আগে। হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ ফাইম ভাই, অনারেবল চেয়ারম্যান অফ পিডা অ্যান্ড যারা সবাই যারা আছেন এখানে। ফার্স্ট অফ অল আমি বলছি যে এটা কিন্তু খুব ভালো একটা ডকুমেন্ট হয়েছে টু ডিসকাস। অনেক ইমপ্রুভমেন্টের স্কোপ আমরা সবাই কন্ট্রিবিউট করলাম। আমার সম্পর্কে আমি শুরুতে বলি যে আমি যদিও আমার পরিচয় এখন এখানে বিটিআরসি কমিশনার, কিন্তু আমার এখানে কাজের এ পর্যন্ত সাত কর্মদিবস আমি পার করেছি, আমার এখনও বিজনেস কার্ডও হয়নি। সো আমার এখন যে বক্তব্যগুলো বলবো এর মধ্যে বিটিআরসির মুখপাত্র হিসেবে যেন এটা আপনারা প্লিজ কনসিডার না করে, রাদার আমার অতীতে আমি যে ইন্ডাস্ট্রিতে ছিলাম, মাহতাব ভাই অনেক কিছুই কভার করেছে, আমার জন্য সহজ করে দিয়েছেন। তো আমার ওইটার পার্সপেক্টিভ যেমন থাকবে, বিটিআরসির এই 7 দিনের পার্সপেক্টিভও কিছুটা থাকবে, কিন্তু ইট শুড নট বি ট্রিটেড অ্যাজ লাইক স্টেটমেন্ট অফ বিটিআরসি। এটা জাস্ট একটু আমি ডিসক্লেমার দিয়ে রাখলাম আর কি। সবচেয়ে পপুলার যেটা নিয়ে সবচেয়ে বেশি ডিসকাশন হলো সেটা হচ্ছে, আমি একটু জাস্ট কয়েকটা পয়েন্ট আমার সাথে রিলেটেড যেগুলো সেগুলোতে যাচ্ছি কুইকলি। ডেটার দাম, আমার মনে হয় যে মাহতাব ভাই খুব চমৎকারভাবে এটাকে মানে বলেছেন। আমি জাস্ট একটা দুইটা ডেটা আমি উল্লেখ করতে চাই। ট্যাক্সেশনের কথা বলেছেন, তো অ্যাকচুয়ালি এটা 39% শুধু এনবিআরে যায় আর কি প্রতিটা কলের, 15% ভ্যাট, 20% সাপ্লিমেন্টারি ডিউটি উইচ ইজ অন টপ অফ দিস 15%, 20% অফ 115 প্লাস 1% হচ্ছে ওখানে যায়। তো এইটা মিলিয়ে কত বললাম, 39%। বিটিআরসি নেয় 5.5 অ্যান্ড এসওএফ এর এটা। সো আর ইন্টারমিডিয়েটের যে ইনএফিসিয়েন্সি, এখন আপনারা বলতে পারেন যে এইসব ইন্টারমিডিয়েটগুলো তো বিটিআরসি তৈরি করেছে, ইট ইজ ট্রু। মেবি লাইক ইন 2007 যখন এটা এই আইএলডিটিএস পলিসি বলে একটা পলিসি হয়েছে, সেখানে এটা হয়েছে, তখনকার নিড অনুসারে করেছে। আমি এখন বলবো যে এইটা নিয়ে ডিসকাশন হওয়া দরকার আছে। বিটিআরসির দিক থেকে একটা উদ্যোগ আছে, আজকে তো গত 10 তারিখে, আজকে কি 10 তারিখ, তো আজকে 12 তারিখ, সরি 10 তারিখে একটা ইন্ডাস্ট্রিদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল যে টু ডিসকাস, যে তাদের দিক থেকে এটা পিছিয়ে দেওয়া হয়েছে যেহেতু একটা ছুটির দিন ছিল। সো এইটা আগামী 17 তারিখে হয়তো হবে, আমি নট শিওর, 17 তারিখে। তো সেখানে বিটিআরসি এনকারেজ করবে টু এই টেবিলে যেন ডিসকাশনটা আসছে। এই ডিসকাশনের মধ্য দিয়ে আরেকটা জিনিস আসছে এখানে ডিসকাশনে, যে বিটিআরসি এই 2010 সালের টেলিকম অ্যাক্টের পরে কিন্তু অ্যাকচুয়ালি এখানে মন্ত্রণালয় কিন্তু এই মানে অনেক বিষয়ে মানে সিদ্ধান্ত, মানে বড় সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ে নেয়। ইভেন এসওএফ এর ব্যাপারেও আপনারা এসওএফ বলেছেন, এসওএফ কিন্তু আমি জানি যে এটা কিন্তু কিছু ডিসবার্সমেন্ট হয়তো হয়েছে, আমি কিছু হয়েছে, এবং সেটা কিন্তু বিটিআরসি ওইটার জন্য অথরিটি না টু ডিসাইড যে এসওএফ কোথায় যাবে। বিটিআরসি ইজ দ্য কালেক্টর, ওনার ব্যাংক অ্যাকাউন্টে রাখছে, কোন ব্যাংকে রাখবে না রাখবে এটা হয়তো বিটিআরসির ভিতরে সিদ্ধান্ত হয়, কিন্তু আসলে টাকাটা কোথায় যাবে কিভাবে যাবে এটা মন্ত্রণালয়ের ব্যাপার আর কি। সো ওই যে টেলিকম অ্যাক্টের ব্যাপারটা আমি আসলে আই এম নট ইন এ পজিশন টু সে সামথিং, ইট শুড কাম ফ্রম দ্য সোসাইটি, যে আজকে যে ডিসকাশন হচ্ছে এখান থেকে আসা উচিত। আমাদের মন্ত্রী মহোদয় এসে বলেছিলেন যে আমাদের যে অ্যাডভাইজার আর কি বিটিআরসিতে এসেছিলেন, আমি তখনও জয়েন করিনি, উনি বলেছেন যে ইন্টারনেট বন্ধ হয়েছে। তো ইন্টারনেট বন্ধ হয়েছে তো এটা আমরা জানি যে কিভাবে হয়েছে, তাই না? সো সেখানে এই জায়গাটা একটু মানে সবার একটা মানে চিন্তা করার ব্যাপার আছে যে এই জায়গায় যে কি করা দরকার, যে ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটর বা এগুলো। আমি এটা নিয়ে খুব বেশি ডিটেল আর বলবো না। আর রিগার্ডিং দিস প্রাইসিং, আমার মনে হয় যে একটা তো বিষয় আসছে যেটা হচ্ছে আমাদের ট্যাক্সেশন ইনএফিসিয়েন্সি, বাট এগুলো অনেক কিছুই সময় সাপেক্ষ, আবার কোনো কিছু তাড়াতাড়ি করা সম্ভব আর কি। কোনটা তাড়াতাড়ি এগুলো নিয়ে ডিসকাশন হওয়া দরকার, এবং বিটিআরসি সেই জায়গার ভিতরে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে, কারণ বিটিআরসির শুরুতেই কিন্তু কনস্টিটিউশনে আছে যে এটা হবে ফ্যাসিলিটেটর, নট, যদিও নামের মধ্যে রেগুলেটর আছে আর কি। তো আর মাহতাব ভাই কিন্তু এটা কভার করেছে ভালোভাবেই। ইন রিগার্ডস টু স্মার্টফোন, দু রকমের ডেটা আসছে। মোস্তফা ভাই বলেছেন 35%, অ্যাকচুয়ালি বিটিআরসি স্ট্যাটিস্টিক্স অনুসারে বা মোবাইল অপারেটরদের অনুসারে এটা 55-57% আর কি। তার মানে 45% যদি ওদেরটাও ধরি, আর ওনার হিসাবে 65%, কিন্তু এখনও
এই ফিচার ফোন, এটাকে আইটিউ কিন্তু বলে 35 এর মতো, হ্যাঁ 35 বলে, তো 35 যদি হয় এটা তার মানে 65% এখন হচ্ছে না। বিটিআরসি দিক থেকে কিন্তু একটা চেষ্টা ছিল কয়েক বছর আগে, আপনারা জানেন যে আমাদের এখানে যে লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের এনকারেজ করা হয়েছে এবং সেখানে ট্যাক্স এক্সেমশন এগুলো দেওয়া হয়েছিল শুরুতে, এবং 17টা কোম্পানি কিন্তু এখানে ম্যানুফ্যাকচার করে, এবং সেখানে ধাপে ধাপে 2021 সালের পরে সেখানেও কিন্তু ট্যাক্স বেড়ে গেছে আর কি, আপনারা হয়তো জেনে থাকতে পারেন। বাড়ার কারণে কি হয়েছে, আবার কিন্তু আমরা ওই ইম্পোর্টেড ওগুলা বিভিন্নভাবে আসে এবং ওই জায়গায় কিন্তু একটা সমস্যা হচ্ছে, এবং বিটিআরসির লোকজন ইন্সপেকশনে যায় এবং সেখানে অনেকে ধরে, কিন্তু এখানে এত বেশি সংখ্যক এই জায়গাটা ছড়িয়ে পড়েছে যে ইটস নট ইজি, বাট উই নিড টু অ্যাড্রেস দিস ইস্যু, এটা অস্বীকার করার কিছু নাই। এখানে একটি NEIR বলে একটা বিষয়ের সাথে আপনারা পরিচিত থাকতে পারেন, যেটা ন্যাশনাল একটা ইকুইপমেন্ট রেজিস্ট্রেশন, এটা কিন্তু বিটিআরসি ইন্ট্রোডিউস করেছিল, তারপরে কিছুদিনের মধ্যে ওটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে প্রত্যেকটা মোবাইল ফোনের একটা ইউনিক আইডেন্টিফিকেশন আছে। এখন যদি ওই গ্রেতে যেসব মোবাইল ফোন আসে যেগুলো কোয়ালিটি এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, এবং এখানে ফরেন কারেন্সিরও একটা ব্যাপার আছে যে আমাদের বৈদেশিক মুদ্রার বিভিন্নভাবে এই জায়গায় সরকার ক্ষতিগ্রস্ত হয় বা দেশ ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গাটায় কিন্তু ওইটা চালু রাখা সম্ভব হয় নাই। হ্যাঁ, ওইটা বাতিল করা হয়েছে, এবং এখন আবার বিটিআরসির দিক থেকে আবার উদ্যোগ নেওয়া হবে বলে আমি জানি আর কি, যে ওইটাকে আবার যেন করা হয়, এবং এই জায়গার ভিতরে সোসাইটির একটা সাপোর্টও কিন্তু দরকার বিটিআরসির, যে ইয়েস NIRটা দরকার। তাহলে NIR-এর এটা যারা করতে চায় না, যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, তারা কিন্তু তখন পিছিয়ে যাবে, আদারওয়াইজ দেখা যাবে যে এটা কিন্তু আবার NIR বন্ধ হলে পরে আমরা কিন্তু ওই জায়গাটায় ফিরে যাব আর কি। এডুকেশন এবং মিনিংফুল ইউজ অফ ইন্টারনেটের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি ডেটার দাম কমানো, এটা যদিও মার্কেট ড্রাইভ করবে, বিটিআরসির কাজ হচ্ছে রেগুলেট করা, শুধু না ফ্যাসিলিটেট করা, কম্পিটিশনকে বিশেষ করে। প্রাইস কিন্তু মার্কেটই নামিয়ে নিয়ে আসবে, এবং আমাদের এখানে কিন্তু যথেষ্ট কম্পিটিশন আছে আমাদের দেশে, আমি মনে করি আর কি, আপনারা শিওর অ্যাগ্রি করবেন আমার সাথে। কিন্তু এটার মিনিংফুল ইউজ যে শব্দটা ব্যবহার করছে, এই জায়গাটায় কিন্তু আমাদের এই সেক্টরে যারা ডিসকাস করছি তাদের একটু ভূমিকা রাখতে হবে, যাতে এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাজে বা ভেরি বেসিক ইউজের জন্য ইন্টারনেট সীমাবদ্ধ না থাকে। আর আরেকটা জিনিস ছিল যে নাম্বার লক করা, যেটা এই জায়গায় বিটিআরসির দিক থেকে একটা উদ্যোগ ছিল, শুধু মানে এখনো আছে কিন্তু ওটাতে খুব ইফেক্টিভ না, সেটা হচ্ছে দুটো সিম স্লট থাকলে একটা সিম স্লটকে আপনি লক করতে পারবেন, এটা বিটিআরসি বলেছে। এখন কেন দুটো না আমি ওটাতে যাব না, কিন্তু বা একটা সিম স্লট থাকলে সেটাও কেন করা যায় নাই, এখানে কিন্তু বিভিন্ন পক্ষ আছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা ডিসকাশনে আসা উচিত। আমাকে যদি মতামত দিতে বলা হয়, আমি বলবো যেটা লক করার পক্ষেই হয়তো বা যুক্তি বেশি আর কি, কারণ যারা এখানে টাকা দেবে তাদের একটা অ্যাসুরেন্স দরকার যে সেটা পাবে। কিন্তু এগেইন ডিসিশন নেবে হচ্ছে ডিসকাশনের মধ্য দিয়ে, যেটা সব কিছু মিলে, বাট দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, যে ওই অ্যাভেলেবল করার জন্য স্মার্টফোনের তো দাম বেশি, সো ওই লক করার ব্যাপারটা ডিসকাশনে এসে যদি এটা সিদ্ধান্ত হয়, এটা বিটিআরসির শুধু একা না, সব অনেক পক্ষ এখানে আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে রেগুলেটর আছে তাদেরও এখানে ভূমিকা আছে, তো তারা এটা করতে পারে। আরেকটা হচ্ছে টোল ফ্রি অ্যাক্সেস, এটা টেকনিক্যালি পসিবল, সাব্বির সাহেব বলেছেন আর কি ব্র্যাক ব্যাংকের, যে ওনারা যদি এটা করতে পারে এই জায়গাটায়, যে টেকনিক্যাল সলিউশন ইজ দেয়ার, ইটস অনলি লাইক মাল্টি স্টেক হোল্ডারদের একটা যে অ্যাগ্রিড একটা অবস্থায় যদি আসা সম্ভব, এটা ইন্ট্রোডিউস করা সম্ভব, যে টোল ফ্রি। ফ্রি ডাটার কথা উনি তো দুইটা বলছেন, দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে কলের জন্য টোল ফ্রি, আরেকটা হচ্ছে ডাটাও যাতে, হ্যাঁ আমি দুটোই বলছি, দুইটাই ইন্টিগ্রেটেড, উনি দুইটাই কভার করেছেন, দুইটাই টেকনিক্যালি সম্ভব এবং দুইটাই ইম্পর্টেন্ট। বাট এটা করতে গেলে পরে বিটিআরসি তো এখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবেই, কারণ যদি এটা সোসাইটির ডিমান্ড হয় যে আমি এটা করব, ওয়াই নট। আমি এরপরে যে পয়েন্টটা আলোচনা হয়েছিল, আমি এটা ডিসকাশন হয়ে গেছে, ওই টেকনোলজির যে 4G 5Gর কথাগুলো আসছে এখানে, তা আমার মনে হয় যে এগেইন 4G 5G হ্যান্ডসেট যদি না থাকে, মোবাইল অপারেটররা যদি এখানে 4G 5G পুরো বাংলাদেশ নেটওয়ার্ক ছড়িয়ে ফেলে, ওই যে 65% লোক কিন্তু ব্যবহারই করতে পারবে না ওই জায়গাটায়। এবং একই সাথে আমাদের যে সাইটগুলোতে ফাইবারাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ফর 5G, এটাতে কিন্তু খুব ভালো অবস্থায় নাই আর কি। আমার ধারণা এটা হচ্ছে আমরা 35% বিটিএস সাইটে ফাইবার আছে, এগেইন সেগুলোতেও কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, কারণ দ্য ওয়ে ইট ইজ কানেক্টেড, এটা অনেক ক্ষেত্রে সিকিউরড না। এখানে অন্য যারা ইন্টারমিডিয়ারি তাদের
কি বলবো ইনএফিসিয়েন্সি অথবা কখনো কখনো ভুলের কারণে যখন হয় তখন কিন্তু এটা অনেকেই এফেক্টেড হয়, কিন্তু এই জায়গাটার ভিতরে এফিসিয়েন্সি আনার সুযোগ আছে ফাইবারের। এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে বলা হয়েছে, এখানে খুব বেশি ডিসকাশন হয় নাই, আমি মনে করি এটা কি ইম্পর্টেন্ট, এবং বিটিআরসি ওখানে ডেফিনেটলি ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে, কারণ এখানে আইটিউর সাথে ইন্টারফেসটা হচ্ছে বিটিআরসি অফিসিয়ালি, সো ওই জায়গায় আমরা বিটিআরসির পক্ষ থেকে আমরা পালন করব। এগেন অনলাইন গ্যামলিং এর ব্যাপার হয়েছে, এখানে বিটিআরসির যেহেতু ভূমিকা রাখার সুযোগ থাকে আমরা ওগুলো করব। আমি লাস্ট ইয়েতে চলে যাই, আইওটির কথা বলা হয়েছে। আমার মনে হয় আইওটিকে এক ধরনের ফ্যাসিলিটেশন করার জন্য বিটিআরসির দিক থেকে লাইসেন্সিং এবং এটা যেমন করা হচ্ছে, একই সাথে একটা স্পেকট্রাম 6 GHz স্পেকট্রাম কিন্তু বিটিআরসি রিলিজ করেছে কিছুদিন আগে বা কয়েক মাস আগে, যেটা যে কোনো লাইক এই যে ওয়াইফাইতে যেরকম আমরা 2.4 এবং 5 কত গিগাহার্টসের যেমন আমরা ইউজ করতে পারি ফ্রি, এই আইওটির জন্য এটা কিন্তু ফ্যাসিলিটেট করা হচ্ছে, যে কেউ করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ওইটা শুধু ব্যবহার করলে হবে না, আমাদের কাছে আইওটি ডিভাইসকে সহজলভ্য করা বা এটা এই জায়গার ভিতরে ওই যে ট্যাক্সেশন এবং সব কিছু মিলে বিটিআরসির একার শুধু না, সবাই মিলে আইওটিকে এখানে আমাদেরকে এনাবল করতে হবে। সেম গোজ ফর ভিটিএস অ্যান্ড আদার ইকুইপমেন্ট আর কি। আর ডেটা প্যাক যেটা আসলে এটা ডিফিকাল্ট, কারণ আমি যেটা জেনেছি আর কি কয়েকদিনে, যে বিটিআরসি কিন্তু ওই যে নাম্বার অফ প্যাকস এগুলো কমিয়ে আনার চেষ্টা করেছিল 200 থেকে প্রথমে 90 এবং পরে 45-এ। নাও যেটা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আবার উল্টো দাবি আসছে যে না আমরা ওই ছোট ছোটগুলো চাই, কারণ অনেক ধরনের গ্রাহক আছে, তাদের নিডগুলো ডিফারেন্ট আর কি। বিটিআরসি কিন্তু আবারও রিইন্ট্রোডিউস করেছে, তো বিটিআরসি এই জায়গার ভিতরে যেমন সিম্পলিসিটি চায়, গ্রাহকের স্বার্থ চায়, সো আবার বিভিন্ন ধরনের গ্রাহকের কারণে এটা আসলে এক ধরনের মানুষের কাছে শুনলে হবে না। বাট আপনার মতো গ্রাহকের জন্য আমি যদি বলি, আমি জানি অপারেটররা, আমি নাম উল্লেখ করব না, এখন তো আমি একটু অন্য নিউট্রাল ভূমিকা পালন করতে হবে আমাকে বিশেষ পারপাসফুলি, তো সেখানে ওই যে আনলিমিটেড এই জিনিসটা কিন্তু ইন্ট্রোডিউস করছে, আমি জানি দুটো অপারেটর অলরেডি করেছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য বিগিনিং, সো আমি শিওর যে থার্ড অপারেটর এবং তারাও এই ইনোভেশনটা আসা দরকার, ওই যে ফেয়ার ইউসেজ পলিসি করে, সো আপনার যেন চিন্তা করতে না হয় যে এটা শেষ হয়ে গেল বা কিছু, সো এটা হলো মান্থলি টাইপের এরকম কিছুতে যাচ্ছে, সো এটা ইটস গোয়িং অ্যান্ড বিটিআরসি উইল কন্টিনিউ টু ফ্যাসিলিটেট। আর আমার ধারণা যে আমি সবই কভার করেছি। নুরুল কবির ভাই পয়েন্ট, ক্যাপাসিটি বিল্ডিং অফ রেগুলেটর, আমি শিওর যে আমাদের নতুন চেয়ারম্যান উনিও এটার উপরে খুব ফোকাস করছেন, বিশেষ করে যে কিছু কিছু মানে ব্যাপারে লাইক আমরা এআই থেকে শুরু করে অনেক কিছু ব্যাপারে বিটিআরসিকে ওখানে ক্যাপাসিটি বিল্ডিংটা আরও বাড়াতে হবে এবং উইল বি ফোকাসিং অন দ্যাট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি উই নিড দিস ডিসকাশন এবং কনসালটেশন, অ্যান্ড এই কনসালটেশনটা যেন হয় এই ব্যাপারে এই জাতীয় ফোরাম কিন্তু বড় ভূমিকা পালন করতে পারে। উইথ দ্যাট আমি অনেক সময় নিয়ে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ আমার দিক থেকে। ধন্যবাদ মাহমুদ ভাই, চমৎকার সব কিছু সুন্দর সামারি করার জন্য। একটা প্রশ্ন বা প্রস্তাবনা বোধহয় আমাদের এখানে আসে নাই, ভাবছিলাম যে সাদাত ভাই দিবেন। বাংলাদেশে কিন্তু এই যে একটা বড় ডেটা এনআইডি, আমরা জানি সবাই আসলে এনআইডির উপর ভিত্তি করে করি, কিন্তু দেয়ার ইজ এ ফানি রেগুলেশন বিটিআরসি দিয়ে একটা এনআইডির এগেনস্টে 15টা সিম ইস্যু করা যায়। এবং এই যে এত যে অনলাইন গ্যামলিং বলছি না, সবই দেখবেন দেখা যাবে আমার নামে হয়তো গ্যামলিং হচ্ছে, আমার নামে হয়তো আমার এনআইডি কোনোখানে আছে, এইটাকে মানে ভুয়া সিম দিয়ে হয়তো একটা ক্রিমিনাল যে কোনো সময় যে কোনো কিন্তু আমরা লোক কিন্তু করতে পারি। তো আমার পয়েন্ট হচ্ছে অপারেটরের নাম্বার হচ্ছে বাংলাদেশে 4টা নাকি 5টা, 4টা। কোন যুক্তিতে একটা এনআইডির এগেনস্টে 15টা সিম আসে? এবং এটা আমার ধারণা হয়তো অপারেটররাই, আমি জানি না তখন মাহতাব ভাই কইছিলেন, অপারেটররাই হয়তো পুশ করে করে এটাকে বাড়িয়েছে। বাট এইটাকে আমার মনে হয় টাইম হ্যাজ কাম যে 15 থেকে 5-এ নামায় নিয়ে আসা বা কিছু থেকে। আজকে টেলিভিশন কভার করছে ওনাদেরও কিন্তু 5-10টা সিম দিয়ে কাজ করতে হয়। ফর এক্সাম্পল আমি বলি, আমার কর্পোরেট সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে কর্পোরেট সিম, আমার অ্যাডমিন ম্যানেজারের এগেইনস্টে 300 সিম,
হ্যাঁ দ্যাট মিনস কি আমার অফিসে যদি অন্য কেউ ক্রাইম করে অ্যাডমিন ম্যানেজার উইল বি লায়াবল। আচ্ছা ফাইন, লেট মি ট্রাই টু, আচ্ছা এখানে আমি বলি, এখানে একটা সরি এটা একটা অন্য ডিসকাশন চলে গেল। আচ্ছা আমি একটু সাপোর্ট করি ইয়েকে মাহবুব ভাইকে আনসার দেওয়ার জন্য। বাংলাদেশে অনেক রিসার্চ করা হয়েছে, হ্যাঁ, মেয়েরা কখনো তাদের সিম কিনে না মার্কেটে গিয়ে, ইউল ফাইন। আমি যদি জেন্ডার ওয়াইজ ডেটা ওয়াইজ ক্যালকুলেট করি, মেয়েরা কিনে না। দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু সে, 15 রাইট নাম্বার না 10 রাইট নাম্বার হবে, এটা হচ্ছে ম্যাটার অফ ডিবেট এন্ড ডিসকাশন। বাট বাংলাদেশে দেখা যায় যে বাবা সাধারণত ম্যাক্সিমাম সিমের ডিসিশন নেয়, তারা তার ওয়াইফের জন্য কিনে, ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে আসে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, 18 বছর না হওয়া পর্যন্ত সে এনআইডি পায় না, এনআইডি না পাইলে সে মোবাইল সিম কিনতে পারে না। তখন সে কিনবে কার নামে? বাবার নামে বা মার নামে কিনতেছে। দিজ আর ফিউ প্র্যাকটিক্যাল রিজন। কিন্তু পণ্যটা আগে তো আনলিমিটেড ছিল, পরে কমা নিয়ে আসছে 15 থেকে হয়তো এখনো, হ্যাঁ এখনো 15 আসতে পারে, এটা হয়তো আরেকটু কমা নিয়ে আসতে পারে। বাট যদি বলি যে না 1 to 1, 1 to 5, তাহলে কিন্তু আবার অন্য রিস্ক আছে, অন্য প্রবলেম আসবে। হ্যাঁ ঠিক আছে। দশ পয়সা বা 15 পয়সা মিনিটে লাগবে না। এইটা নিয়ে এখন এই মুহূর্তে আমি আই এম নট ইন এ পজিশন টু কমেন্ট, ঠিক আছে? আমি যেটা অনেক আলোচনা হয়েছে এই প্রাইসিং নিয়ে, আপনি ওইটার থেকে আমি কোনো অ্যান্সার এটাতে দিতে পারছি না আর কি। না 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 নিউজের জন্য বলেন, অসুবিধা নেই। আমি এই ব্যাপারে আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করব না। এটা ইন্ডাস্ট্রি কনসালটেশনের মধ্য দিয়ে হবে। আর বিটিআরসির কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা, কম্পিটিশন ফ্যাসিলিটেট করা, যাতে এই জিনিসটা করে। বিটিআরসি তো অপারেটর না, তাই না? সো বিটিআরসির কাজ কিন্তু এখানে না, বট অপারেটরদের আমরা অপারেট করি না, আমরা ফ্যাসিলিটেট করি, ঠিক আছে? না ঠিক আছে, আমরা ফ্যাসিলিটেট করি দেশের এখানে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট যেন থাকে। সো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না, সরি। জি জি, আমার মনে হয় আমরা কিছু বলবার তাড়াতাড়ি অলরেডি তো বলেছেন। ও সরি, টেলিটক এটাও আমি বলতে পারছি না, আমি তো নতুন জয়েন করেছি, আমার ওই ব্যাপারে আমার জানা নেই আর কি, ঠিক আছে? ওকে, আমার আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এখন আমরা আমাদের আরেকজন যে জিনিস হচ্ছে টেলিটকের কিন্তু মানে এখানে মালিকানা কিন্তু বিটিআরসি কিছু করতে পারে না, টেলিটককে মানে এটার মালিকানা সরকারের, তাই না? সো বিটিআরসির আসলে পরিকল্পনা থাকার কোনো ব্যাপার না। এখন যদি আমাকে বলেন যে বাংলা লিঙ্ক নিয়ে আপনার পরিকল্পনা কি, আমাদের কোনো পরিকল্পনা নাই। বিটিআরসি পরিকল্পনা আছে, বাংলা লিঙ্কে এখানে ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে, তাকে ফ্যাসিলিটেট করা হচ্ছে আমার পরিকল্পনা। একইভাবে টেলিটককে যতদিন পর্যন্ত তাদের লাইসেন্স থাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ মাহমুদ ভাই। আমি এই পর্যায়ে রিকোয়েস্ট করবো আমাদের আরেকজন স্পেশাল গেস্ট মিস্টার আশিক চৌধুরী, এক্সিকিউটিভ চেয়ারম্যান বিডা, ওনাকে তার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ফাহিম ভাই। আচ্ছা, থ্যাংকস অর্গানাইজারদের অনেক ধন্যবাদ, ফ্যান্টাস্টিক আলোচনা, অ্যান্ড থ্যাংকস ফর এভরিওয়ান ফর কামিং। সো 3 মাস আগে আমি একটু লেভেল সেট করতে চাই। 3 মাস আগে 12ই জুলাই এই রুমের কেউ উই উড হ্যাভ নেভার থট উই উইল হ্যাভ দিস মিটিং। So let's give ourselves a lot of credit and students and people who have made this happen, যে আমরা অ্যাটলিস্ট এখন একটা দ্বিপাক্ষিক খুবই ওপেন এন্ডেড, কোনো ধরনের নো স্ট্রিংস অ্যাটাচড, আপনারা আমাদেরকে যা বলছেন যদি দুইটা গালি টালিও দেন আমরা এটা নিয়ে রাগ করে কালকে আপনাকে অন্য কোথাও পাঠিয়ে দিব না। সো দিস ইজ আ ভেরি ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড উই আর লিভিং ইন। সো আইভ টেকেন আ লটস অফ নোটস, অ্যান্ড আমি মাহমুদ ভাই অলরেডি খুব সুন্দর করে অনেক কিছু কভার করেছেন। আই উইল নট গো থ্রু দ্য পয়েন্টস। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার কাছে একটা ট্যাব নাই। আমি আইডিয়ালি আই উড হ্যাভ ওয়ান্টেড আ ট্যাবলেট, বাট আমাদের স্ট্রাকচারালি আমরা এখনও কাগজে লিখে ইউজ টু। সো আমি অফিসে প্রথম দিন ঢুকে একটা ট্যাব চেয়েছিলাম, বললো যে বিডা চেয়ারম্যানের ট্যাব নাই। তারপরে আমি ফাইনালি একটা ল্যাপটপ পেলাম, অনেক বেশি একটু পুরানো একটা ল্যাপটপ, সেটা খুললাম, খুলে দেখলাম যে পাইরেটেড মাইক্রোসফট অফিস লাগলো। And then I was thinking যে where is data security, cyber security, IT audit, এগুলো কোথায়? They don't exist. So
the good thing about that is we are starting at a very low level. So improve করার জায়গা আসলে অনেক, এবং ছোট ছোট ইমপ্রুভমেন্ট করলে অনেক বড় বড় কিছু অ্যাচিভ করা সম্ভব. And first of that for me is attitude. In the entire government machinery and also within the members of the public. Churchill একটা কথা বলেছিলেন যে attitude is the smallest thing that can make the biggest difference. So we need to get there at some point. একটা good sense of that is that we are ready to listen to all of you. আপনারা কিছুদিন পরে দেখবেন এটা নিয়ে কাজ চলছে যে আমরা উইল ক্রিয়েট এ ন্যাশনাল অ্যাডভাইজার্স কাউন্সিল, নট ক্লাসিক অ্যাসোসিয়েশন, বিকজ অ্যাসোসিয়েশনগুলো একটু পলিটিক্যাল হয়ে যায়, বাট আমরা জেনুইন যারা বিজনেসম্যান, আর আমি অনেক জায়গায় দেখেছি যে অ্যাসোসিয়েশনে যারা, আই এম নট টকিং অ্যাবাউট দিস অ্যাসোসিয়েশন, বাট আই এম জাস্ট সেইং যে এরকম অনেক অ্যাসোসিয়েশন আছে যেখানে যারা আসলেই কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন এবং যারা জেনুইন বিজনেসম্যান, ফ্রন্ট রানার্স, তারা আসলে অ্যাসোসিয়েশনেই নাই. সো অ্যাসোসিয়েশন থেকে যখন ফিল্টার হয়ে ইনফরমেশনগুলো আসে গভর্নমেন্টের কাছে, তখন এটা সবসময় আসলে ডাজন্ট রিপ্রেজেন্ট হোয়াট ইজ নিডেড টু বি ডান. সো উই আর ট্রাইং টু কাম আপ উইথ এ ডিফারেন্ট মেথোডোলজি, যেখানে আমরা উইল হ্যাভ অ্যান অ্যাডভাইজার্স কাউন্সিল ফ্রম বিজনেস কমিউনিটি যারা গভর্নমেন্টকে কনস্ট্যান্টলি অ্যাডভাইস করবেন. আমি সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর থেকে আমি এসেছি. বিডার ইকুইভ্যালেন্ট সিঙ্গাপুরের নাম হচ্ছে ইডিবি বলে একটা অর্গানাইজেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড. সেই বোর্ডের ওয়েবসাইটে গেলে দেখবেন তাদের একটা অ্যাডভাইজারি বোর্ড আছে. They are CEOs and owners of and representation of all parts of the community, but this is a fantastic board. ওই বোর্ড যদি আসলে ইডিবিকে গাইড করতে পারে বা অ্যাডভাইস করতে পারে, তাহলে আই এম শিওর দ্য আউটপুট উইল বি মাচ বেটার দ্যান হোয়াট উই ক্যান ডু. সো আমার চাকরিতে, যেহেতু আমি এখন সরকারি চাকরি করছি, I only have one ambition when I cover BIDA and BESA এই মুহূর্তে. I take your point যে we have too many investment promotion agencies in country. It's the only country which has 5 investment promotion agencies in the world. But আমার একটা ambition, সেটা হচ্ছে গিয়ে to create or improve the investment ecosystem. আমি জেনুইনলি বিলিভ করি যে প্রাইভেট সেক্টরের লোকজন, দে আর ভেরি অ্যাডভেঞ্চারাস, দে আর ভেরি স্মার্ট, দে নো হোয়াট টু ডু. আমাদেরকে কিছু করে দিতে হবে না. অল উই নিড টু ডু অ্যাজ গভর্নমেন্ট ইজ টু ক্রিয়েট আ এনভায়রনমেন্ট যেখানে ইটস ফেয়ার কম্পিটিশন অ্যান্ড ইউ হ্যাভ দ্য রাইট ইনগ্রেডিয়েন্টস টু প্রোগ্রেস, অ্যান্ড দ্যাটস অল উই আর ক্যান ট্রাই টু ডু. সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে, আমি জানি অনেকগুলো সুন্দর আপনাদের রেকমেন্ডেশন এসেছে. আমার কয়েকটা রিকোয়েস্ট. নাম্বার 1 হচ্ছে, প্লিজ প্রায়োরিটাইজ. উই আর আ ট্রানজিশন গভর্নমেন্ট, উই ডোন্ট ইন্টেন্ড টু রান দিস কান্ট্রি ফর টু লং. সো আমাদের যদি কিছু জিনিসকে টার্গেট করে করতে হয়, যদি আমার কাছে 100টা জিনিস চাওয়া হয়, there is no way we can pull 100 things out. So kindly please prioritize and let us know which ones are the most important things that we need to get done. Execution is a problem. Government machinery te prithibite sob jaygay execution is a problem. It doesn't run as fast as private sector. So amra jodi ashole execute korte chai, we need to focus and figure out kongulo amra korbo. That's number 1. Number 2, please time tag them এবং keep us honest about it. সেটা হচ্ছে যে কিছু জিনিস আছে যেগুলো 90 দিনের মধ্যে করা সম্ভব, কিছু জিনিস আছে যেগুলো 6 মাস লাগবে, কিছু জিনিস আছে যেগুলো 1 বছর, 2 বছর, 3 বছর লেগে যাবে. যখন আপনারা আমাদের কাছে রেকমেন্ডেশন দিবেন, তখন ওই ক্লাসিফিকেশনটা করে দিবেন যে ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ক্যান বি ডান ইন 90 days. আরেকটা ব্যাপার হচ্ছে যে প্লিজ কোয়ান্টিফাই দি আউটপুট. কারণ একটা আমি জানি যে এনবিআর নিয়ে সবার অনেক ধরনের মতামত আছে, বাট এনবিআর is part of my brain or all of our brains that wants the salary at the end of the month. So amra to government hishabe we have to earn money to live, right? Ekhon NBR ke shobai shotru banano khub easy, but surely they have their own intent. We have to bring them on our side in some way or shape or form and try to come up with reforms that work for them and also for us. So let's not fight NBR. Let's try to find a way in a quantitative way. So আমি একটা এক্সাম্পল বলি যে আমরা সবসময় বলি যে একটা ইনসেন্টিভ প্রোগ্রাম দিতে হবে. তো ইনসেন্টিভ প্রোগ্রাম দিতে হবে, ফ্যান্টাস্টিক, বাট ইনসেন্টিভ প্রোগ্রাম দিতে হবে এটা যখন আমি এনবিআর কাছে নিয়ে যাই, তখন এনবিআর মনে করে ও আমার ট্যাক্স কালেকশন তো আরেকটু কমে গেল.
but we have to give them a business case যখন আমরা তাদের কাছে যাব to say আপনি যদি 5% এখানে ইনসেন্টিভ কমান আগামী 2 বছরে এতজন লোকের এডিশনাল এমপ্লয়মেন্ট হবে এবং সেখান থেকে আপনার ট্যাক্স কালেকশন এত পার্সেন্ট বেড়ে on a net effect it will be actually a better output for you. তা না হলে এনবিআর কেন আপনারা যারা ব্যবসা করেন তারা কি লসের জন্য কোনো কিছু করবে না এনবিআর sees this as a loss for them, so we cannot just walk in and say incentive দিতে থাকেন that doesn't really work. Personally আমার একটা I will seek help from all of you and I will reach out to some of you individually as well. আমাদের একটা বড় প্রজেক্ট আমরা চিন্তা ভাবনা করছি করার and I've seen this in Singapore, so I'm also trying to think that this might be a very good idea. সেটা হচ্ছে যে to digitize public services as much as we can and take human interaction out of the equation completely. So আজকে যদি ট্রেড লাইসেন্স করাটা অনলাইনে যায় আবার একই সাথে ম্যানুয়ালি যায়, there is no way we can hide from corruption. It will happen. The rent-seeking behavior will be there because there is a backdoor. The only way we can stop it is the only way you can issue a trade license is by sitting in front of a computer. So what we will try to do is to map the customer journey. When I say customer, it's you as an individual and also you as an investor, as a business. যে কোন জায়গায় you interact with public services, and then can we digitize them to take the human interaction out so that there is no chance of leakage in the very first place. So এইটার ব্যাপারে I think this room could play a very strong role. অবশ্যই আমি মনে করি যে there are some global companies who will also play a big role, but I'm sure there are a lot of local companies who will also be able to play a big role in fixing dots and spots or holes of those things. Personally, I think also I'm very convinced that the next textile and garments industry, the next biggest exporter, has to be something to do with human resource, and technology and IT is one of those places where we could probably make a difference. So we will try our best. India has done fantastic, so I'm Janija, it's a very funny topic. Every time we talk about India, people got very nervous about it. So, but there are good things that we can take from them. So we will take the best practices from them. Just like ওদের এখন $140 billion outsourcing industry আছে, which is incredible, right? So we should be able to do something very similar. I don't think the capability or potential is lacking between us and them. So something else needs to be fixed to get there. So that's another part where we would really seek your help and support. And finally, I would say that look, the difference this time is. And we've had changes in government, changes in attitude, and changes in setup. The difference this time is none of us are here for our personal gain. I mean, I can tell you that me taking this job, it's a fantastic honor. I'm very humbled. But me taking this job came at a very high personal cost. The pay cut, and there's another topic, how poorly we pay government officials, but the pay cut I have taken is above 90%. I'm not going to state the number, but it's quite significant. So the only reason why we are here is to make a difference, is to change Bangladesh to a point where if someone else comes in, they can't put a reset in the wrong way. Okay? So that's our effort. আমরা হয়তো 10টা জিনিস ট্রাই করব, 3টা হবে, 7টা হবে না, but we'll try our best, and please help us and keep on giving us all the right recommendations. We'll try to get as many as we can, and then we'll probably fail on most of them, but we'll probably get some of them done. Thank you. Thanks, ধন্যবাদ। আমি শেষ পর্যায়ে ফিদা ভাইকে রিকোয়েস্ট করব একটা ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। I'm sorry that আমাদের প্রায় 2টা বেজে গেছে, শেষ করতে 1 ঘন্টা ওভাররান করেছি। তো ফিদা ভাই আপনার সংক্ষেপে। সবাইকে অনেক ধন্যবাদ। খুব দ্রুত কিছু হাউসকিপিং কথা বলে ফেলি। একটা হচ্ছে আমাদের একটা প্রায়োরিটি লিস্ট আসলে আছে, এবং সেটা ইভেন খুব চিন্তা করেই করা। যেগুলি কুইক উইনস সেগুলি কুইক উইন হিসাবে লেখা, যেগুলি এক্ষুনি করা দরকার মানে প্রথম ধাপে সেগুলি, আবার যেগুলি প্রথম ধাপে করা দরকার না কিন্তু এখন শুরু করা দরকার, তা নাহলে এটা 9 মাসেও শেষ হবে না, সেগুলি দ্বিতীয় তৃতীয় ধাপে আছে। আর সবার জন্য
যেহেতু এভরিবডি হিয়ার ইজ জেনুইনলি ইন্টারেস্টেড ইন বিল্ডিং দিস নিউ বাংলাদেশ, যেটা স্বপ্ন আমরা সবাই দেখি, আমরা কিন্তু আসলে অনলাইনেই কাজ করেছি। কারণ ফাহিম ভাইয়ের ব্যস্ততা, দিদার ভাইয়ের ব্যস্ততা, শাহাদাত ভাইয়ের ব্যস্ততা, আমার ব্যস্ততা, তো আপনারা যারা এই ডকুমেন্টে সরাসরি যে একটা কমন শেয়ার্ড প্ল্যাটফর্মে কন্ট্রিবিউট করতে চান, কাইন্ডলি আমাকে এসে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমি আপনাদেরকেও তখন ওই ডকুমেন্টে অ্যাড করে নিব। আর এছাড়া আমাদের এই পুরা রাউন্ড টেবিলটার বা এই সুপারিশনামার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যে ব্যাপক আকারে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমেই বাড়ছে, তাদের জন্য গেইনফুল কোনো না কোনো কিছুর ব্যবস্থা করা। এটা যে শুধু এমপ্লয়মেন্ট হতে হবে তা না, এটা সেলফ এমপ্লয়মেন্টও হতে পারে। তো এগুলি নিয়েই আলোচনা হলো এবং আমরা টিপ আপ, এটা ফাহিম ভাইয়ের হঠাৎ করে অন দি ফ্লাই তৈরি করা একটা প্ল্যাটফর্ম, যেটা মূলত হোয়াটসঅ্যাপে আমরা কথা বলি, আমরা এটা আয়োজন করেছি। কিন্তু আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এই প্ল্যাটফর্মে থাকতে চান ফাহিম ভাই, তারা আপনার কাছে এসে যদি তাদের ইচ্ছা ব্যক্ত করেন তাহলে আপনি তাদেরকে অ্যাড করে নিন। বাট থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এখান থেকে একটা খুব ভালো সুপারিশনামা বের হবে, যেটা আমরা অবশ্যই উপদেষ্টার কাছে আবারও নিয়ে যাব, তাই তো? এবং এই আলোচনাটা আমরা কন্টিনিউ করবো আসলে, কারণ আরো অনেক কিছু হয়তো আসে নাই, আরো আসবে। রাইট, সেটাই। ফিদা ভাই আমরা শুধু উপদেষ্টার কাছে এটা নিয়ে যাব সেটা না। আচ্ছা, আমি একটুখানি বলি, সেটা হচ্ছে যে ফিদা ভাইয়ের কথার সঙ্গে সেটা হচ্ছে যে আমরা অবশ্যই এই ডকুমেন্টগুলো উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যে বডিগুলো আছে এখানে যারা আছেন তাদের কাছে ফাইনাল যে ডকুমেন্ট আপনাদের ফিডব্যাকগুলো নেওয়ার পরে সেটা তো অবশ্যই নিয়ে যাব, এবং অ্যাট দ্য সেম টাইম উইল কিপ মনিটরিং। সো সে আফটার 1 মান্থ, আফটার 2 মান্থস আমরা একটা মনিটরিং, একটা মেজার করার চেষ্টা করবো যে হোয়াট ইজ দ্য প্রোগ্রেস লেভেল, অ্যান্ড উইল কিপ ডুইং দ্যাট। সো উইল ট্রাই টু ওয়ার্ক অ্যাজ এ প্রেশার গ্রুপ অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। ইভেন ফ্র্যাঙ্কলি আমি মনে করি শুধু আমরা নিব না, এখানে যে দুইজন সরকারি কর্মকর্তাবৃন্দ আছেন তারাই হয়তো আমরা কনভিন্স করার চেষ্টা করবো যাতে ওনারা ওনাদের পলিসি মেকিং জায়গায় এটাকে। আমি আসলে ওই জায়গাটাতে আসতেই পারিনি। এখানে আমার দুই ছোট ভাই আছে দেখা গেল, ওদের দুজনকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এরকম লম্বা ছুটিতে একদম শনিবার দিন সকালে কি বলে আপনারা আসছেন, and that's a huge কি বলে inspiration for everybody in this room. হ্যাঁ, আমরা এটারই কন্টিনিউশন চাই। So thank you so much.